দুঃখের বেদনার দিন আজকে আমাদের কাছে। অভিজিৎ ঘোষ কর্পোরেটর হিসাবে খুবই ভালো ছিল, ব্যক্তিগত জীবনও সে খুব ভালো ছেলে। সবসময় আমি বলবো যে এলাকার উন্নয়ন, এলাকার উন্নয়নের জন্য চিন্তা করতেন। প্রতিটি মিটিং এ প্রতিটি জায়গায় উনি চেষ্টা করতেন যাতে এই ওয়ার্ডের নাগরিকদের আগরতলা পৌর নিগমের নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যতটা সম্ভব করা। তারপর কিছুদিন আগে ক্যান্সার রোগে উনি আক্রান্ত হয়েছিলেন, চিকিৎসা চলছিল, জীবিতে ক্যান্সার ফুলে ভর্তিও ছিলেন। আজকে সকালে ওনার মৃত্যু হয়েছে। আমি বলবো যে শুধু ওই ওয়ার্ডে এলাকার মানুষের ক্ষতি হয়নি, আমাদের ভারতীয় জনতা পার্টির দলেরও ক্ষতি হয়েছে, সংগঠনের এবং আগরতলা পৌর নিগমের আমাদের ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি। যেটা বয়স অনেক কম, মৃত্যুকালে ওনার স্ত্রী এবং শিশু সন্তান রেখে গেছেন। আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি। খবর পেয়ে আমরা আগরতলা ডিবি ক্যান্সার হসপিটালে এসেছি। আমাদের ডেপুটি মেয়র, আমাদের কর্পোরেটর, চেয়ারম্যানগণ, আমাদের মন্ডল সভানেত্রী প্রতাপ করে বহু সহকর্মী এবং এলাকার নাগরিকরা এসেছেন। কারণ অভিজিৎ ছিল সকলের প্রিয় এবং কাজের লোক যাকে বোঝায়। আমি আজকে এই দিনে এই বলবো যে আমরা একজন ভালো মানুষ, কাজের মানুষ, সকলের প্রিয় মানুষকে আমরা হারালাম। দলের যেমন ক্ষতি হলো, আগরতলা পৌর নিগমেরও অনেকটা ক্ষতি হলো, অপূর্ণীয় ক্ষতি। আমি আবারও ভগবান আমার প্রার্থনা তো রাস্তাতে শান্তি সম্প্রীতি হয়। প্রত্যন্ত পরিবারের প্রতি আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক সমবেদনা এবং শোক আমরা জ্ঞাপন করছি। আজকে আর এর বেশি বলার মতো। এখন ওনার বাড়িতে নেওয়া হবে, তারপর ওয়ার্ড অফিসে নেওয়া হবে, তারপর সরকারের জন্য বটতলা মহাশ্মশানে আনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 41 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ ঘোষের অকাল প্রয়াণে গভীর শোকাহত মর্মাহত আমরা সবাই। আগরতলা পৌর নিগমে আমরা যারা সাথী রাজভঙ্গে আছি, সহযোদ্ধারা, সত্যি আমাদের আজকের এই খুব দুঃখের বেদনার দিন আজকে আমাদের কাছে। অভিজিৎ ঘোষ কর্পোরেটর হিসাবে খুবই ভালো ছিল, ব্যক্তিগত জীবনও সে খুব ভালো ছেলে। সবসময় আমি বলবো যে এলাকার উন্নয়ন, এলাকার উন্নয়নের জন্য চিন্তা করতেন। প্রতিটি মিটিং এ প্রতিটি জায়গায় উনি চেষ্টা করতেন যাতে এই ওয়ার্ডের নাগরিকদের আগরতলা পৌর নিগমের নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যতটা সম্ভব করা।
তারপর কিছুদিন আগে ক্যান্সার রোগে উনি আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসা চলছিল, জীবিতে ক্যান্সার ছিল, ভর্তিও ছিলেন। আজকে সকালে ওনার মৃত্যু হয়েছে। আমি বলবো যে শুধু ওয়ার্ডে এলাকার মানুষের ক্ষতি হয়নি, আমাদের ভারতীয় জনতা পার্টির দলেরও ক্ষতি হয়েছে, সংগঠনে এবং আগরতলা পৌর নিগমের আমাদের ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি। যেটা বয়স অনেক কম, মৃত্যুকালে ওনার স্ত্রী এবং শিশু সন্তান রেখে গেছেন। আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি। খবর পেয়ে আমরা আগরতলা ডিগ্রি ক্যান্সার হসপিটালে এসেছি। আমাদের ডেপুটি মেয়র, আমাদের কর্পোরেটর, চেয়ারম্যানগণ, আমাদের মন্ডল সভানেত্রী প্রতাপ করে বহু সহকর্মী এবং এলাকার নাগরিকরা এসেছেন। কারণ অভিজিৎ ছিল সকলের প্রিয় এবং কাজের লোক যাকে বোঝা হয়। আমি আজকে এই দিনে এই বলবো যে আমরা একজন ভালো মানুষ, কাজের মানুষ, সকলের প্রিয় মানুষকে আমরা হারালাম। দলের যেমন ক্ষতি হলো, আগরতলা পৌর নিগমেরও অনেকটা ক্ষতি হলো, অপূরণীয় ক্ষতি। আমি আবারও ভগবান আমার প্রার্থনা তো রাস্তাতে শান্তি সম্প্রীতি হয়। প্রত্যন্ত পরিবারের প্রতি আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক সমবেদনা এবং শোক আমরা জ্ঞাপন করছি। আজকে আর এর বেশি বলার মতো। এখন ওনার বাড়িতে নেওয়া হবে, তারপর ওয়ার্ড অফিসে নেওয়া হবে, তারপর সরকারের জন্য বতলা মহাশ্মশানে আনা হবে।
পথপ্রদর্শক, একান্ত মানবতাবাদের প্রবক্তা, এই আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি আমরা বাকি যারা রয়েছে আমরা পরবর্তী সময়ে আমরা পুষ্পার্ঘ নিবেদন করব আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জিকে। এই আলোচনা কেন আমরা এই দিনটিকে আমরা আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আত্মনির্ভর ভারতের প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন। আমি একটু ছোট্ট করে ওনার পূর্ব ইতিহাস আমি কিছুটা তুলে ধরছি, তারপর আমি অন্য প্রসঙ্গে আসছি। আমরা জানি যে স্বাধীনতার পর এই ভারতবর্ষকে এই স্বাধীনতাটাকে আমাদের খর্ব করে আমাদের এই ভারতবর্ষকে জাতিগত দ্বিখণ্ডিত করা, অর্থাৎ এই ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করা, হিন্দুস্তান পাকিস্তান, এইভাবে আমাদের দেশকে ভাগ করা হয়েছে। এবং ভাগ করার জন্য যে নীতি আদর্শ সেটা কিন্তু কোনোদিনও করেনি যে কিসের ভিত্তিতে আমরা ভারতবর্ষকে ভাগ করব। শুধু একটাই পরিকল্পনা, সেটা হলো যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই দেশের প্রধানমন্ত্রী কে হবে তার হাতে দায়িত্ব করবে। এই লাভালাভের জন্য আমাদের দেশকে ভাগ করা হয়েছে, হিন্দুস্তান পাকিস্তান। এর লম্বা ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এই ভারতবর্ষকে ভাগ করে সেই সময় যারা এই ভারতবর্ষকে ভাগ করার জন্য ষড়যন্ত্র করেছিল তাদের মধ্যে কেউ কেউ আবার ভারতবর্ষকে আরো খণ্ড বিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় ভারতবর্ষে ভারতবর্ষের সেই সুরসুরি শুরু হয়েছে। এবং এই যে বাংলাকেও ভাগ করা, আজকে যারা পশ্চিম বাংলা বলে চিৎকার করে ক্ষমতার দম্ভ দেখায়, তাদের এই পূর্বত ইতিহাস জানা দরকার যে আজকে বাংলাদেশ, হয়তো আজকে যে পশ্চিম বাংলা সেটা বাংলাদেশের সঙ্গে থাকার কথা ছিল। একমাত্র ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার সেই প্রখর যে আন্দোলনের ফলে সেটা রক্ষা পায়, বাংলা রক্ষা পায়, আজকে যেটা পশ্চিম বাংলা হিসাবে বলেছে। এই ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় চলছিল। আর সেই সময় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই অখণ্ডতাকে লড়াই করার জন্য উনি একটা দল গঠন করার একটা উনি চিন্তা ভাবনা করলেন এবং 1951-এ সেই সময় জনসংঘের প্রতিষ্ঠা করেন। আর এই প্রতিষ্ঠা লগ্নে আমাদের যে যার জন্মদিন আজকে উদযাপন করছি, আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সেই সময় জনসংঘ যখন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নির্মাণ করলেন, আর ওই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় উনি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির গঠিত যে জনসংঘ, সেই জনসংঘেতে উনি সংযুক্ত হন। তার আগে উনি পড়াশোনা শেষ করার পর, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের ওনার পড়াশোনা শেষ হওয়ার পর উনি সমস্ত কিছু সংসারের সমস্ত কিছু ত্যাগ করে উনি সমাজের জন্য, এই রাষ্ট্রের হিতের জন্য উনি ঘর থেকে বেরিয়ে গেছিলেন। আর সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংস্পর্শে উনি ছিলেন। ওনার মূল উদ্দেশ্য হলো
আমাদের এই সমাজকে পরিবর্তন করা, সমাজ সুষ্ঠু সমাজ গঠন করা, তবেই রাষ্ট্রের যে রাষ্ট্রহিতের যে কথা বলছে সেই রাষ্ট্রকে নির্মাণ করা যাবে। সেই চিন্তা ভাবনা নিয়ে সেদিন এই জনসংঘের যে তৈরি করা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি যে তৈরি করেছিলেন 1951-এ, সেই জনসংঘে উনি যোগদান করেন এবং অভূতপূর্ব পরিস্থিতি, ওনারা দীর্ঘ লড়াই সংগ্রাম, সেই সময় এই ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপট আমরা সবাই জানি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করা যে কতখানি মানে বিচক্ষণতার দরকার, সেই বিচক্ষণতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যদি আমরা জীবনে করি তাহলে সেটা আমরা অনুধাবন করি। পরবর্তী সময়ে আমাদের ভারতীয় জনতা পার্টির রচনা করা হয়, কিন্তু তার আগে থেকে আমাদের এই যে উত্তরসূরি যেটা জনসংঘ, যেটা আমাদের পণ্ডিত দীনদয়ালজি, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে দল, সেখানে আমাদের একাত্ম মানববাদ, অর্থাৎ আমাদের এই ভারতবর্ষের রূপরেখা কি হবে সেই নিয়ে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আমরা সবাই জানি যে একাত্ম মানববাদের রচনা করেছিলেন। আর আমাদের যে দর্শন, আমাদের যে মূল দর্শন, সেটা হলো একাত্ম মানববাদ। আমরা গর্ব করে বলি যে এই একাত্ম মানববাদের উপর আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আমাদেরকে পথ নির্দেশন করেছেন। এই একাত্ম মানববাদটা কি? এটা বিশাল বড়। আমরা বারবার আমাদের যখন ট্রেনিং প্রোগ্রাম হয়, এই একাত্ম মানববাদ নিয়ে আমরা আলোচনা করি, আমরা পড়াশোনা করি। একাত্ম মানববাদে আমরা কিভাবে চিন্তা ভাবনা করি? বর্তমান যেরকম সরকার, তার আগে অটল বিহারী বাজপেয়ীর সরকার এবং বিভিন্ন প্রদেশে যে আমাদের সরকার পরিচালিত হয়, ওই সরকারের ওই একাত্ম মানববাদের যে দর্শন, সেই দর্শনের উপর নির্ভর করেই আমাদের সরকার পরিচালিত হয়। আমাদের এই একাত্ম মানববাদে শুধু দর্শন মানে আমরা ভারতীয় এই যে আজকে আত্মনির্ভরের কথা আমরা যেটা বলছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেটা শুধু আজকের সূচনা নয়, সেই আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আমাদেরকে সেই পথ দেখিয়ে গেছে। একাত্ম মানববাদের সেই কথাগুলি সেখানে উল্লেখ করা রয়েছে। বিশ্বের সকল মতবাদের ঊর্ধ্বে যেখানে সংস্কৃতি, রাষ্ট্রপ্রেম এবং সর্বাত্মক মানব নির্মাণের মাধ্যমে, তাই আমার পূর্ববর্তী বক্তার আলোচনার সাপেক্ষে আমি সেটাই বলবো যে জানকারি রাখা, যে সংগঠনের কি কাজ চলছে সেটা সম্পর্কে জানকারি রাখা। তো আমরা যারা এখানে মক্কার বাচ্চাটা ওই কোন দিয়ে দাঁড়ায় আত্মনির্ভর ভারত আর সুষ্ঠু সমাজ গঠন করা, সমাজকে পরিবর্তন করা, ক্ষমতার পরিবর্তন নয়, ক্ষমতার পরিবর্তন মানে পরিবর্তন হতে থাকে, কিন্তু সমাজকে পরিবর্তন করা, সমাজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করা, অখণ্ডতাকে রক্ষা করা, রাষ্ট্রকে পুনর্নির্মাণ করা, সেই যে সংকল্প, সেই আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আমাদেরকে সেই দর্শনের মাধ্যমে উনি সেটা বলে গেছে। আমরা যদি লক্ষ্য করি যে অটল বিহারী বাজপেয়ীর সরকার, সেই অটল বিহারী বাজপেয়ীর সরকারের সময়ও যে চিন্তা ভাবনা, যে পরিকল্পনাগুলি আমরা যদি দেখি, সেই অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে যে একটা রেগুলেশন, যে সমাজ পরিবর্তনের কথা যেটা বারবার বলা হচ্ছে, যে সমাজ পরিবর্তন, রাষ্ট্রের পুনর্নির্মাণ, সেই দিক থেকে আমাদের বাজপেয়ী সেই কাজ শুরুয়াত করেছে। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি যে অটল বিহারী বাজপেয়ী আসার পর একটা রেগুলেশন আমরা সবাই উপলব্ধি করতে পেরেছি। আগে আমরা গ্যাসের লাইনের জন্য আমাদেরকে কি করতে হতো, এমপি কোটা, এমপি গ্যাসের লাইন একটা প্রেয়ার করলে 3-4 বছর 5 বছর পর একটা গ্যাসের লাইন আমরা পেতাম, গ্যাসের সিলিন্ডার। তার জন্য এমপির রিকমেন্ডেশন দরকার হতো। এমপি যদি রিকমেন্ডেশন দিত তাহলে হয়তো আমরা তাড়াতাড়ি
টেলিফোন যোগাযোগ ব্যবস্থা, একটা ছোট্ট পাড়াতে একজনের বাড়িতে যদি টেলিফোন থাকতো, আপনার নিশ্চয় মনে আছে যে একটা টেলিফোন মানে থাকা মানে সাংঘাতিক বিশাল ব্যাপার। এই পুরা পাড়ার মানুষ তার বস হিসাবে মানত। আর মোবাইল ফোন বাসপেজির ঠিক আসার আগটা থেকে শুরু হয়েছিল, কিন্তু একটা ওই সময় একটা কলের দাম ছিল, 1 মিনিটে কলের দাম ছিল 7 থেকে 8 টাকা। আপনার নিশ্চয়ই মনে আছে। আমাদের অটল বিহারী বাজপেয়ী আসার পর এই জিনিসগুলি মুক্ত করে দেওয়া হয়েছে। এবং গ্যাসের কানেকশন আমার এখনো মনে আছে যে আমি 3 বছর ধরে খালি গ্যাস কোম্পানিতে যাওয়া আশা করতাম যে কবে গ্যাস আমার বাড়িতে আসবে, কিন্তু বাজপেয়ী সরকার আসার পর উল্টা আমাদের এই গ্যাস এজেন্সি থেকে লোক পাঠিয়ে আমাকে খবর দেওয়া হয়েছে যে আপনার গ্যাস স্যাংশন হয়েছে, আপনি গ্যাস নিতে আসুন। এখন আমি নিজেও সেই বেনিফিশিয়ারি। টেলিফোন, মোবাইল শুধু নয়, যে সমস্ত যোগাযোগ ব্যবস্থা, সাউথ ইস্ট এশিয়ার করিডোর, আপনারা নিশ্চয়ই সেটা ভুলে যাননি, মানে হাইওয়ে, সেই অটল বিহারী বাজপেয়ীর সময় সেই কাজ শুরু হয়েছে। আজকে আমরা দিল্লি থেকে অনেকে মথুরা বৃন্দাবন যাই বেড়ানোর জন্য, যে যমুনা এক্সপ্রেস এবং গুজরাটের কিছু রাস্তা আজকে দিল্লি থেকে জয়পুর পর্যন্ত মাত্র 3 ঘন্টায় 120 কিলোমিটারের নিচে গাড়ি চালানো যাবে না। এই যে রাস্তা, এই যে করিডোর, এই করিডোর নির্মাণের ক্ষেত্রে আমাদের অটল বিহারী বাজপেয়ী সেই চিন্তা ভাবনা করেছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, ছোট ছোট রাস্তাগুলি, গ্রামের রাস্তাগুলি বড় রাস্তার সঙ্গে কানেক্টিভিটি করা, এই অটল বিহারী বাজপেয়ীর সময় করা হয়েছে। আর তার ইন্সপিরেশন কে? তার ইন্সপিরেশন হলো আমাদের একাত্তর মানববাদ দর্শনের রচয়িতা আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি। সেই চিন্তা ভাবনাকে বাস্তবায়ন আমাদের বাজপেয়ী সরকারের সময় সেটা করেছে। আমাদের এই একাত্তর মানববাদে বারবার আমি এটা বলছি যে সমাজকে পরিবর্তন করা, এই সমাজ পরিবর্তনের জন্যই আমরা আমাদের ক্ষমতাকে বেশি দিন টিকিয়ে রাখতে পারি। আজকে মোদিজি সরকার, আজকে থেকে আমাদের আত্মনির্ভর ভারতের প্রচার প্রসার শুরু হচ্ছে। কেন আত্মনির্ভরের কথা মোদিজি বলছে? কারণ ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা। আমরা আজকে কোন জায়গায় পৌঁছে গেছি? আমরা 4র্থ স্থানে, বিশ্বের 4র্থ স্থানে আমরা পৌঁছে গেছি। কিসে? অর্থনীতি। অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি আজকে 4th পজিশনে পৌঁছে গেছে। এবং মোদিজি যে প্রয়াস নিয়ে কাজ করছে, আগামী যে আমাদের 3rd ইকোনমি তে পৌঁছার জন্য আমাদের সরকার, মোদিজি সরকার সেই বিষয় নিয়ে কাজ করছে। লাইক হচ্ছে, আমি আরেকটু আলোচনা যার কথায় we are not for any ism, we are পরবর্তী সময়ে এই বইয়ের কপি প্রত্যেকটি জেলায় প্রেরণ করা হবে। নেতৃবৃন্দরা আছেন, মন্ডলের নেতৃবৃন্দরা, এবং এখানে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় ডেপুটি মেয়র শ্রীমতী। We believe in the integral development of the human being. কর্মব্যস্ততা হয়েছে, আমি সকলের কাছে বিনম্র অনুরোধ করব আপনারা নিজ নিজ
পথপ্রদর্শক একাত্ম মানবতাবাদের প্রবক্তা এই আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি এত সামনে নিয়ে লাগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জিকে আমরা বাকি যারা রয়েছে আমরা পরবর্তী সময়ে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করব আমাদের পথপ্রদর্শক একাত্ম মানবতাবাদের প্রবক্তা এই আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি এত সামনে নিয়ে লাগে আমরা বাকি যারা রয়েছে আমরা পরবর্তী সময়ে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করব আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জিকে এই আলোচনা কেন আমরা এই দিনটিকে আমরা আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আত্মনির্ভর ভারতের প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন। আমি একটু ছোট্ট করে ওনার পূর্ব ইতিহাস আমি কিছুটা তুলে ধরছি, তারপর আমি অন্য প্রসঙ্গে আসছি। আমরা জানি যে স্বাধীনতার পর এই ভারতবর্ষকে এই স্বাধীনতাটাকে আমাদের খর্ব করে আমাদের এই ভারতবর্ষকে জাতিগত দ্বিখণ্ডিত করা, অর্থাৎ এই ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করা, হিন্দুস্তান পাকিস্তান, এইভাবে আমাদের দেশকে ভাগ করা হয়েছে। এবং ভাগ করার জন্য যে নীতি আদর্শ সেটা কিন্তু কোনোদিনও করেনি যে কিসের ভিত্তিতে আমরা ভারতবর্ষকে ভাগ করব। শুধু একটাই পরিকল্পনা, সেটা হলো যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই দেশের প্রধানমন্ত্রী কে হবে তার হাতে দায়িত্ব পড়বে। এই লাভালাভের জন্য আমাদের দেশকে ভাগ করা হয়েছে, হিন্দুস্তান পাকিস্তান। এর লম্বা ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এই ভারতবর্ষকে ভাগ করে সেই সময় যারা এই ভারতবর্ষকে ভাগ করার জন্য ষড়যন্ত্র করেছিল তাদের মধ্যে কেউ কেউ আবার ভারতবর্ষকে আরো খণ্ড বিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় ভারতবর্ষে ভারতবর্ষের সেই সুরসুরি শুরু হয়েছে। এবং এই যে বাংলাকেও ভাগ করা, আজকে যারা পশ্চিম বাংলা বলে চিৎকার করে ক্ষমতার দম্ভ দেখায়, তাদের এই পূর্বত ইতিহাস জানা দরকার
যে আজকে বাংলাদেশ হয়তো আজকে যে পশ্চিম বাংলা সেটা বাংলাদেশের সঙ্গে থাকার কথা ছিল। একমাত্র ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তলা পৌর নিগমের 3 নং ওয়ার্ডের উদ্যোগে 3 নং ওয়ার্ডের অন্তর্গত একটা সরকারি পুকুর, সেই সরকারি পুকুর আমাদের এলাকার যারা সনাতন ধর্ম বিশ্বাস করে সেই সনাতন ধর্মের ধর্মাবলী লোকেরা মানে বিভিন্ন বাপ মা মারা গেলে শ্রাদ্ধ শান্তি এবং পূজার দশমী সবাই এই পুকুরটার উপর নির্ভরশীল। তা আমরা আমাদের সরকারি যে প্রোগ্রাম একদিন 1 ঘন্টা একসাথ, সে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য 3 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আজকে আমরা এই সাফাই অভিযানে অংশগ্রহণ করছি এবং এলাকাকে সুস্থ স্বচ্ছতা রাখার জন্য আমি আমাদের এই ওয়ার্ডের এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষকে আহ্বান করব যাতে প্রত্যেকের বাড়ির সামনে এবং এলাকার যাতে স্বচ্ছতা বজায় রাখে, সেটার জন্য আমরা এইটাই মেসেজ দেওয়ার জন্য আমরা এটা পরিষ্কার করছি। আমি তো একজন নাগরিক, আমারও দায়বদ্ধতা আছে এলাকার স্বচ্ছতা বজায় রাখার জন্য সামনের সারিতে এসে কাজ করা। আমরা যদি নেতৃত্ব দিই কিন্তু আমরা যদি ফিল্ডে কাজ না করি তো সবাই এই কাজে অংশগ্রহণ করতে যারা উৎসাহিত হয় না। তো আমি প্রথমে পুকুরে নামছি, যে পুকুরের মধ্যে আমি সাফাই অভিযান করার জন্য আমি যখন নেমেছি অনেকে উৎসাহিত হয়েছে। তা আমরা চাই যারা বিভিন্ন দায়িত্বে আছে আমাদের সমাজে, আমাদের সরকারি বা দলের সবাই যদি এগিয়ে আসে তো সাধারণ মানুষটা সেইভাবে আস্তে আস্তে এই স্বচ্ছতাই সেবা আমাদের সরকারের আমাদের দলের যে মূল স্লোগান, একটা স্লোগানের মধ্যে মূল স্লোগানের মধ্যে একটা স্লোগান, সেটা এখানে প্রকাশ পাবে।
তলা পৌর নিগমের 3 নং ওয়ার্ডের উদ্যোগে 3 নং ওয়ার্ডের অন্তর্গত একটা সরকারি পুকুর, সেই সরকারি পুকুর আমাদের এলাকার যারা সনাতন ধর্ম বিশ্বাস করে সেই সনাতন ধর্মাবলী লোকেরা মানে বিভিন্ন বাপ মা মারা গেলে শ্রাদ্ধ বা শান্তি এবং পূজার দশমী সবাই এই পুকুরটার উপর নির্ভরশীল। তা আমরা আমাদের সরকারি যে প্রোগ্রাম একদিন 1 ঘন্টা একসাথ, সে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য 3 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আজকে আমরা এই সাফাই অভিযানে অংশগ্রহণ করছি এবং এলাকাকে সুস্থ আর স্বচ্ছতা রাখার জন্য আমি আমাদের এই ওয়ার্ডের এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষকে আহ্বান করব যাতে প্রত্যেকের বাড়ির সামনে এবং এলাকার যাতে স্বচ্ছতা বজায় রাখে, সেটার জন্য আমরা এইটাই মেসেজ দেওয়ার জন্য আমরা এটা পরিষ্কার করছি। আমি তো একজন নাগরিক, আমারও দায়বদ্ধতা আছে এলাকার স্বচ্ছতা বজায় রাখার জন্য সামনের সারিতে এসে কাজ করা। আমরা যদি নেতৃত্ব দিই কিন্তু আমরা যদি ফিল্ডে কাজ না করি তো সবাই এই কাজে অংশগ্রহণ করতে যারা উৎসাহিত হয় না। তা আমি প্রথমে পুকুরে নামছি, যে এই পুকুরের মধ্যে আমি সাফাই অভিযান করার জন্য আমি যখন নেমেছি অনেকে উৎসাহিত হয়েছে। তা আমরা চাই যারা বিভিন্ন দায়িত্বে আছে আমাদের সমাজে, আমাদের সরকারি বা দলের সবাই যদি এগিয়ে আসে তো সাধারণ মানুষটা সেইভাবে আস্তে আস্তে এই স্বচ্ছতাই সেবা আমাদের সরকারের আমাদের দলের যে মূল স্লোগান, একটা স্লোগানের মধ্যে মূল স্লোগানের মধ্যে একটা স্লোগান, সেটা এখানে প্রকাশ পাবে।
তলা পৌর নিগমের 3 নং ওয়ার্ডের উদ্যোগে 3 নং ওয়ার্ডের অন্তর্গত একটা সরকারি পুকুর, সেই সরকারি পুকুর আমাদের এলাকার যারা সনাতন ধর্ম বিশ্বাস করে সেই সনাতন ধর্মের ধর্মাবলী লোকেরা মানে বিভিন্ন বাপ মা মারা গেলে শ্রাদ্ধ শান্তি এবং পূজার দশমী সবাই এই পুকুরটার উপর নির্ভরশীল। তা আমরা আমাদের সরকারি যে প্রোগ্রাম একদিন 1 ঘন্টা একসাথ, সে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য 3 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আজকে আমরা এই সাফাই অভিযানে অংশগ্রহণ করছি এবং এলাকাকে সুস্থ স্বচ্ছতা রাখার জন্য আমি আমাদের এই ওয়ার্ডের এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষকে আহ্বান করব যাতে প্রত্যেকের বাড়ির সামনে এবং এলাকার যাতে স্বচ্ছতা বজায় রাখে, সেটার জন্য আমরা এইটাই মেসেজ দেওয়ার জন্য আমরা এটা পরিষ্কার করছি। আমি তো একজন নাগরিক, আমারও দায়বদ্ধতা আছে এলাকার স্বচ্ছতা বজায় রাখার জন্য সামনের সারিতে এসে কাজ করা। আমরা যদি নেতৃত্ব দিই কিন্তু আমরা যদি ফিল্ডে কাজ না করি তো সবাই এই কাজে অংশগ্রহণ করতে তারা উৎসাহিত হয় না। তো আমি প্রথমে পুকুরে নামছি, যেই পুকুরের মধ্যে আমি সাফাই অভিযান করার জন্য আমি যখন নেমেছি অনেকে উৎসাহিত হয়েছে। তা আমরা চাই যারা বিভিন্ন দায়িত্বে আছে আমাদের সমাজে, আমাদের সরকারি বা দলের সবাই যদি এগিয়ে আসে তো সাধারণ মানুষটা সেইভাবে আস্তে আস্তে এই স্বচ্ছতাই সেবা আমাদের সরকারের আমাদের দলের যে মূল স্লোগান, একটা স্লোগানের মধ্যে মূল স্লোগানের মধ্যে একটা স্লোগান, সেটা এখানে প্রকাশ পাবে।
তলা পৌর নিগমের 3 নং ওয়ার্ডের উদ্যোগে 3 নং ওয়ার্ডের অন্তর্গত একটা সরকারি পুকুর, সেই সরকারি পুকুর আমাদের এলাকার যারা সনাতন ধর্ম বিশ্বাস করে সেই সনাতন ধর্মাবলী লোকেরা মানে বিভিন্ন বাপ মা মারা গেলে শ্রাদ্ধ বা শান্তি এবং পূজার দশমী সবাই এই পুকুরটার উপর নির্ভরশীল। তো আমরা আমাদের সরকারি যে প্রোগ্রাম 1 দিন 1 ঘন্টা 1 সাত, সে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য 3 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আজকে আমরা এই সাফাই অভিযানে অংশগ্রহণ করছি এবং এলাকাকে সুস্থ আর স্বচ্ছতা রাখার জন্য আমি আমাদের এই ওয়ার্ডের এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষকে আহ্বান করব যাতে প্রত্যেকের বাড়ির সামনে এবং এলাকার যাতে সুস্থতা স্বচ্ছতা বজায় রাখে, সেটার জন্য আমরা এইটাই মেসেজ দেওয়ার জন্য আমরা এটা পরিষ্কার করছি। আমি তো একজন নাগরিক, আমারও দায়বদ্ধতা আছে এলাকার স্বচ্ছতা বজায় রাখার জন্য সামনের সারিতে এসে কাজ করা। আমরা যদি নেতৃত্ব দিই কিন্তু আমরা যদি ফিল্ডে কাজ না করি তো সবাই এই কাজে অংশগ্রহণ করতে তারা উৎসাহিত হয় না। তো আমি প্রথমে পুকুরে নামছি, যেই পুকুরের মধ্যে আমি সাফাই অভিযান করার জন্য আমি যখন নেমেছি অনেকে উৎসাহিত হয়েছে। তো আমরা চাই যারা বিভিন্ন দায়িত্বে আছে আমাদের সমাজে, আমাদের সরকারি বা দলের সবাই যদি এগিয়ে আসে তো সাধারণ মানুষটা সেইভাবে আস্তে আস্তে এই স্বচ্ছতাই সেবা আমাদের সরকারের আমাদের দলের যে মূল স্লোগান, একটা স্লোগানের মধ্যে মূল স্লোগানের মধ্যে একটা স্লোগান, সেটা এখানে প্রকাশ পাবে।
তলা পৌর নিগমের 3 নং ওয়ার্ডের উদ্যোগে 3 নং ওয়ার্ডের অন্তর্গত একটা সরকারি পুকুর, সেই সরকারি পুকুর আমাদের এলাকার যারা সনাতন ধর্ম বিশ্বাস করে সেই সনাতন ধর্মের ধর্মাবলী লোকেরা মানে বিভিন্ন বাপ মা মারা গেলে শ্রাদ্ধ বা শান্তি এবং পূজার দশমী সবাই এই পুকুরটার উপর নির্ভরশীল। তা আমরা আমাদের সরকারি যে প্রোগ্রাম একদিন 1 ঘন্টা একসাথ, সে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য 3 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আজকে আমরা এই সাফাই অভিযানে অংশগ্রহণ করছি এবং এলাকাকে সুস্থ স্বচ্ছতা রাখার জন্য আমি আমাদের এই ওয়ার্ডের এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষকে আহ্বান করব যাতে প্রত্যেকের বাড়ির সামনে এবং এলাকার যাতে স্বচ্ছতা বজায় রাখে, সেটার জন্য আমরা এইটাই মেসেজ দেওয়ার জন্য আমরা এটা পরিষ্কার করছি। আমি তো একজন নাগরিক, আমারও দায়বদ্ধতা আছে এলাকার স্বচ্ছতা বজায় রাখার জন্য সামনের সারিতে এসে কাজ করা। আমরা যদি নেতৃত্ব দিই কিন্তু আমরা যদি ফিল্ডে কাজ না করি তো সবাই এই কাজে অংশগ্রহণ করতে যারা উৎসাহিত হয় না। তো আমি প্রথমে পুকুরে নামছি, যেই পুকুরের মধ্যে আমি সাফাই অভিযান করার জন্য আমি যখন নেমেছি অনেকে উৎসাহিত হয়েছে। তা আমরা চাই যারা বিভিন্ন দায়িত্বে আছে আমাদের সমাজে, আমাদের সরকারি বা দলের সবাই যদি এগিয়ে আসে তো সাধারণ মানুষটা সেইভাবে আস্তে আস্তে এই স্বচ্ছতাই সেবা আমাদের সরকারের আমাদের দলের যে মূল স্লোগান, একটা স্লোগানের মধ্যে মূল স্লোগানের মধ্যে একটা স্লোগান, সেটা এখানে প্রকাশ পাবে।
তলা পৌর নিগমের ৩ নং ওয়ার্ডের উদ্যোগে ৩ নং ওয়ার্ডের অন্তর্গত একটা সরকারি পুকুর, সেই সরকারি পুকুর আমাদের এলাকার যারা সনাতন ধর্ম বিশ্বাস করে সেই সনাতন ধর্মাবলী লোকেরা মানে বিভিন্ন বাপ মা মারা গেলে শ্রাদ্ধ শান্তি এবং পূজার দশমী সবাই এই পুকুরটার উপর নির্ভরশীল। তা আমরা আমাদের সরকারি যে প্রোগ্রাম 1 দিন 1 ঘন্টা 1 রাত, সে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আজকে আমরা এই সাফাই অভিযানে অংশগ্রহণ করছি এবং এলাকাকে সুস্থ স্বচ্ছতা রাখার জন্য আমি আমাদের এই ওয়ার্ডের এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষকে আহ্বান করব যাতে প্রত্যেকের বাড়ির সামনে এবং এলাকার যাতে স্বচ্ছতা বজায় রাখে, সেটার জন্য আমরা এইটাই মেসেজ দেওয়ার জন্য আমরা এটা পরিষ্কার করছি। আমি তো একজন নাগরিক, আমারও দায়বদ্ধতা আছে এলাকার স্বচ্ছতা বজায় রাখার জন্য সামনের সারিতে এসে কাজ করা। আমরা যদি নেতৃত্ব দিই কিন্তু আমরা যদি ফিল্ডে কাজ না করি তো সবাই এই কাজে অংশগ্রহণ করতে তারা উৎসাহিত হয় না। তা আমি প্রথমে পুকুরে নামছি, যে এই পুকুরের মধ্যে আমি সাফাই অভিযান করার জন্য আমি যখন নেমেছি অনেকে উৎসাহিত হয়েছে। তা আমরা চাই যারা বিভিন্ন দায়িত্বে আছে আমাদের সমাজে, আমাদের সরকারি বা দলের সবাই যদি এগিয়ে আসে তো সাধারণ মানুষটা সেইভাবে আস্তে আস্তে এই স্বচ্ছতাই সেবা আমাদের সরকারের আমাদের দলের যে মূল স্লোগান, একটা স্লোগানের মধ্যে মূল স্লোগানের মধ্যে একটা স্লোগান, সেটা এখানে প্রকাশ পাবে।
সারা দেশের সঙ্গে সারা রাজ্য আগরতলা পৌর নিগম এলাকায়ও আগরতলা পৌর নিগম এবং নগরায়ণ দপ্তরের যৌথ উদ্যোগে সেবাই স্বচ্ছতা বা স্বচ্ছতা উৎসব যেটা আমাদের শুরু হয়েছে সেটাকে সামনে রেখে আজকে বিকাশনী বাজার এলাকায় আমরা স্বচ্ছতা অভিযান করেছি। আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিপি চাকমা মহোদয় আছেন, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের আরবান ডিপার্টমেন্টের যিনি অধিকর্তা ডিরেক্টর মেগাজন আইএস আছেন এবং আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে কর্পোরেটর এসেছেন, বিভিন্ন বাজারে যারা ব্যবসায়ীবৃন্দরা আছেন এবং এই এলাকার যারা নাগরিক তারাও অংশগ্রহণ করেছেন। তো আমরা জানি স্বচ্ছতা আমাদের জীবনে অত্যন্ত অপরিহার্য। ব্যক্তি এবং সামাজিক সমস্ত জায়গায় আমাদের ব্যক্তিগতভাবেও আমাদের মানসিকভাবেও স্বচ্ছতা প্রয়োজন আছে। বিবেক বলুন আর মন বলুন আর সমস্ত চিন্তা ভাবনার মধ্যে স্বচ্ছতা যেমন প্রয়োজন এবং আমাদের ব্যবহারিক জীবনেও স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজন। কাজে আমাদের ভারত সরকার, আমাদের রাজ্য সরকার, আমাদের নগরায়ণ দপ্তর, আমাদের পৌর নিগম সবাই মিলে কিন্তু সারা শহরকে সারা রাজ্যকে স্বচ্ছ রাখার যে পরিকল্পনা সেই হিসাবে আজকে এই অনুষ্ঠান বা কর্মসূচি আমি বলবো। আমি সমস্ত আগরতলা পৌরবাসীর কাছে আহ্বান রাখবো যাতে স্বচ্ছতা বজায় রাখেন। তার নিজের জন্য হোক, সমাজের জন্য হোক, পরিবারের জন্য হোক, স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আমরা সেবাই স্বচ্ছতা প্রোগ্রাম আমরা নিয়েছি। তো আমার আবারও আবেদন থাকবে শহরবাসীর কাছে, শহরকে সুন্দর নির্মল রাখার ক্ষেত্রে, পরিবেশকে সুন্দর রাখার ক্ষেত্রে স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয়। তো আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী করেছেন ডক্টর মানিক শাহ নেতৃত্বের সরকার এবং নরেন্দ্র মোদীর সরকার স্বচ্ছতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। সেই হিসেবে আমরা দেশকে স্বচ্ছ রাখা, রাজ্যকে স্বচ্ছ রাখা, শহরকে স্বচ্ছ রাখা এবং পরিবেশ মহল্লা আমার বাড়িকে স্বচ্ছ রাখার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা করছি। আজকে দুর্গাশনী বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায় এবং আমরা এই এলাকায় যারা কর্পোরেটররা আছেন, বিশেষ করে আমাদের আধিকারিকরা আছেন, আর পৌর নিগমের নগরায়ণ দপ্তরের সবাই মিলে এই কর্মসূচি সফল করার জন্য আজকে রয়েছে মানুষকে সচেতন করা, স্বচ্ছতার বিষয়ে সচেতন করা এবং এটার কুফল বিষয়েও সতর্ক করা যে স্বচ্ছ যদি না থাকে আমাদের কী কী অসুবিধা হতে পারে, আর স্বচ্ছ থাকলে পরে কী কী সুবিধা আমরা গ্রহণ করতে পারি, ভালোভাবে কতটা বাঁচতে পারি। সেইভাবেই স্বচ্ছতার প্রোগ্রাম সচেতন করা।
Vicam lah, jadi vicam tu kan. ওই দিদি বলে ওই দিদি সারা দেশের সঙ্গে সারা রাজ্য আগরতলা পৌর নিগম এলাকায়ও আগরতলা পৌর নিগম এবং নগরায়ণ দপ্তরের যৌথ উদ্যোগে সেবাই স্বচ্ছতা বা স্বচ্ছতা উৎসব যেটা আমাদের শুরু হয়েছে সেটাকে সামনে রেখে আজকে বিকাশনী বাজার এলাকায় আমরা স্বচ্ছতা অভিযান করেছি। আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিপি চাকমা মহোদয় আছেন, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের আরবান ডিপার্টমেন্টের যিনি অধিকর্তা ডিরেক্টর মেগাজন আইএস আছেন এবং আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে কর্পোরেটর এসেছেন, বিভিন্ন বাজারে যারা ব্যবসায়ীবৃন্দরা আছেন এবং এই এলাকার যারা নাগরিক তারাও অংশগ্রহণ করেছেন। তো আমরা জানি স্বচ্ছতা আমাদের জীবনে অত্যন্ত অপরিহার্য। ব্যক্তি এবং সামাজিক সমস্ত জায়গায় আমাদের ব্যক্তিগতভাবেও আমাদের মানসিকভাবেও স্বচ্ছতা প্রয়োজন আছে। বিবেক বলুন আর মন বলুন আর সমস্ত চিন্তা ভাবনার মধ্যে স্বচ্ছতা যেমন প্রয়োজন এবং আমাদের ব্যবহারিক জীবনেও স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয়। কাজে আমাদের ভারত সরকার, আমাদের রাজ্য সরকার, আমাদের নগরায়ণ দপ্তর, আমাদের পৌর নিগম সবাই মিলে কিন্তু সারা শহরকে সারা রাজ্যকে স্বচ্ছ রাখার যে পরিকল্পনা সেই হিসাবে আজকে এই অনুষ্ঠান বা কর্মসূচি আমি বলবো। আমি সমস্ত আগরতলা পৌরবাসীর কাছে আহ্বান রাখবো যাতে স্বচ্ছতা বজায় রাখেন। তার নিজের জন্য হোক, সমাজের জন্য হোক, পরিবারের জন্য হোক, স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আমরা সেবাই স্বচ্ছতা প্রোগ্রাম আমরা নিয়েছি। তো আমার আবারও আবেদন থাকবে শহরবাসীর কাছে, শহরকে সুন্দর নির্মল রাখার ক্ষেত্রে, পরিবেশকে সুন্দর রাখার ক্ষেত্রে স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয়। তো আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী করেছে ডক্টর মানিক শাহ নেতৃত্বের সরকার এবং নরেন্দ্র মোদীর সরকার স্বচ্ছতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। সেই হিসেবে আমরা দেশকে স্বচ্ছ রাখা, রাজ্যকে স্বচ্ছ রাখা, শহরকে স্বচ্ছ রাখা এবং পরিবেশ, মহল্লা, আমার বাড়িকে স্বচ্ছ রাখার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা করছি। আজকে দুর্গাশনী বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায় এবং আমরা এই এলাকায় যারা কর্পোরেটররা আছেন, বিশেষ করে আমাদের আধিকারিকরা আছেন, আর পৌর নিগমের নগরায়ণ দপ্তরের সবাই মিলে এই কর্মসূচি সফল করার জন্য আজকে রয়েছে মানুষকে সচেতন করা, স্বচ্ছতার বিষয়ে সচেতন করা এবং এটার সুফল বিষয়েও সতর্ক করা। স্বচ্ছতা না থেকে আমাদের যারা ব্যবসায়ীবৃন্দরা আছেন এবং এই এলাকার যারা নাগরিক তারাও অংশগ্রহণ করেছেন। তো আমরা জানি স্বচ্ছতা আমাদের জীবনে অত্যন্ত অপরিহার্য। ব্যক্তি এবং সামাজিক সমস্ত আমার কাছ থেকে 6 মাস আগে
55 থেকে 80 বয়স পর্যন্ত যে পাওয়ারটা লাগবে ওটা 6 মাস আগেই শেষ। আইজেবি হাতে মোবাইল আছে, মোবাইল নাম্বার সেটা দেখুন, ওখান থেকে ডেটা দেখুন। স্যার আমার কাছ থেকে 6 মাস আগে 55 থেকে 80 বয়স পর্যন্ত যে পাওয়ারটা লাগবে ওটা 6 মাস আগেই শেষ। আইজেবি হাতে মোবাইল আছে, মোবাইল নাম্বার সেটা দেখুন, ওখান থেকে ডেটা দেখুন। স্যার আমার কাছ থেকে 6 মাস আগে 55 থেকে 80 বয়স পর্যন্ত যে পাওয়ারটা লাগবে ওটা 6 মাস আগেই শেষ। আইজেবি হাতে মোবাইল আছে, মোবাইল নাম্বার সেটা দেখুন, ওখান থেকে ডেটা দেখুন। স্যার আমার কাছ থেকে 6 মাস আগে 55 থেকে 80 বয়স পর্যন্ত যে পাওয়ারটা লাগবে ওটা 6 মাস আগেই শেষ। আইজেবি হাতে মোবাইল আছে, মোবাইল নাম্বার সেটা দেখুন, ওখান থেকে ডেটা দেখুন। স্যার আমার কাছ থেকে 6 মাস আগে 55 থেকে 80 বয়স পর্যন্ত যে পাওয়ারটা লাগবে ওটা 6 মাস আগেই শেষ। আইজেবি হাতে মোবাইল আছে, মোবাইল নাম্বার সেটা দেখুন, ওখান থেকে ডেটা দেখুন। স্যার
আমার কাছ থেকে 6 মাস আগে 55 থেকে 80 বয়স পর্যন্ত যে পাওয়ারটা লাগবে ওটা 6 মাস আগেই শেষ। আইজেবে মোবাইল আছে, মোবাইল নাম্বার সেটা দিন। আমার কাছ থেকে 6 মাস আগে 55 থেকে 80 বয়স পর্যন্ত যে পাওয়ারটা লাগবে ওটা 6 মাস আগেই শেষ। আইজেবে মোবাইল আছে, মোবাইল নাম্বার সেটা দিন। পুরাতন হাসপাতাল রোড পূজা কমিটির পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। এবছর আপনার পূজার বাজেট কি রয়েছে এবং কি কি সামাজিক কর্মসূচি রয়েছে? আমাদের বাজেট 6 লক্ষ টাকা, আর আমরা কিছু সামাজিক কাজ করব। যেমন 29 তারিখ শনিবারে 27 তারিখ আমাদের পুজো মণ্ডপ উদ্বোধন, ওই দিনে আমাদের কিছু একটা সামাজিক কাজ থাকবে। পূজার মূল আকর্ষণ কি রয়েছে? সতীর 51 পীঠ। আর কি অন্য কিছু রয়েছে পূজার মধ্যে কর্মসূচি? 51 পীঠের মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে 51 মায়ের যে 51 রূপ, সেই রূপ আমরা এখানে ফুটিয়ে তুলতে যাচ্ছি। আর সামাজিক কর্মসূচি? সামাজিক কর্মসূচির মধ্যে থাকছে আমাদের যে বয়স্ক মাতৃশক্তি তাদের সম্মাননা প্রদান। পূজার বাজেট কেমন রয়েছে? 6 লক্ষ টাকা। সবাইকে কি বার্তা দেবেন? সবাইকে শান্তি এবং সম্প্রীতি বজায় রেখে এই সমাজে থাকার জন্য এবং যাতে এই সমাজকে আরো উন্নত শিখরে নিয়ে যায় সেটাই আমাদের আশা থাকবে। আচ্ছা, আমি ব্যবস্থা করে দিচ্ছি, শেষ তো। আচ্ছা, রবি, কাগজ এখানে তো ওই এখানে আছে, এখানে আমি আর এই কালকে ব্লক করে দিলে আমরা কমপ্লিট হিন্দি করতো মানে দিলে খামখানির মতো
হ্যাঁ করতে করতে সময় আইন না বুঝলেন আর এটা অলরেডি লয়ে গেছে বুঝলেন বেশি নিতে না বলে দ্রুত এক জায়গা দিয়ে তো বাইরে পুরাতন হাসপাতাল রোড পূজা কমিটির পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। এবছর আপনার পূজার বাজেট কি রয়েছে এবং কি কি সামাজিক কর্মসূচি রয়েছে? আমাদের বাজেট 6 লক্ষ টাকা, আর আমরা কিছু সামাজিক কাজ করব, যেমন 29 তারিখ শনিবারে 27 তারিখ আমাদের পুজো মণ্ডপ উদ্বোধন, ওই দিনে আমাদের কিছু একটা সামাজিক কাজ থাকবে। পূজার মূল আকর্ষণ কি রয়েছে? সতীর 51 ফিট। আর কি অন্য কিছু রয়েছে পূজার মধ্যে কর্মসূচি? 51 ফিটের একজন মহাপুরুষের আজকে জন্মতিথি, যিনি এখানে যারা বসে আছে এদের সবচাইতে বেশি নামে পণ্ডিত না কাজেও পণ্ডিত, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এমনিতে নাম পড়ে, এমনিতে মা নাম পড়েনি, গরিব ঘরের সন্তান, ছোটবেলা মা বাবা মরে গেছে। আমাদের এখানে তো মা বাবা যদি ছোটবেলা মরে যায় 9 বছরে, ওই দিন 9 ইয়ার্স 9 বছরের বাচ্চা শিশুর মাও নেই বাবাও নেই, আর আজকে আমরা এখানে পূজা করবো না। একবার চিন্তা করা যায়, আমাদের এখানে 9 বছরে যদি কেউ মা বাবা মারা যায়, আমরা কেউ অনাথ হয়ে গেছি, এই অনাথ বাচ্চাটা। আর আমরা ডিসিশন নিয়ে নেই, মা বাবা যখন নাই 9 বছরে মরে গেছে, কি করবো আর? রাস্তার কান্দারিতে ভিক্ষা, মানুষের বাড়িতে বর্তন বাঁধবে, বাসন বাঁধবে, রাস্তার কান্দারিতে ভিক্ষা। একজন মহাপুরুষের আজকে জন্মতিথি, যিনি এখানে যারা বসে আছে এদের সবচাইতে বেশি নামে পণ্ডিত না কাজেও পণ্ডিত, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এমনিতে নাম পড়ে, এমনিতে মা নাম পড়েনি, গরিব ঘরের সন্তান, ছোটবেলা মা বাবা মরে গেছে। আমাদের এখানে তো মা বাবা যদি ছোটবেলা মরে যায় 9 বছরে, ওই দিন 9 ইয়ার্স 9 বছরের বাচ্চা শিশুর মাও নেই বাবাও নেই, আর আজকে আমরা এখানে পূজা করবো না। একবার চিন্তা করা যায়, আমাদের এখানে 9 বছরে যদি কেউ মা বাবা মারা যায়, আমরা কেউ অনাথ হয়ে গেছি, এই অনাথ বাচ্চাটা। আর আমরা ডিসিশন নিয়ে নেই, মা বাবা যখন নাই 9 বছরে মরে গেছে, কি করবো আর? রাস্তার কান্দারিতে ভিক্ষা, মানুষের বাড়িতে বর্তন বাঁধবে, বাসন বাঁধবে, ক্ষেতের লাইট বাঁধবো। আমরা সিদ্ধান্ত নিয়ে নিই, মা বাবা নেই, অনাথ হয়ে গেছে, সবাই অনাথ। কে পড়াশোনা করে, কে স্কুল নিয়ে দিল, কে ড্রেস কিনে দিল? 9 বছরের মা বাবা নেই, আর ওনার আদর্শে ভারতীয় জনতা পার্টি দুনিয়ার সবচেয়ে বড় পার্টি তৈরি হয়ে গেছে। উনি কোনো ধর্মার ব্যক্তি না, বুঝে গেছেন মা বাবা নেই তো কি অবস্থা, পালার কোনো লোক নেই। রাজস্থানের জন্ম, উত্তরপ্রদেশের যোগীর যে জন্মভূমি গোরক্ষপুর, সেখানে মামা নিয়ে এসছেন, কি করবে? মামা পালার জন্য নিয়ে এসছেন। মামাও গরিব ব্রাহ্মণ, মামারও ছেলে মেয়ে আছে, মামাও দুধ বিক্রি করে পরিবার চালায়, একটা গাড়ি আছে, দুধ বিক্রি করে, ছোট্ট একটা গাড়ি।
করে দিল। মামার বাড়ি থাকে, মামা মাঝে মাঝে ব্রাহ্মণ মানুষ পূজা অর্চনা করে দক্ষিণা পায়, এটা আর দুধ বিক্রি করে শরীর এটা পরিবার চায়। দিনদাজি কোনো মতে সরকারি স্কুলে অ্যাডমিশন হয়ে গিয়েছে, অ্যাডমিশন নিয়ে ধীরে ধীরে মাধ্যমিক পাস করেছে, টিউশন করে, নিজেও করে, অন্যকেও টিউশন দেয়, মানুষের খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। তখন আর টাকা দিত, টাকার ব্যবস্থা নেই, ঠিক আছে সে একটু পড়াইছে, চলে হ্যাঁ দুপুরে খাওয়াটা দিয়ে মাধ্যমিক পাস করার পর যখন ফার্স্ট ডিভিশনে পাস করে গেছে, যার কোনো টিচার নাই, যার কোনো মা বাবা স্কুলে লয়ে যাওয়ার নাই, গাড়ি নাই, অটো নাই, বাইসাইকেল নাই, তখন সঙ্গের কাছে এসছে RSS এর জেলা অফিসের মধ্যে সঙ্গের প্রচারক এটাও দেখেছি, কথাবার্তা বলেছে, ভালো লেগেছে, পড়াশোনা করুন, একটা আদর্শের সঙ্গে টাচ করেছে। আর রাষ্ট্রীয় স্বাধীনতার সঙ্গে আদর্শ এক নীতি, হ্যাঁ ব্যবস্থা, তার সঙ্গে পরিচিত হয়েছে, মনোবল বেড়েছে, একটা গার্জিয়ান পেয়েছে। তারপর সবকিছু বলে তো লাভ নেই, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে ফার্স্ট ডিভিশন করার পর মামি মামা ভেবেছে আমাদের খারাপ দিন তো চলে গেছে, ভাইগনা তো BSc পাস করে নিয়েছে, এবার বাড়িতে চাকরি এগো। ওই সময় BSc পাস করা মানে পুরো জেলার মানুষ তাদের দেখার জন্য বাড়ির মধ্যে রেজাল্ট ঘোষণার পর কলেজ থেকে বাড়িতে আসার আগে ডিএম বাড়ির মধ্যে পৌঁছে গেছে চাকরির অফার দিয়ে, অফিসারের চাকরির অফার দিয়ে ডিএম ডাইরেক্ট পেয়ে গেছে, কারণ খুব পাওয়া যেত না তখন আগে মেরিট। সবাই বাড়ির যে ডিএমও বয়ে দিচ্ছে, আর মামা মামি মামার ছেলে মেয়ে সবাই বয়ে দিচ্ছে, দাদা তো পাস করে নিয়েছে, ডিএম বাড়ি বয়ে দিচ্ছে, চাকরি এত টাকার চাকরি, হাতের মধ্যে অবাক। মামি চিন্তা করছে আমরা দুঃখের দিন গেছে বাস, মামাও খুশি, আর দুধ দিচ্ছে খাওয়া লাগতো না, এবার তো ভালো দিনে আয় করছে, সোনা চেনে পড়তে পারো, বেনারসি শাড়িও পড়তে পারো, আর বাড়ির মধ্যে বিল্ডিংও তুলতে পারো, এত বড় চাকরি আয় করছে, ডিএম স্বয়ং বয়ে দিচ্ছে বাড়ির মধ্যে। দীনদয়াল উপাধ্যায় আর বাড়িতে আসে, তখন তার টেলিফোনের যোগাযোগ করার ব্যবস্থা নেই, একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে, দীনদয়াল উপাধ্যায় আর আসে না। তারপরে কিছুদিন পর ডাক মারফতে একটা চিঠি আসে মামার কাছে, দীনদয়াল উপাধ্যায় নিজের হাতে লিখে, মামা আমার 9 বছরের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আপনি ওর মামি আমার মা বাবার মধ্যে পেরেছেন, আমাকে বড় করেছেন, আমার উপরে অনেক ভরসা আপনার, যে আমি আপনাদের দরিদ্রতা দূর করে এক সক্ষম পরিবার তৈরি করবো, তার জন্য আমাকে মানুষ করেছে, আমি তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমার পরিবারের সেবার চাইতে আমার দেশ সেবা করা বড় দরকার। সবাই তো পরিবারের সেবা করে, আমার মতো একদিন যা যদি দেশের সেবা করি, আমার মনে হয় এটা আপনাদের কাছে সবচেয়ে বড় সেবা হবে। আরো কিছু ওয়ার্ড লিখে আপনার দীনদয়াল চিঠি পাঠিয়ে, চিঠি যখন মামা পড়ে, মামি পাড়া প্রতিবেশী সবাই এসছে, দীনদয়ালের চিঠি এসছে, সবাই কান্না ভেঙে পড়েছে। মানুষ ভেবেছিল এখন দেখো একটা বড় লোক হয়ে যাবে, পয়সা করে চলে আসবে, চাকরি করবে, শহরে থাকবে। দীনদয়াল উপাধ্যায় এত কষ্ট করার পর এত বড় চাকরি, বাড়িতে বসে আছে, এত পরিশ্রম করেছে,
তখন বলছে পরিবার বড় না দেশ বড়, তার জন্য সংঘের প্রচার করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গঠন করে। 10 বছর শাসন করে অর্থনীতিবিদ তথাকথিত যে ভারতকে শাসন করে ভারতের জিডিপি নিচে নামিয়ে ভারতের বিদেশি মুদ্রা শূন্য করে সত্তা থেকে বিদায় নিয়েছিল, তারপর অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হলো তখন বিদেশি ভান্ডার আবার তৈরি করেছে, ফরেন্সিক কারেন্সি তৈরি করেছে, আর নরেন্দ্র মোদী সেটাকে বাড়িয়ে আজ 4.8 ট্রিলিয়নের ইকোনমি ভারতকে দুনিয়ার চতুর্থ ইকোনমি থেকে তৃতীয় ইকোনমির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু যারা অর্থনীতিবিদ হিসাবে এই দেশে এসেছিল, আমাদের প্রণব দাস চলে গেছে, রাষ্ট্রপতি ইকোনমিক্স স্টুডেন্ট ছিলেন। প্রণব দাস প্রথম জিএসটি লাগু করার চেষ্টা করেছিলেন, কিন্তু সোনিয়া গান্ধীর কারণে উনি জিএসটি লাগু করতে পারেননি। কারণ সোনিয়া গান্ধীর জিএসটি পছন্দ হয় না। কারণ কি, করের উপর কর নেওয়া ইংরেজের স্বভাব, আর করের উপর কর নেওয়া গান্ধী পরিবারের স্বভাব। কারণ ইংরেজ আর গান্ধী পরিবারের মধ্যে কোনো তফাৎ নেই, বরং এরা এর চেয়ে খারাপ। পর যদি আমাকে কিচ্ছু না দেয় আমি বলি আরে তখন পর, কিন্তু নিজের ছেলে যদি আমাকে কিচ্ছু না দেয় তখন বলি আরে নিজের আপনটাই তো। ইংরেজ তো আমাদের নয়, এরা তো 7 সমুদ্র পার থেকে এসছে, এরা তো শোষণ করবেই। কিন্তু যে এই দেশে জন্মগ্রহণ করেছে সেই ভারতবর্ষকে সবচেয়ে বেশি শোষণ এবং আটকানোর ব্যবস্থা করেছে। ডাক্তারবাবু বলছিল যে লাদাখে কালকে কে করছে, কংগ্রেস কে, রাহুল গান্ধী, এরা ভারতবর্ষে ভালোই বাসে না। নিজে আপিল করে ঘুমানো রাস্তায় জেন্সি নিচে সবাই রাস্তায় চলে আসো, হাঙ্গামা করো, ইট পাত্র মানো, নিজের হারার নেই, হাওড়ার তো নিজের পার্টি দিয়েও হয় না। কংগ্রেস তো ভারতবর্ষের সবচেয়ে বড় পার্টি ছিল। জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী কংগ্রেসের, মনমোহন সিং প্রধানমন্ত্রী কংগ্রেসের। কংগ্রেসের সাপোর্টেই চন্দ্রশেখরের সরকার, কংগ্রেসের সাপোর্টেই দেবগড়ের সরকার, কংগ্রেসের সাপোর্টেই আইকে গুজরাটের সরকার, রাজীব গান্ধী কংগ্রেসের, পিভি নরসিংহ রাও কংগ্রেসের, মনমোহন সিং কংগ্রেসের, সবই তো কংগ্রেসের। দেশটা এমন জায়গাতে কেন গেল তাহলে? আমরা অনেক সময় এগুলো সংগঠনের কার্যক্রমে আলোচনা করি না। বিকজ অফ দ্যাট আমরা মানে সপ্তাহে এসছি মানে কাউন্সিলর হতে হবে, এমএলএ হতে হবে, কাজের টিকা কাজ নিতে হবে। পত্রিকা কেউ বলে বলে ওখানে যেতে হবে, আমি তাকে জিজ্ঞাসা করি কি কারণে, কি কার্যক্রম, তার রূপরেখা কি, দেন বুঝে নিয়ে তার তৈরি করে তারপর আসে। কারণ আমরা আমার করে ফোন করে রাজীববাবু, আরে তোমরা সকালবেলা 8টার সময় এগুলো, একজন বিহার মধ্যে যেমন লাল শাড়ি পরে এমন লাল শাড়ি পরে আই পড়ছে, একজন গোলাপি শাড়ি পরে আই পড়ছে, আমার উপরে দেখে কি যে কেউ মৃত্যু হয়ে গেছে সেই কারণে আসছে লাল শাড়ি পরে এমন এটা সাদিকি ধরা লাইট পোশাক মানুষের হয়। তো মানুষটা যদি নাই জানে জাহাজে বলে সাধ্যবারের বিরুদ্ধে বেনারসি ঘুরে যাবে, তখন বিয়ে বাড়ির মধ্যে সাদা শাড়ি ঘুরে দেবো। তখন আমি মাঝে মাঝে দেখি, আমি একটু ত্রিপুরাতে আজকাল কম আসি, কার্যকর্তাকে অনেক কিছু ভুলে গেছে। যার জন্মদিন পালন করার জন্য এখানে বসেছি আমি বলবো বিদ্যালয় কার্যক্রমে আমার সঙ্গে কে আছে? জেলা সভাপতি,
গৌরাঙ্গবাবু বিজেপি পুরনো কার্যকর্তা, পরিশ্রমী। দিলীপ বাবু প্রখ্যাত গাইনোকোলজিস্ট, প্রফেসর, এখানে এমএলএ ছিল। রাজীব সাহা আমাদের সবার পরিচিত, যুব মোর্চার সভাপতি ছিল, এখন মন্ডল সভাপতি। সামনে কর্পোরেটরটা বসে আছেন, একজন কর্পোরেটর দেখে গেছে স্টেজের কারণে। তখন আমি দেখি, চিন্তা করে না দেখতে আসি, আর বাকিরা সাংবাদিকের কারণে দেখতে গেছে। রাজনীতি কেউ যদি ভাবে শর্টকাট, আমি প্রথম স্টার্ট কেন করলাম যে পুরা সূচনা নিয়ে আসতে হয়। যদি কেউ সূচনা দিতে ভুল করে তো নিজে জিজ্ঞাসা করা, দাদাগিরি না করে দাদা বলে কিসের কার্যক্রম। যদি বলে অনেক সময় দাদা করে বলে তাহলে কইতেই বলি কত মনে লাগতে হবে আমার দিকে, এও করে অনেক, এও কিন্তু অনেকে করে। তখন নিজে ভদ্রমতো বলার, দাদা কারিকুটা জানলে না তাহলে তো তৈরি ওনার মধ্যে যদি উৎসাহ মানে জিদো আসে তখন পুরো এক হয়ে যাবে, আমি ঠিকই বলেছে। এখন যুব মোর্চার পাইকারি লিয়া যদি বলে এই সকালবেলা 7টার সময় আয় বলিস তোরা সবাই যুব মোর্চার বলা সবাই তাই বললো, ভাই বাইক কর দাদা আমার তো কোশ্চেন নামে রিক্সা নিয়ে একটাই তো সূচনা দিতে হবে। বাইক নিয়ে আসবে, 10 কিলোমিটার চলবে, তার জন্য বাইকে তেল আছে কিনা, তেল না থাকলে এখানে ওই পেট্রোল পাম্পের সামনে টিকিট দেবো, ওখান থেকে সংগ্রহ করবে, তবেই গিয়ে বাইক রেডি সাকসেসফুল হবে। সূচনার উপরে নির্ভর করে কার্যক্রম সফল হবে না বিফল। অনেক সময় আমরা বলি দাদা কয়বার করে কইলাম দেখছি নিহন হইতেছে, আমি তখন খুব বুঝি সূচনাটা কেমন দৈনিক, এটা আমি বলি না, অবজার্ভ করতে থাকি নেতার মধ্যে কতটা ম্যাচুরিটি আছে, কতটা শিখেছে, কতটা বোঝে, আর কতটা আগে যেতে পারে। অনেকভাবে এমন হয়ে গেছি বড় নেতা, আরে একটু শুরুবাতে 2018-তে যারা দ্বারা করেছি হেভি এমনই দিচ্ছি, কারণ মানুষ কমিউনিস্ট থেকে মুক্তি চাইছিল। 2018-তে কোলাঘাট দ্বারা করেছি, কোলাঘাট দিচ্ছি, কিন্তু এমএলএ হওয়ার পর অনেকগুলো দেখেছি এমএলএ হয়ে গেছি কেন আমার লোক এমন কথা, আরে বাপরে বাপ কত বড় এমএলএ, পুরা এরিয়ার মানুষের নাম জানে না, 5টা মানুষের নাম করতে পারতেন এমএলএ হয়েছে, কিন্তু ভয় হয়ে গেছে। নেতা হওয়া তো সোজা নয়, নেতা হওয়ার জন্য নেতৃত্বের যোগ্যতা থাকতে হবে। লেনদেনের মাধ্যমে নেতৃত্ব তৈরি হয় না, বৌদ্ধিকের মাধ্যমে হয়, বৌদ্ধিকের মাধ্যমে হয়, মানসিকতার মাধ্যমে হয়, হৃদ্যতার মাধ্যমে হয়, রিলেশনের মাধ্যমে হয়, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে হয়। এগুলো নেতৃত্বের অলংকার। নেতৃত্বের অলংকার আমার এটা দিচ্ছে না এই কারণে আমি ওইটা যেতাম না, আমার এটা কষ্ট নেই কারণ আমি বইতাম না, যে নেতৃত্বের অলংকার না। এখন আসে চিন্তার কথা, কেন বললাম এই কথা। জেলার সভাপতি সকলের প্রিয় শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয় উপস্থিত রয়েছেন। উপলক্ষ করে যে কার্যক্রম, সেখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিভাবক ডক্টর দিলীপ কুমার দাস মহোদয়, উপস্থিত বর্ধনা বিধানসভার সমস্ত লোকসভার সাংসদ এবং আমাদের 18
মঞ্চে রয়েছেন আমাদের মন্ডল সভাপতি রাজীব সাহা মহোদয়, রয়েছেন প্রাক্তন আমাদের বর্তমান লোকসভার সাংসদ আদরণীয় শ্রী বিক্রম কুমার দেব। সবাইকে নমস্কার। মন্ডলের অফিস থেকে যে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে প্রোগ্রাম চলছে। সকলকে বসা আয়োজিত রক্তদান শিবিরে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে যে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে প্রোগ্রাম চলছে এবং ওয়েবসাইট এটা পালন করছে। তো আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এডিশনাল সেক্রেটারি স্যার প্লাস এমডি স্যার সাজু ওয়াহিদ স্যার, আমাদের ডিএচএস স্যার প্রফেসর ডক্টর তপন মজুমদার, অ্যাজ ওয়েল অ্যাজ ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা ম্যাডাম। তো আজকের প্রোগ্রামে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি অ্যান্ড উই আর এক্সপেক্টিং মোর দেন 60 পার্টিসিপেন্টস, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আজ একটা নতুন এইচপিএলসি মেশিন উদ্বোধন করলাম স্যারকে দিয়ে। এটার নাম হলো হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি মেশিন। আজকে এই দিনটা আপনারা কীভাবে পালন করছেন? আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, আমরা র্যালি করেছি, উই হ্যাভ গন ফর পোস্টার প্রেজেন্টেশন, আর এখন একটা প্রোগ্রাম হবে আমাদের রিগার্ডিং ফার্মাসিস্ট ডে সেলিব্রেশন, যার থিম হলো থিঙ্ক হেলথ থিঙ্ক ফার্মাসিস্ট। এখান থেকে সকল ছাত্রছাত্রীরা যারা আছে ফার্মাসি নিয়ে পড়ছে তাদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে? তাদের উদ্দেশ্যে বার্তা রাখবো যে ফার্মাসি প্রফেশন দেশকে, আমরা যে ওষুধ বানাই এই ওষুধ বানানোর মধ্যে ফার্মাসিস্টরা হলেন সবচেয়ে বড় মানে পিপল, ওরাই মেনলি এসে করে ওষুধপত্রের জন্য ইয়ে করে। ডাক্তাররা তো আছেনই, অ্যাজ ওয়েল অ্যাজ ফার্মাসিস্ট অলসো প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন মেডিসিন অর ইন হেলথ সেক্টর। নাম কি? আমার নাম হলো প্রফেসর ডক্টর ঋষিরাজ ছেত্রী, আমি প্রিন্সিপাল ইনচার্জ রিপসেট। শুভ উদ্বোধন করছেন আমাদের সম্মানীয় অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। Blood testing and drug testing laboratory, but we are doing practical works for students. We are doing. May I now request Srimati Kanchan Sinha, Deputy Drugs Controller and Member Secretary TPA.
যে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে প্রোগ্রাম চলছে এবং ওয়েবসাইটে এটা পালন করছে। তো আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এডিশনাল সেক্রেটারি স্যার প্লাস এমডি স্যার সাজু ওয়াহিদ স্যার, আমাদের ডিএচএস স্যার প্রফেসর ডক্টর তপন মজুমদার অ্যাজ ওয়েল এজ ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা ম্যাডাম। তো আজকের প্রোগ্রামে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি অ্যান্ড উই আর এক্সপেক্টিং মোর দেন 60 পার্টিসিপেন্টস অ্যাজ ওয়েল এজ আমরা আজ একটা নতুন এইচপিএলসি মেশিন উদ্বোধন করলাম স্যারকে দিয়ে। এটার নাম হলো হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি মেশিন। আজকে এই দিনটা আপনারা কীভাবে পালন করছেন? আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, আমরা র্যালি করেছি, উই হ্যাভ গন ফর পোস্টার প্রেজেন্টেশন, আর এখন একটা প্রোগ্রাম হবে আমাদের রিগার্ডিং ফার্মাসিস্ট ডে সেলিব্রেশন, যার থিম হলো থিঙ্ক হেলথ থিঙ্ক ফার্মাসিস্ট। এখান থেকে সকল ছাত্রছাত্রীরা যারা আছে ফার্মাসি নিয়ে পড়ছে তাদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে? তাদের উদ্দেশ্যে বার্তা রাখবো যে ফার্মাসি প্রফেশন দেশকে, আমরা যে ওষুধ বানাই এই ওষুধ বানানোর মধ্যে ফার্মাসিস্টরা হলেন সবচেয়ে বড় মানে পিপল, ওরাই মেনলি ইসে করে ওষুধপত্রের জন্য ইয়ে করে। আপনারা যারা এই রক্ত দেওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আপনারা জানবেন আপনার এই রক্তের বিনিময়ে একটি পরিবারের একটি খুশি দিন আমরা উদযাপন করছি। সেটা হলো আমাদের প্রখর রাষ্ট্রবিদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মদিন আমরা আজকে উদযাপন করছি। বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং পণ্ডিতজির যে দেখানো পথ সেটাকে অনুসরণ করে আমাদের কাজ, আমাদের সরকার, সংগঠন সবাই সেই পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমরা কাজ করছি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আমরা জানি যে আমাদের ভারতবর্ষে যখন দুই ভাগে বিভক্ত করা হয়েছে, হিন্দুস্তান পাকিস্তান, এবং সেই সময় থেকে এই ভারতবর্ষকে আরো খণ্ড বিখণ্ড করার জন্য সেই ভারতবর্ষের কুচক্রীরা যখন তৈরি হয়ে গেছিল, তখন আমাদের ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য একটি সংগঠন তৈরি করেছিল যার নাম জনসংঘ 1951। আর ওই জনসংঘের সৃষ্টি লগ্ন থেকে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির সেই সময় অখণ্ড ভারতের নেতৃত্ব উনি দিয়েছেন। আর ওনার যে দর্শন একাত্মক মানববাদ, সেই একাত্মক মানববাদকে, দর্শনকে পাথেয় করে আমাদের কেন্দ্রে মোদীজি সরকার, তার আগে অটল বিহারী বাজপেয়ী সরকার, আর বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার সেই পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমাদের সরকার পরিচালিত হচ্ছে। এই একাত্মক মানববাদ কি? একাত্মক মানববাদের যে দর্শন, সেখানে উল্লেখ করা আছে যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত তাদের সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দাও। একই সঙ্গে আজ এই মহৎ দানের মধ্য দিয়ে রক্তদানের শুভ সূচনা করবেন শিবিরে। আমরা চাইব এই রক্তদান মহৎ দান যেন সকলের মধ্যে রক্তের বন্ধনকে আরো সুদৃঢ় করে তোলে। এই অর্থরাশি আমরা তুলে দিচ্ছি একটা জোরে করতালি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। এই নির্মল রক্ত হইতেছে আন্টি করে কারা ডাকছি। আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় মঞ্চে আসন গ্রহণ করবেন। আজকের এই মহতী আয়োজনে প্রথমে বরণ করা হয়। মহতী আয়োজনের শুভ সূচনা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর সুবীর দাস, শ্রী ভবতোষ দাস, মৎস্য ব্যবসায়ী সমিতি তাদের হাতে, পূজা কমিটির প্রেসিডেন্ট শ্রী হরেন্দ্র দাস মহোদয়।
পুষ্পস্তবক এবং ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, আমার সমিতির মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় অংশগ্রহণ করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আজকে शिविर सर्वार्थ साधिके शरण्ये ब्रह्मते गौरी नाम প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে আমি অনুরোধ করব প্রথমে বরণ করা জানাচ্ছি এবং সকলকে আমার প্রণাম। আমরা আরো বেশি করে এই মৎস্য উৎপাদন আমাদের রাজ্যেই হোক, কেন আমরা আসাম থেকে আনবো, বাংলাদেশ থেকে আনবো বা ওয়েস্ট বেঙ্গল থেকে আনবো, শিলিগুড়ির থেকেও আসে। তো এর মধ্যে আমরা দেখেছি যে অ্যাবাউট ত্রিপুরায় প্রডিউস হয় যে 94,000 মেট্রিক টন প্রতি বছরে আমাদের এখানে ত্রিপুরাতে মাছ উৎপাদন হয়। অনেকে হয়তোবা আপনারা হয়তোবা জানেন। তো এই যে 94,000 মেট্রিক টন তৈরি হয়, এতে করে আমাদের এখানে বসে থাকলে হবে না, আমাদের আরো বেশি যাতে প্রোডাকশন হয়, কারণ ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ যেন না থাকে। আমি আজকে এখানে এই যে আয়োজন রাখা হয়েছে, বিশেষ করে রক্তদান শিবির, আমরা জানি আমার পূর্ববর্তী বক্তা এখানে যিনি প্রেসিডেন্ট মহোদয় আছেন উনি বলেছেন যে ত্রিপুরাতে আমাদের রক্তের যে প্রয়োজন বা নিয়ম অনুসারে আমাদের পপুলেশনের 1% আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেখানে মজুদ থাকতে হবে। রক্ত অলওয়েজ ইমার্জেন্সি, দোকানে গেলে প্রেসক্রিপশন দিলে পাওয়া যাবে না। তো এই যে ইমার্জেন্সির জন্য ব্লাড ব্যাংকে 1% যে নির্দেশিকা আছে, 1% ব্লাড আমাদের থাকতে হবে। এখন থাকতে গেলে আমাদের যদি 40-100 লোক হয় আমাদের ত্রিপুরাতে, 2011 সেন্সাসের পর আর সেন্সাস হয়নি, এখন হবে, তো 40 লাখ আমরা যদি ধরি 40,000 ইউনিট আমাদের থাকতে হবে। দেখা গেছে ত্রিপুরাতে আমাদের জনসাধারণ এত কোঅপারেটিভ, যখন যখন সমস্যা হয়, যখন আহ্বান করি তারা কিন্তু এগিয়ে আসে, হাত বাড়িয়ে দেয়। এবং সেখানে গত বছর আমাদের প্রায় 40,000-এর যা দরকার সেইভাবে কিন্তু মজুদ ছিল। মাঝে মাঝে কথা হয় যে রক্ত পাওয়া যাচ্ছে না, বা সেই আমাদের যে প্রায় 14টা যে ব্লাড ব্যাংক আছে সরকারি পর্যায়ে 12টা, দুটো বেসরকারি পর্যায়ে। তো আমরা মনিটরিং করার সেখানে রক্ত সঞ্চালন কমিটি আছে, তারও কোন কোন জায়গায় রক্ত কম হচ্ছে সেইভাবে। আর রক্ত এরকম একটা জিনিস, আজকে যদি মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ীরা সবাই মিলে 1000 দিয়ে দেন, এটা কিন্তু বেশি দিন রাখা যাবে না। তারও একটা যে সমতা রাখতে হবে, নির্দিষ্ট সময় যদি সেটাকে ব্যবহার না করা হয় তাহলে রক্তের যে কোষগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। কাজে যা দরকার ডিমান্ড সাপ্লাই, আমি অনেক জায়গায় সবসময় এই কথাটা বলি, রক্ত দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক কিছু প্রকৃতির থেকেও শিখতে হবে। যে রক্ত এটা উপরওয়ালাই এমন ভাবে ব্যবস্থা রেখেছে যে বাবা তুমি কিন্তু এটাকে নিজে তৈরি করতে পারো, অর্থাৎ মানুষের জন্য যে মানুষ একজন আরেকজনের জন্য এই রক্ত দানের মাধ্যমে এটা কিন্তু পরিস্ফুটিত করে। এবং এই যে ব্যালেন্স করা, যে নিজে যেমন বাইসাইকেল যখন আমরা চালাই, বাইসাইকেল যখন চালাই তখন ব্যালেন্স করে বাইসাইকেল চালাই। কেউ যদি মনে করে আমি রাইট অবস্থায় বা লেফট অবস্থার মধ্যে আমি সাইকেল চালিয়ে যাবো, একটু পরে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো সমাজ জীবনেও যদি আমরা চলাফেরা করি, এই রক্ত দেওয়া এবং রক্তকে সেটাকে প্রিজার্ভ করে রাখা, সেখানেও বলেছে ব্যালেন্স রাখতে হবে, অর্থাৎ কি ডিমান্ড আর সাপ্লাই তার মধ্যে রাখতে হবে যাতে করে নষ্ট না হয়, অ্যাক্সিডেন্ট যাতে না হয়। কিন্তু আমরা এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আপনারা যে রক্ত দিয়েছেন এটা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু সীমিত না, আপনাদের দেখে উদ্বুদ্ধ হবে অন্যান্য
যেসব সংস্থা আছে, বাজারগুলো আছে, তারাও কিন্তু বলবে যে কেন আমরাও তাহলে রক্ত দিতে আমরা অনীহা প্রকাশ করবো, আমাদেরও দেওয়া হতো। আর রক্ত সম্পর্কে একটা মানুষের সবসময় একটা ভয় থাকে যে রক্ত দিলে শরীর খারাপ, কিন্তু রক্ত দিলে শরীর ভালো হয়। এক তো নিজের যখন বডি চেক হয়, শরীর যখন চেক হয়, তাতে করে অনেক স্ক্রিনিং হয়ে যায় যে আমার ব্লাড প্রেশার আছে কিনা, হাইপার টেনশনে আমি ভুগছি কিনা, আমার ডায়াবেটিসের রোগী কিনা, বা অন্য কোনো ইনফেকশন HIV রোগ আছে কিনা, হিপাটাইটিস আছে কিনা, এগুলো কিন্তু চেক হয়। আবার রক্ত দিলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও অনেকটা কমে যায়, কারণ তাতে করে যে আয়রন আমাদের শরীরের মধ্যে যখন বেশি হয়, সেইগুলো কিন্তু আমাদের এই যে ব্লাড ভেসেলগুলো আছে সেইগুলোর মধ্যে বেশি থাকলে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা। আপনারা যারা এই রক্ত দেওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আপনারা জানবেন আপনার এই রক্তের বিনিময়ে একটি পরিবারের একটি খুশি দিন আমরা উদযাপন করছি, সেটা হলো আমাদের প্রখর রাষ্ট্রবিদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মদিন আমরা আজকে উদযাপন করছি। বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং পণ্ডিতজির যে দেখানো পথ, সেটাকে অনুসরণ করে আমাদের কাজ, আমাদের সরকার, সংগঠন সবাই সেই পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমরা কাজ করছি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আমরা জানি যে আমাদের ভারতবর্ষে যখন দুই ভাগে বিভক্ত করা হয়েছে, হিন্দুস্তান, পাকিস্তান, এবং সেই সময় থেকে এই ভারতবর্ষকে আরো খণ্ড বিখণ্ড করার জন্য সেই ভারতবর্ষের কুচক্রীরা যখন তৈরি হয়ে গেছিল, তখন আমাদের ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য একটি সংগঠন তৈরি করেছিল, যার নাম জনসংঘ 1951। আর ওই জনসংঘের সৃষ্টি লগ্ন থেকে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি সেই সময় অখণ্ড ভারতের নেতৃত্ব উনি দিয়েছেন। আর উনার যে দর্শন একাত্মক মানববাদ, সেই একাত্মক মানববাদকে, দর্শনকে পাথেয় করে আমাদের কেন্দ্রে মোদীজি সরকার, তার আগে অটল বিহারী বাজপেয়ী সরকার, আর বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার সেই পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমাদের সরকার পরিচালিত হচ্ছে। এই একাত্মক মানববাদ কি? একাত্মক মানববাদের যে দর্শন, সেখানে উল্লেখ করা আছে যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত তাদের সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দাও। একই সঙ্গে আজ এই মহৎ দানের মধ্য দিয়ে রক্তদানের শুভ সূচনা করবেন শিবিরে। আমরা চাইব এই রক্তদান, মহৎ দান যেন সকলের মধ্যে রক্তের বন্ধনকে আরো সুদৃঢ় করে তোলে। এই অর্থরাশি আমরা তুলে দিচ্ছি একটা জোরে করতালি। আমরা বাঙালি মহিলা সমাজের পক্ষ থেকে প্রত্যেক বছরই বিভিন্ন অনুষ্ঠানে আমরা দান দক্ষিণা করে থাকি। তো আজকে আমরা আসন্ন শারদ উৎসবটা আসন্ন, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, আর আজকে হয়তো তৃতীয় পক্ষ হয়তো শুরু হয়ে গেছে। তো এটা বাঙালির এই শারদ ঋতুটাই মানে উৎসবের ঋতু। তো আমরা দেখি যে আমরা সবাই এই পুজোতে নতুন কাপড় পরে বাড়ানোর একটা চল, পুরানো বাঙালির সংস্কৃতি এটা। কিন্তু আমরা দেখতে পাই অনেক আছে অভাবী মানুষ যারা দুমুঠো অন্ন জোগাড় করতে কষ্ট হয়, কিন্তু
তারা তাদের সন্তান বা তার মা বোনদের কাপড় জোগাড় করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। সেই আনন্দ তো তার কাছে খুব বিষণ্ণ হয়ে পড়ে। সেই জন্য আমরা চাই, আমরা বাঙালি মহিলা সমাজ হিসাবে, বাঙালি যদিও সেটা বাঙালির উৎসব, কিন্তু সব ধর্মের মানুষ সেটার মধ্যে আনন্দে মেতে উঠে। এখানে কোনো ধর্মাবলম্বীর কোনো ব্যাপার নয়, সবাই সব ধর্মের আমরা অংশগ্রহণ করি। ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জনজাতি সব অংশের মানুষই আমরা এই রাজ্যে বাস করি। তাই আমরা চাই এই যে নররূপী নারায়ণ, তাদের যাতে একটু মুখে হাসি কিছু সংখ্যক হলেও যাতে আমরা হাসি ফুটাতে পারি, সেই উদ্দেশ্যে আমরা এখানে মিলিত হয়েছি। আর এই আনন্দ উচ্ছ্বাসে মানুষের আয়ু বৃদ্ধি হয়, কিন্তু আমরা যখন দেখি সবাই আনন্দ করছে কিন্তু কিছু মানুষ কান্নাকাটি করছে, আমাদেরও কষ্ট হয়। তাই এই ধরনের প্রোগ্রাম আমরা সবসময় নিয়ে থাকি এবং যে সমস্ত ক্লাব বা যারা এরকম দান দক্ষিণা করে আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই ধরনের প্রোগ্রাম যাতে আরও বেশি বেশি করে হয়, এটার দ্বারা মন উদার হয়, বিশ্বকর্তৃত্ব মনের মধ্যে উদয় হয়, আপন পর ভেদ থাকে না। তাই এই ধরনের অনুষ্ঠান করা দরকার। তাই আমরা এই আজকের এই আয়োজনটা করেছি। মোটামুটি কতজনকে? আমরা 150 জনের মতো দিয়ে আসছে, আমাদের লোকরা কিছু আসছে, আবার আসছে। আপনার পরিচয়? নারী মেয়ে সবাইকে দেবো। আপনার পরিচয়? আমি মহিলা সমাজের রাজ্য সচিব শ্রীমন্তী দেব। ধন্যবাদ। লাইন পাইবেন না, লাইনটা সবাই লাইনে আপনি ডাকেন না, আপনি ডাকেন না না একটু রয়েছে একটু তো আরে একলি বলা লাইন আয় লাইনে দা হ্যাঁ গিয়া একখান দো আপডেট এলিগে তোমার কোনো কোনো দিদি একটু ধরেন সামনে দিকে কোন সুবিধা আন্তর্ভুক্ত বুলটি ঋষিদাস বুলটি কবিলা বেটলা আমরা বাঙালি মহিলা সমাজের পক্ষ থেকে প্রত্যেক বছরই বিভিন্ন অনুষ্ঠানে আমরা দান দক্ষিণা করে থাকি। তো আজকে আমরা আসন্ন শারদা উৎসবটা আসন্ন, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। আর আজকে হয়তো তৃতীয় পক্ষ হয়তো শুরু হয়ে গেছে। তো এটা বাঙালির এই শারদ ঋতুটাই মানে উৎসবের ঋতু। তো আমরা দেখি যে আমরা সবাই এই পুজোতে নতুন কাপড় পরে বাড়ানোর একটা চল, পুরানো বাঙালির সংস্কৃতি এটা। কিন্তু আমরা দেখতে পাই অনেক আছে অভাবী মানুষ যারা দুমুঠো অন্ন জোগাড় করতে কষ্ট হয়, কিন্তু তারা তাদের সন্তান বা তার মা বোনদের কাপড় জোগাড় করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। সেই আনন্দ তো তার কাছে খুব বিষণ্ণ হয়ে পড়ে। সেই জন্য আমরা চাই, আমরা বাঙালি মহিলা সমাজ হিসাবে, বাঙালি যদিও সেটা বাঙালির উৎসব, কিন্তু সব ধর্মের মানুষ সেটার মধ্যে আনন্দে মেতে উঠে। এখানে কোনো ধর্মাবলম্বীর কোনো ব্যাপার নয়, সবাই সব ধর্মের আমরা অংশগ্রহণ করি। ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জনজাতি সব অংশের মানুষই আমরা এই রাজ্যে বাস করি। তাই আমরা চাই
এই যে নররূপী নারায়ণ তাদের যাতে একটু মুখে হাসি কিছু সংখ্যক হলেও যাতে আমরা হাসি ফুটাতে পারি সেই উদ্দেশ্যে আমরা এখানে মিলিত হয়েছি। আর এই আনন্দ উচ্ছ্বাসে মানুষের আয়ু বৃদ্ধি হয়, কিন্তু আমরা যখন দেখি সবাই আনন্দ করছে কিন্তু কিছু মানুষ কান্নাকাটি করছে, আমাদেরও কষ্ট হয়। তাই এই ধরনের প্রোগ্রাম আমরা সবসময় নিয়ে থাকি এবং যে সমস্ত ক্লাব বা যারা এরকম দান দক্ষিণা করে আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই ধরনের প্রোগ্রাম যাতে আরও বেশি বেশি করে হয়, এটার দ্বারা মন উদার হয়, বিশ্বকর্তৃত্ব মনের মধ্যে উদয় হয়, আপন পর ভেদ থাকে না। তাই এই ধরনের অনুষ্ঠান করা দরকার, তাই আমরা এই আজকের এই আয়োজনটা করেছি। মোটামুটি কতজনকে? আমরা 150 জনের মতো দিয়ে আসছে, আমাদের লোকরা কিছু আসছে, আবার আসছে। আপনার পরিচয়? নারী মেয়ে সবাইকে দেবো। আপনার পরিচয়? আমি মহিলা সমাজের রাজ্য সচিব শ্রীমন্তী দেব। ধন্যবাদ। লাইন পাইবেন না, লাইনটা সবাই লাইনে আপনি ডাকেন না, আপনি ডাকেন না না একটু রয়েছে একটু তো আরে একলি ভালো লাইনে যান গিয়া একখান আপ দিয়ে এলিগে তোমার কোনো কোনো দিদি একটু ধরেন ধরে কবিলা বেটলা আমরা বাঙালি মহিলা সমাজের পক্ষ থেকে প্রত্যেক বছরই বিভিন্ন অনুষ্ঠানে আমরা দান দক্ষিণা করে থাকি। তো আজকে আমরা আসন্ন শারদ উৎসবটা আসন্ন, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, আর আজকে হয়তো তৃতীয় পক্ষ হয়তো শুরু হয়ে গেছে। তো এটা বাঙালির এই শারদ ঋতুটাই মানে উৎসবের ঋতু। তো আমরা দেখি যে আমরা সবাই এই পুজোতে নতুন কাপড় পরে বাড়ানোর একটা চল, পুরানো বাঙালির সংস্কৃতি এটা, কিন্তু আমরা দেখতে পাই অনেক আছে অভাবী মানুষ যারা দুমুঠো অন্ন জোগাড় করতে কষ্ট হয়, কিন্তু তারা তাদের সন্তান বা তার মা বোনদের কাপড় জোগাড় করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। সেই আনন্দটা তার কাছে খুব বিষণ্ণ হয়ে পড়ে। সেই জন্য আমরা চাই আমরা বাঙালি মহিলা সমাজ হিসাবে, বাঙালি যদিও সেটা বাঙালির উৎসব, কিন্তু সব ধর্মের মানুষ সেটার মধ্যে আনন্দে মেতে উঠে। এখানে কোনো ধর্মাবলম্বী পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধার্ঘ অর্পণ করছেন আমাদের মাননীয় অতিথি। মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা, সম্মানিত অতিথি শ্রী রাজীব Shame
প্রথমে আমাদের মাননীয় অতিথি করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে স্নেহা সাহা, সচিন দেববর্মন। এক গর্বের মুহূর্ত। মরণোত্তর এই দীনদয়াল উপাধ্যায় জাতীয় সংহতি পুরস্কার হাতে তুলে নিচ্ছেন ওনাদের সুযোগ্যা কন্যা স্বপ্না দাস। মানে নির্দিষ্ট একটা গাইডলাইনে, তার কারণ আমি কালকেও এক জায়গায় সাংবাদিকদের সাথে আমি বলছিলাম যে দ্য লাইফ ইজ এন অর্ডার, মানে একটা অর্ডারের মধ্যে আমাদের থাকতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট অ্যাচিভ দ্য গোল। এবং আমাদের যে ভারতীয় তত্ত্ব, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা, সেটাকে নিয়ে আলটিমেটলি উনি চিন্তা করতেন যে যখন তৎকালীন সময়ে যে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, উনি আসলে বুঝতে পারছিলেন না যে আমি কি কমিউনিজম বা সোশ্যালিজম নিয়ে চলবো। শেষ পর্যন্ত একটা জোড়াতালি, ক্যাপিটালিজম সোশ্যালিজম মিলিয়ে টিলে কোন রকম একটা চলা। এতে করে পণ্ডিতজি দেখলেন যে এইভাবে তো দেশ কোনোদিনই উন্নতি করতে পারবে না, ডেভেলপ করতে পারবে না, আলটিমেটলি মানুষের উন্নয়ন হবে না। তখন উনি বললেন যে না, একাত্ম মানববাদ সেটা আমাদের করতে হবে। এবং এটা কিন্তু ইজম দেওয়ার কথা ছিল না। যখন দেখলো যে কম্পিটিশনের মধ্যে আসতে হবে ইজম, তখনই ইন্টিগ্রাল হিউম্যান ইজম দিল। পণ্ডিতজি বারবার বলছেন প্রকৃতির থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, প্রকৃতি আমাদের শেখায়। আজকে নিউটনের কথা উনি বলছেন যে একবার যখন আপেল গাছ থেকে পড়ে, তো এটা তো আগেও পড়তো, তো এটা তো কেউ চিন্তা করেনি। আজকে এই যে গ্রেভিটেশনের উপরে যে ল সৃষ্টি করলো নিউটন, আমরা প্রকৃতির মধ্যে এরকম অনেক এখনো আবিষ্কার হয়নি অনেক জিনিস, তো তিনি সেটা আবিষ্কার করলেন চিন্তার উপর ডিপেন্ড করে যে আমার এই বিষয়ে আমার কোনো ইনোভেটিভ কোনো চিন্তা ভাবনা আছে কিনা, অথচ প্রকৃতির মধ্যেই ছিল। উনি কি বলছেন, আমাদের এই প্রকৃতির মধ্যে আমরা যারা জীবজন্তু জানোয়ার এবং প্রাণী জগতের মধ্যে সর্বোৎকৃষ্ট যে মানুষের অক্সিজেনের প্রয়োজন। তো অক্সিজেন কে দিচ্ছে? অক্সিজেন দিতে গেলে অক্সিজেন যদি বাজার থেকে কিনে এনে তো আর অক্সিজেন দেওয়া যাবে না, নর্মাল যদি বাঁচতে হয়। এখন অক্সিজেনের সিলিন্ডার হয়, কিন্তু তারও সেই আলটিমেটলি প্রকৃতির থেকেই অক্সিজেন আনতে হয়। কার্বন ডাই অক্সাইড আবার দরকার যারা ভেজিটেটিভ যে গাছপালা আছে তাদের জন্য। তো আমরা অক্সিজেন দেই, আমরা অক্সিজেন নেই এই গাছপালার থেকে, আর কার্বন ডাই অক্সাইড আমরা দিই। তো এই যে সিম্বায়োসিস যে প্রসেস, একে অপরের জন্য আমরা আলাদাভাবে যদি মনে করি আমি আমার মতো করে চলবো, তুমি যা খুশি তাই করবে,
তো হবে না, সেটা প্রকৃতির মধ্যেই বলে দিয়েছে যে তোমার যে কার্বন ডাই অক্সাইড দিয়ে ওনাদেরকে বাঁচাতে হবে, আর ওখান থেকে অক্সিজেন আমাদের নিতে হয়। এই যে একটা একে অপরের জন্য আমাদের বাঁচতে হবে, প্রকৃতির থেকে আমাদের শিখতে হয়। সেই জায়গায় উনি সেই কারণেই বলছেন যে একাত্মক মানববাদ আর কমিউনিজম আর সোশিয়ালিজমে যে কথাটা বলছে, এখানে কিন্তু ডিভাইডেড পলিসি। ওরা কি বলছে যে লেবার ক্লাস, লেবার এবং অর্থকে সামনে রেখেছে, ক্যাপিটালকে সামনে রেখেছে, রেখে ওরা বলছে যে এই যে অর্থ তৈরি হয়, উৎপাদন যে হয়, সেই উৎপাদনের মেইন ক্রেডিট কর্মচারীদের বা শ্রমিক শ্রেণীর। তো শ্রমিক শ্রেণীর এবং মালিক পক্ষ এবং বা সরকার পক্ষ যেটা ছিল, এর মধ্যে ডিভাইডেড করে দিয়েছে। এতে করে সংঘাত হয়। সংঘাতের কারণে এইভাবে দেশ চলতে পারে না। অনেক জায়গায় ইউরোপিয়ান কান্ট্রিগুলো আলটিমেটলি সেখান থেকে সরে এসছে, যে এইটাকে ফলো করে আমাদের দেশ চলতে পারবে না, উন্নতি করতে পারবো না, এবং সবচেয়ে বড় যে বিষয়, সেখানে কোনো স্বাধীনতা থাকে না, ডেমোক্রেসি থাকে না। আর উইদাউট ডেমোক্রেসি কোনো অবস্থায় কোনো মানব বা মানুষ কোনো সময় বাঁচতে পারে না। এখন 5 স্টার হোটেলের যদি খাওয়া আপনি কোনো বন্দি অবস্থায় কারাগারে কোনো ব্যক্তিকে আপনি দেন, ও কিন্তু খেয়ে সেটা স্বাদ পাবে না, যাই দিন। কিন্তু বাইরে গিয়ে সে যদি ওই যে সিঙ্গারাও খায়, সেটার মধ্যে কিন্তু একটা বিরাট একটা আনন্দ। এই যে বিষয়গুলো, এগুলো প্রকৃতির সব বিষয়। এটাই আমাদের পণ্ডিত দীনদয়ালজি বোঝানোর চেষ্টা করেছেন। উনি কি বলেছেন যে অনেস্টি, আমরা সব কথায় কথায় বলি, আমেরিকা এবং ইউকে বলছে অনেস্টি ইজ আওয়ার বেস্ট বিজনেস, অনেস্টি ইজ আওয়ার পলিসি, আমরাও বলি। কিন্তু উনি বলছেন না, অনেস্টি শুড বি আওয়ার মানে প্রিন্সিপাল, এটা আমাদের প্রিন্সিপালে আনতে হবে। দিস ইজ নট আওয়ার বিজনেস, দিস ইজ নট আওয়ার পলিসি, ইট ইজ ইন প্রিন্সিপাল, দিস ইজ আওয়ার প্রিন্সিপাল। সেই দিশায় উনি কথা বলেছেন। আজকে আমার হাত আছে, শরীরের মধ্যেও যদি ইন্টিগ্রাল হিউম্যানিজম আমি সব জায়গায় দেখি। আজকেও একটু আগে আমরা রক্ত দাতাগণ, সেখানে ব্লাড ডোনেশনের একটা মহারাজগঞ্জ বাজারে একটা ব্যবস্থা হয়েছিল। ওখানকার যে আমরা ফিশারি নিয়ে যারা কাজ করছেন, সেখানেও এই যে একজনের রক্ত আরেকজনকে দিচ্ছেন, সেখানেও কিন্তু একই বিষয়। আমি সেই বিষয়টা এখানে বলছিলাম যে একে অপরের জন্য বাজারে গিয়ে রক্ত কিনতে পারবেন না আপনি, তো একজন আরেকজনকে বাঁচাতে হবে। তো এই যে বিষয়, এগুলো দেখে উনি বললেন যে বিদেশ থেকে তাদের এখানে যে ক্যাপিটালিজম, সেখানে একই অবস্থায়, যে শ্রমিককে দাবিয়ে আমার পুঁজি বানাতে হবে, তো এটা চলবে না এটা। আবার আরেক দিকে বলছে না, মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলাদা আলাদা, তো এর মধ্যে সংঘাত, ক্যাপিটালিজমের মধ্যে আঘাত, যে কোনোভাবেই এই দুই দিশায় আমাদের কোনো দেশ সামনের দিকে এগোতে পারে না। তো উনি এর জন্য বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস। মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন ওইখান থেকে এসছে। আমার শরীরে আজকে আমার হাত আছে, আমার চোখ আছে। পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধার্ঘ অর্পণ করছেন আমাদের মাননীয় অতিথি। মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা, সম্মানিত অতিথি শ্রী রাজীব আমাদের আগরতলা পৌর নিগমের 41 নম্বর ওয়ার্ডের
কর্পোরেটর অভিজিৎ ঘোষের অকাল প্রয়াণে গভীর শোকাহত মর্মাহত আমরা সবাই আগত পূর্ণিমা আমরা যারা স্বাধী রাজভঙ্গে আছি সহযোদ্ধারা, সত্যি আমাদের আজকের এই খুব দুঃখের বেদনার দিন আজকে আমাদের কাছে। অভিজিৎ ঘোষ কর্পোরেটর হিসাবে খুবই ভালো ছিল, ব্যক্তিগত জীবনও সে খুব ভালো ছেলে। সবসময় আমি বলবো যে এলাকার উন্নয়ন, ওয়ার্ড এলাকার উন্নয়নের জন্য চিন্তা করতেন। প্রতিটি মিটিং এ প্রতিটি জায়গায় উনি চেষ্টা করতেন যাতে এই ওয়ার্ডের নাগরিক দিয়ে আগরতলা পৌর নিগমের নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যতটা সম্ভব করা। তারপর কিছুদিন আগে ক্যান্সার রোগে উনি আক্রান্ত হয়েছিলেন, চিকিৎসা চলছিল, জীবিতে ক্যান্সার ছিল, ভর্তিও ছিলেন। আজকে সকালে ওনার মৃত্যু হয়েছে। আমি বলবো যে শুধু ওয়ার্ডের এলাকার মানুষের ক্ষতি হয়নি, আমাদের ভারতীয় জনতা পার্টির দলেরও ক্ষতি হয়েছে, সংগঠনের এবং আগরতলা পৌর নিগমের আমাদের ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি। যেটা বয়স অনেক কম, মৃত্যুকালে ওনার স্ত্রী এবং শিশু সন্তান রেখে গেছেন। আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি। খবর পেয়ে আমরা আগরতলা ডিগ্রি ক্যান্সার হসপিটালে এসেছি। আমাদের ডেপুটি মেয়র, আমাদের কর্পোরেটর, চেয়ারম্যানগণ, আমাদের মন্ডল সভানেত্রী প্রতাপ করে বহু সহকর্মী এবং এলাকার নাগরিকরা এসেছেন। কারণ অভিজিৎ ছিল সকলের প্রিয় এবং কাজের লোক যাকে বোঝায়। আমি আজকে এই দিনে এই বলবো যে আমরা একজন ভালো মানুষ, কাজের মানুষ, সকলের প্রিয় মানুষকে আমরা হারালাম। দলের যেমন ক্ষতি হলো, আগরতলা পৌর নিগমেরও অনেকটা ক্ষতি হলো, অপূর্ণীয় ক্ষতি। আমি আবারও ভগবান আমার প্রার্থনা তো রাস্তাতে শান্তি সম্প্রীতি হয়। প্রত্যন্ত পরিবারের প্রতি আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক সমবেদনা এবং শোক আমরা জ্ঞাপন করছি। আজকে আর এর বেশি বলার মতো, এখন ওনার বাড়িতে নেওয়া হবে, তারপর ওয়ার্ড অফিসে নেওয়া হবে, তারপর সরকারের জন্য বতলা মহাশ্মশানে আনা হবে। পথপ্রদর্শক, একান্ত মানবতাবাদের প্রবক্তা, এই আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি এত সামনে নিয়ে লাগে আমরা বাকি যারা রয়েছে আমরা
আমরা পরবর্তী সময়ে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করব আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জিকে। এই আলোচনা কেন আমরা এই দিনটিকে আমরা আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আত্মনির্ভর ভারতের প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন। আমি একটু ছোট্ট করে ওনার পূর্ব ইতিহাস আমি কিছুটা তুলে ধরছি, তারপর আমি অন্য প্রসঙ্গে আসছি। আমরা জানি যে স্বাধীনতার পর এই ভারতবর্ষকে এই স্বাধীনতাটাকে আমাদের খর্ব করে আমাদের এই ভারতবর্ষকে জাতিগত দ্বিখণ্ডিত করা, অর্থাৎ এই ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করা, হিন্দুস্তান পাকিস্তান, এইভাবে আমাদের দেশকে ভাগ করা হয়েছে। এবং ভাগ করার জন্য যে নীতি আদর্শ সেটা কিন্তু কোনোদিনও করেনি যে কিসের ভিত্তিতে আমরা ভারতবর্ষকে ভাগ করব। শুধু একটাই পরিকল্পনা, সেটা হলো যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই দেশের প্রধানমন্ত্রী কে হবে তার হাতে দায়িত্ব করবে। এই লাভালাভের জন্য আমাদের দেশকে ভাগ করা হয়েছে, হিন্দুস্তান পাকিস্তান। এর লম্বা ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এই ভারতবর্ষকে ভাগ করে সেই সময় যারা এই ভারতবর্ষকে ভাগ করার জন্য ষড়যন্ত্র করেছিল তাদের মধ্যে কেউ কেউ আবার ভারতবর্ষকে আরো খণ্ড বিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় ভারতবর্ষে ভারতবর্ষের সেই সুরসুরি শুরু হয়েছে। এবং এই যে বাংলাকেও ভাগ করা, আজকে যারা পশ্চিম বাংলা বলে চিৎকার করে ক্ষমতার দম্ভ দেখায়, তাদের এই পূর্বত ইতিহাস জানা দরকার যে আজকে বাংলাদেশ হয়তো আজকে যে পশ্চিম বাংলা সেটা বাংলাদেশের সঙ্গে থাকার কথা আছে একমাত্র ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ওনার সেই প্রখর যে আন্দোলনের ফলে সেটা রক্ষা পায়, বাংলা রক্ষা পায়, আজকে যেটা পশ্চিম বাংলা হিসাবে বলেছে। এই ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় চলছিল। আর সেই সময় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই অখণ্ডতাকে লড়াই করার জন্য উনি একটা দল গঠন করার একটা উনি চিন্তা ভাবনা করলেন এবং 1951-এ সেই সময় জনসংঘের প্রতিষ্ঠা করেন। আর এই প্রতিষ্ঠা লগ্নে আমাদের যে যার জন্মদিন আজকে উদযাপন করছি, আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সেই সময় জনসংঘ যখন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নির্মাণ করলেন, আর ওই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় উনি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির গঠিত যে জনসংঘ, সেই জনসংঘেতে উনি সংযুক্ত হন। তার আগে উনি পড়াশোনা শেষ করার পর, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের ওনার পড়াশোনা শেষ হওয়ার পর উনি সমস্ত কিছু সংসারের সমস্ত কিছু ত্যাগ করে উনি সমাজের জন্য, এই রাষ্ট্রের হিতের জন্য উনি ঘর থেকে বেরিয়ে গেছিলেন। আর সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংস্পর্শে উনি ছিলেন। ওনার মূল উদ্দেশ্য হলো আমাদের এই সমাজকে পরিবর্তন করা, সুষ্ঠু সমাজ গঠন করা, তবেই রাষ্ট্রের যে রাষ্ট্রহিতের যে কথা বলছে সেই রাষ্ট্রকে নির্মাণ করা যাবে। সেই চিন্তা ভাবনা নিয়ে সেদিন এই জনসংঘের যে তৈরি করা হয়েছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি যে তৈরি করেছিলেন 1951-এ, সেই জনসংঘে উনি যোগদান করেন এবং অভূতপূর্ব পরিস্থিতি, ওনারা দীর্ঘ লড়াই সংগ্রাম, সেই সময় এই ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপট আমরা সবাই জানি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করা যে কতখানি
মানে বিচক্ষণতার দরকার, সেই বিচক্ষণতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যদি আমরা জীবনে করি তাহলে সেটা আমরা অনুধাবন করি। পরবর্তী সময়ে আমাদের ভারতীয় জনতা পার্টির রচনা করা হয়, কিন্তু তার আগে থেকে আমাদের এই যে উত্তরসূরি যেটা জনসংঘ, যেটা আমাদের পণ্ডিত দীনদয়ালজি, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে দল, সেখানে আমাদের একাত্ম মানববাদ, অর্থাৎ আমাদের এই ভারতবর্ষের রূপরেখা কি হবে সেই নিয়ে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আমরা সবাই জানি যে একাত্ম মানববাদের রচনা করেছিলেন। আর আমাদের যে দর্শন, আমাদের যে মূল দর্শন, সেটা হলো একাত্ম মানববাদ। আমরা গর্ব করে বলি যে এই একাত্ম মানববাদের উপর আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আমাদেরকে পথ নির্দেশন করেছে। এই একাত্ম মানববাদটা কি? এটা বিশাল বড়। আমরা বারবার আমাদের যখন ট্রেনিং প্রোগ্রাম হয়, এই একাত্ম মানববাদ নিয়ে আমরা আলোচনা করি, আমরা পড়াশোনা করি। একাত্ম মানববাদে আমরা কিভাবে চিন্তা ভাবনা করি? বর্তমান যেরকম সরকার, তার আগে অটল বিহারী বাজপেয়ীর সরকার, এবং বিভিন্ন প্রদেশে যে আমাদের সরকার পরিচালিত হয়, ওই সরকারের ওই একাত্ম মানববাদের যে দর্শন, সেই দর্শনের উপর নির্ভর করেই আমাদের সরকার পরিচালিত হয়। আমাদের এই একাত্ম মানববাদে শুধু দর্শন মানে আমরা ভারতীয়, এই যে আজকে আত্মনির্ভরের কথা আমরা যেটা বলছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেটা শুধু আজকের সূচনা নয়, সেই আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আমাদেরকে সেই পথ দেখিয়ে গেছেন। একাত্ম মানববাদে সেই কথাগুলি সেখানে উল্লেখ করা রয়েছে। বিশ্বের সকল মতবাদের ঊর্ধ্বে, যেখানে সংস্কৃতি, রাষ্ট্রপ্রেম এবং সর্বাত্মক মানব নির্মাণের মাধ্যমে, তাই আমার পূর্ববর্তী বক্তার আলোচনার সাপেক্ষে আমি সেটাই বলবো যে জানকারি রাখা, যে সংগঠনের কি কাজ চলছে সেটা সম্পর্কে জানকারি রাখা। তো আমরা যারা এখানে মক্কার বাচ্চাটা ওই কোন দিয়ে দাঁড়ায়। আত্মনির্ভর ভারত আর সুষ্ঠু সমাজ গঠন করা, সমাজকে পরিবর্তন করা, ক্ষমতার পরিবর্তন নয়, ক্ষমতার পরিবর্তন মানে পরিবর্তন হতে থাকে, কিন্তু সমাজকে পরিবর্তন করা, সমাজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করা, অখণ্ডতাকে রক্ষা করা, রাষ্ট্রকে পুনর্নির্মাণ করা, সেই যে সংকল্প, সেই আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আমাদেরকে সেই দর্শনের মাধ্যমে উনি সেটা বলে গেছে। আমরা যদি লক্ষ্য করি যে অটল বিহারী বাজপেয়ীর সরকার, সেই অটল বিহারী বাজপেয়ীর সরকারের সময়ও যে চিন্তা ভাবনা, যে পরিকল্পনাগুলি আমরা যদি দেখি, সেই অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে যে একটা রেগুলেশন, যে সমাজ পরিবর্তনের কথা যেটা বারবার বলা হচ্ছে, যে সমাজ পরিবর্তন, রাষ্ট্রের পুনর্নির্মাণ, সেই দিক থেকে আমাদের বাজপেয়ী সেই কাজ শুরুয়াত করেছে। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি যে অটল বিহারী বাজপেয়ী আসার পর একটা রেগুলেশন আমরা সবাই উপলব্ধি করতে পেরেছি। আগে আমরা গ্যাসের লাইনের জন্য আমাদেরকে কি করতে হতো, এমপি কোটা, এমপি গ্যাসের লাইন একটা প্রেয়ার করলে 3-4 বছর 5 বছর পর একটা গ্যাসের লাইন আমরা পেতাম, গ্যাসের সিলিন্ডার। তার জন্য এমপির রিকমেন্ডেশন দরকার হতো। এমপি যদি রিকমেন্ডেশন দিত তাহলে হয়তো আমরা তাড়াতাড়ি পেতাম। টেলিফোন যোগাযোগ ব্যবস্থা, একটা ছোট্ট পাড়াতে একজনের বাড়ি যদি টেলিফোন থাকতো, আপনার নিশ্চয় মনে আছে যে একটা টেলিফোন মানে থাকা মানে সাংঘাতিক বিশাল ব্যাপার। এই পুরা পাড়ার মানুষ তার বস হিসাবে মানত। আর মোবাইল ফোন বাজপেয়ীর ঠিক আসার আগটা থেকে শুরু হয়েছিল, কিন্তু একটা ওই সময় একটা কলের দাম ছিল, 1 মিনিটে কলের দাম ছিল 7 থেকে 8 টাকা। আপনার নিশ্চয়ই মনে আছে। আমাদের অটল বিহারী বাজপেয়ী আসার পর এই জিনিসগুলি মুক্ত করে দেওয়া হয়েছে। এবং গ্যাসের কানেকশন আমার এখনো মনে আছে যে আমি 3 বছর ধরে
খালি গ্যাস কোম্পানিতে যাওয়া আশা করতাম যে কবে গ্যাস আমার বাড়িতে আসবে, কিন্তু 5 পিজি সরকার আসার পর উল্টা আমাদের এই গ্যাস এজেন্সি থেকে লোক পাঠিয়ে আমাকে খবর দেওয়া হয়েছে যে আপনার গ্যাস স্যাংশন হয়েছে, আপনি গ্যাস নিতে আসুন। এখন আমি নিজেও সেই বেনিফিশিয়ারি। টেলিফোন, মোবাইল শুধু নয়, যে সমস্ত যোগাযোগ ব্যবস্থা, সাউথ ইস্ট এশিয়ার করিডোর, আপনারা নিশ্চয়ই সেটা ভুলে যাননি, মানে হাইওয়ে, সেই অটল বিহারী বাজপেয়ীর সময় সেই কাজ শুরু হয়েছে। আজকে আমরা দিল্লি থেকে অনেকে মথুরা বৃন্দাবন যাই বেড়ানোর জন্য, যে যমুনা এক্সপ্রেস এবং গুজরাটের কিছু রাস্তা আজকে দিল্লি থেকে জয়পুর পর্যন্ত মাত্র 3 ঘন্টায় 120 কিলোমিটারের নিচে গাড়ি চালানো যাবে না। এই যে রাস্তা, এই যে করিডোর, এই করিডোর নির্মাণের ক্ষেত্রে আমাদের অটল বিহারী বাজপেয়ী সেই চিন্তা ভাবনা করেছেন। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, ছোট ছোট রাস্তাগুলি, গ্রামের রাস্তাগুলি বড় রাস্তার সঙ্গে কানেক্টিভিটি করা, এই অটল বিহারী বাজপেয়ীর সময় করা হয়েছে। আর তার ইন্সপিরেশন কে? তার ইন্সপিরেশন হলো আমাদের একাত্তর মানববাদ দর্শনের রচয়িতা আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি। সেই চিন্তা ভাবনাকে বাস্তবায়ন আমাদের বাজপেয়ী সরকারের সময় সেটা করেছে। আমাদের এই একাত্তর মানববাদে বারবার আমি এটা বলছি যে সমাজকে পরিবর্তন করা, এই সমাজ পরিবর্তনের জন্যই আমরা আমাদের ক্ষমতাকে বেশি দিন টিকিয়ে রাখতে পারি। আজকে মোদিজি সরকার, আজকে থেকে আমাদের আত্মনির্ভর ভারতের প্রচার প্রসার শুরু হচ্ছে। কেন আত্মনির্ভরের কথা মোদিজি বলছে? কারণ ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা। আমরা আজকে কোন জায়গায় পৌঁছে গেছি? আমরা 4র্থ স্থানে, বিশ্বের 4র্থ স্থানে আমরা পৌঁছে গেছি। কিসে? অর্থনীতি। অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি আজকে 4th পজিশনে পৌঁছে গেছে এবং মোদিজি যে প্রয়াস নিয়ে কাজ করছে আগামী যে আমাদের 3rd ইকোনমিতে পৌঁছার জন্য আমাদের সরকার, মোদিজি সরকার সেই দিশায় কাজ করছে। লাইক হচ্ছে, আমি আরেকটু আলোচনা যার কথায় we are not for any ism, we are পরবর্তী সময়ে এই বইয়ের কপি প্রত্যেকটি জেলায় প্রেরণ করা হবে। নেতৃবৃন্দরা আছেন, মন্ডলের নেতৃবৃন্দরা, এবং এখানে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় ডেপুটি মেয়র শ্রীমতী। We believe in the integral development of the human being. কর্মব্যস্ততা রয়েছে, আমি সকলের কাছে বিনম্র অনুরোধ করব আপনারা নিজ নিজ পথপ্রদর্শক, একাত্ম মানবতাবাদের প্রবক্তা,
এই আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি এত সামনে নিয়ে লাগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জিকে আমরা বাকি যারা রয়েছে আমরা পরবর্তী সময়ে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করব আমাদের পৌর নিগমের 3 নং ওয়ার্ডের উদ্যোগে 3 নং ওয়ার্ডের অন্তর্গত একটা সরকারি পুকুর, সেই সরকারি পুকুর আমাদের এলাকার যারা সনাতন ধর্ম বিশ্বাস করে সেই সনাতন ধর্মের ধর্মাবলী লোকেরা মানে বিভিন্ন বাপ মা মারা গেলে শ্রাদ্ধ বা শান্তি এবং পূজার দশমী সবাই এই পুকুরটার উপর নির্ভরশীল। তা আমরা আমাদের সরকারি যে প্রোগ্রাম 1 দিন 1 ঘন্টা 1 রাত, সে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য 3 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আজকে আমরা এই সাফাই অভিযানে অংশগ্রহণ করছি এবং এলাকাকে সুস্থ আর স্বচ্ছতা রাখার জন্য আমি আমাদের এই ওয়ার্ডের এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষকে আহ্বান করব যাতে প্রত্যেকের বাড়ির সামনে এবং এলাকার যাতে স্বচ্ছতা বজায় রাখে, সেটার জন্য আমরা এইটাই মেসেজ দেওয়ার জন্য আমরা এটা পরিষ্কার করছি। আমি তো একজন নাগরিক, আমারও দায়বদ্ধতা আছে এলাকার স্বচ্ছতা বজায় রাখার জন্য সামনের সারিতে এসে কাজ করা। আমরা যদি নেতৃত্ব দিই কিন্তু আমরা যদি ফিল্ডে কাজ না করি তো সবাই এই কাজে অংশগ্রহণ করতে যারা উৎসাহিত হয় না। তা আমি প্রথমে পুকুরে নামছি, যে পুকুরের মধ্যে আমি সাফাই অভিযান করার জন্য আমি যখন নেমেছি অনেকে উৎসাহিত হয়েছে। তা আমরা চাই যারা বিভিন্ন দায়িত্বে আছে আমাদের সমাজে, আমাদের সরকারি বা দলের সবাই যদি এগিয়ে আসে তো সাধারণ মানুষটা সেইভাবে আস্তে আস্তে এই স্বচ্ছতাই সেবা আমাদের সরকারের আমাদের দলের যে মূল স্লোগান, একটা স্লোগানের মধ্যে মূল স্লোগানের মধ্যে একটা স্লোগান, সেটা এখানে প্রকাশ পাবে।
সারা দেশের সঙ্গে সারা রাজ্য আগরতলা পৌর নিগম এলাকায়ও আগরতলা পৌর নিগম এবং নগরায়ণ দপ্তরের যৌথ উদ্যোগে সেবাই স্বচ্ছতা বা স্বচ্ছতা উৎসব যেটা আমাদের শুরু হয়েছে সেটাকে সামনে রেখে আজকে বিকাশনী বাজার এলাকায় আমরা স্বচ্ছতা অভিযান করেছি। আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিপি চাকমা মহোদয় আছেন, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের আরবান ডিপার্টমেন্টের যিনি অধিকর্তা ডিরেক্টর মেগাজন আইএস আছেন এবং আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে কর্পোরেটর এসছেন, বিভিন্ন বাজারে যারা ব্যবসায়ীবৃন্দরা আছেন এবং এই এলাকার যারা নাগরিক তারাও অংশগ্রহণ করেছেন। তো আমরা জানি স্বচ্ছতা আমাদের জীবনে অত্যন্ত অপরিহার্য। ব্যক্তি এবং সামাজিক সমস্ত জায়গায় আমাদের ব্যক্তিগতভাবেও আমাদের মানসিকভাবেও স্বচ্ছতা প্রয়োজন আছে। বিবেক বলুন আর মন বলুন আর সমস্ত চিন্তা ভাবনার মধ্যে স্বচ্ছতা যেমন প্রয়োজন এবং আমাদের ব্যবহারিক জীবনেও স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয়। কাজে আমাদের ভারত সরকার, আমাদের রাজ্য সরকার, আমাদের নগরায়ণ দপ্তর, আমাদের পৌর নিগম সবাই মিলে কিন্তু সারা শহরকে সারা রাজ্যকে স্বচ্ছ রাখার যে পরিকল্পনা সেই হিসাবে আজকে এই অনুষ্ঠান বা কর্মসূচি আমি বলবো। আমি সমস্ত আগরতলা পৌরবাসীর কাছে আহ্বান রাখবো যাতে স্বচ্ছতা বজায় রাখেন। তার নিজের জন্য হোক, সমাজের জন্য হোক, পরিবারের জন্য হোক, স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আমরা সেবাই স্বচ্ছতা প্রোগ্রাম আমরা নিয়েছি। তো আমার আবারও আবেদন থাকবে শহরবাসীর কাছে, শহরকে সুন্দর নির্মল রাখার ক্ষেত্রে, পরিবেশকে সুন্দর রাখার ক্ষেত্রে স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয়। তো আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী করেছে ডক্টর মানিক শাহ নেতৃত্বের সরকার এবং নরেন্দ্র মোদীর সরকার স্বচ্ছতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এই হিসেবে আমরা দেশকে স্বচ্ছ রাখা, রাজ্যকে স্বচ্ছ রাখা, শহরকে স্বচ্ছ রাখা এবং পরিবেশ মহল্লা আমার বাড়িকে স্বচ্ছ রাখার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা করছি। আজকে দুর্গাশনী বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায় এবং আমরা এই এলাকার যারা কর্পোরেটররা আছেন, বিশেষ করে আমাদের আধিকারিকরা আছেন, পৌর নিগমের নগরায়ণ দপ্তরের সবাই মিলে এই কর্মসূচি সফল করার জন্য আজকে রয়েছে মানুষকে সচেতন করা, স্বচ্ছতার বিষয়ে সচেতন করা এবং এটার কুফল বিষয়েও সতর্ক করা। স্বচ্ছ যদি না থাকে আমাদের কী কী অসুবিধা হতে পারে, আর স্বচ্ছ থাকলে পরে কী কী সুবিধা আমরা গ্রহণ করতে পারি, তো ভালোভাবে কতটা পাস করতে পারি, সেইভাবেই স্বচ্ছতার প্রোগ্রাম সচেতন করা। পিকচার না দিদি, পিকচার তো তুলে Good.
রাখো বুঝছেন না পুরাতন হাসপাতাল রোড পূজা কমিটির পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। এবছর আপনার পূজার বাজেট কি রয়েছে এবং কি কি সামাজিক কর্মসূচি রয়েছে? আমাদের বাজেট 6 লক্ষ টাকা। আর আমরা কিছু সামাজিক কাজ করব, যেমন 29 তারিখ শনিবারে 27 তারিখ আমাদের পুজো মণ্ডপ উদ্বোধন, ওই দিনে আমাদের কিছু একটা সামাজিক কাজ থাকবে। পূজার মূল আকর্ষণ কি রয়েছে? সতীর 51 ফিট। আর কি অন্য কিছু রয়েছে পূজার মধ্যে কর্মসূচি? 51 ফিটের মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে 51 মায়ের যে 51 রূপ, সেই রূপ আমরা এখানে ফুটিয়ে তুলতে যাচ্ছি। আর সামাজিক কর্মসূচি? সামাজিক কর্মসূচির মধ্যে থাকছে আমাদের যে বয়স্ক মাতৃশক্তি, তাদের সম্মাননা প্রদান। পূজার বাজেট কেমন রয়েছে? 6 লক্ষ টাকা। সবাইকে কি বার্তা দেবেন? সবাইকে শান্তি এবং সম্প্রীতি বজায় রেখে এই সমাজে থাকার জন্য এবং যাতে এই সমাজকে আরো উন্নত শিখরে নিয়ে যায়, সেটাই আমাদের আশা থাকবে। আচ্ছা, আমি ব্যবস্থা করে দিচ্ছি, শেষ তো আচ্ছা রবি কাগজ এখানে তো ওই আছে এখানে আর এই কালকে ব্লক করে দিলে আমরা কমপ্লিট চলো সবাই চলো হিন্দি করতে মানে বিলে খামখানির মতো বিলে খামখানির মতো হিন্দি করতে কাম হিন্দি করতে কাম
হ্যাঁ আজকে যাবো আজকে মাইকে আমি করতে করতে সময় আইন না বুঝলেন আর এটা অলরেডি লই গেছে কই তো বেশি নিতে না বলে তো আজকে তো ইয়ে তো বাইরে মহাপুরুষের আজকে জন্মতিথি, যিনি এখানে যারা বসে আছে এদের সবচাইতে বেশি নামে পণ্ডিত না কাজেও পণ্ডিত, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এমনিতে নাম পড়েনি, এমনিতে নাম পড়েনি। গরিব ঘরের সন্তান, ছোটবেলা মা বাবা মরে গেছে। আমাদের এখানে তো মা বাবা যদি ছোটবেলা মরে যায় 9 বছরে, ওই দিন 9 ইয়ার্স 9 বছরের বাচ্চা শিশুর মাও নেই বাবাও নেই। আর আজকে আমরা এখানে পূজা করবো না। এবার চিন্তা করা যায়, আমাদের এখানে 9 বছরে যদি কেউ মা বাবা মারা যায়, আমরা কেউ অনাথ হয়ে গেছি, এই অনাথ বাচ্চাটা। আর আমরা দিশা নিয়ে নেই, মা বাবা যখন নাই 9 বছরে মরে গেছে, কি করবো আর? রাস্তার কান্দারিতে ভিক্ষা, মানুষের বাড়িতে বর্তন বাঁধবো, বাসন বাঁধবো, খেতের লাইট বাঁধবো। আমরা সিদ্ধান্ত নিয়ে নিই, মা বাবা নেই, অনাথ হয়ে গেছে সবাই। অনাথ, কে পড়াশোনা করে দেব, কে স্কুল নিয়ে দেব, কে ড্রেস কিনে দেব? 9 বছরের মা বাবা নেই, আর ওনার আদর্শে ভারতীয় জনতা পার্টি দুনিয়ার সবচেয়ে বড় পার্টি তৈরি হয়ে গেছে। উনি কোনো ধর্মার ব্যক্তি না, বুঝে গেছেন মা বাবা নেই তো কি অবস্থা, পালার কোনো লোক নেই। রাজস্থানের জন্ম, উত্তরপ্রদেশের যোগীর যে জন্মভূমি গোরক্ষপুর, সেখানে মামা নিয়ে এসছেন, কি করবে? মামা পালার জন্য নিয়ে এসছেন। মামাও গরিব ব্রাহ্মণ, মামারও ছেলে মেয়ে আছে, মামাও দুধ বিক্রি করে পরিবার চালায়। একটা গাড়ি আছে, দুধ বিক্রি করে, ছোট্ট একটা মামার বাড়ি থাকে। মামায় মাঝে মাঝে ব্রাহ্মণ মানুষ পূজা অর্চনা করে দক্ষিণা পায়, এটা আর দুধ বিক্রি করে শরীর পরিবার চালায়। বিদ্যার্থী কোনো মধ্যে সরকারি স্কুলে অ্যাডমিশন হয়ে গিয়েছে, অ্যাডমিশন নিয়ে ধীরে ধীরে মাধ্যমিক পাস করেছে, টিউশন করে, নিজেও করে, অন্যকেও টিউশন দেয়, মানুষের খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। তখন আর টাকা দিত, টাকার ব্যবস্থা নেই। ঠিক আছে, সে একটু পড়াইছে, চলে হ্যাঁ দুপুরে খাওয়াটা দিয়ে বুঝতে পারি। মাধ্যমিক পাস করার পর যখন ফার্স্ট ডিভিশনে পাস করে গেছে, যার কোনো টিচার নাই, যার কোনো মা বাবা স্কুলে লয়ে যাওয়ার নাই, গাড়ি নাই, অটো নাই, বাইসাইকেল নাই, তখন সঙ্গের কাছে এসছে আরএসএসের জেলা অফিসের মধ্যে সঙ্গের প্রচারক যেহেতু দেখেছি, কথাবার্তা বলেছে, ভালো লেগেছে। পড়াশোনা করুন, একটা আদর্শের সঙ্গে টাচ করেছে। আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে আদর্শ एक नीति है, एक व्यवस्था है, তার সঙ্গে পরিচিত হয়েছে।
মনোবল বেড়েছে, একটা গার্জিয়ান পেয়েছে। তারপর সবকিছু বলে তো লাভ নেই। গ্রাজুয়েশন কমপ্লিট করেছে ফার্স্ট ডিভিশন, করার পর মামি মামা ভেবেছে আমাদের খারাপ দিন তো চলে গেছে, ভাইনা তো বিএসসি পাস করে নিয়েছে, এবার বাড়িতে চাকরি এগো। ওই সময় বিএসসি পাস করা মানে পুরো জেলার মানুষ তাদের দেখার জন্য বাড়ির মধ্যে রেজাল্ট ঘোষণার পর কলেজ থেকে বাড়িতে আসার আগে ডিএম বাড়ির মধ্যে পৌঁছে গেছে চাকরির অফার দিয়ে, অফিসারের চাকরির অফার দিয়ে ডিএম ডাইরেক্ট পেয়ে গেছে, কারণ খুব পাওয়া যেত না তখন মেরিট। সবাই বাড়ির যে ডিএমও বয়ে দিচ্ছে, আর মামা মামি মামার ছেলে মেয়ে সবাই বয়ে দিচ্ছে, দাদা তো পাস করে নিয়েছে, ডিএম বাড়ি বয়ে দিচ্ছে, চাকরি 1 টাকার চাকরি, হাতের মধ্যে অফার। মামি চিন্তা করছে আমরা প্রত্যেক দিন গেছে বাস, মামাও খুশি, আর দুধ দিচ্ছে খাওয়া লাগতো না, এবার তো ভালো দিনে আয় করছে, সোনার চেনে পড়তে পারো, বেনারসি শাড়িও পড়তে পারো, আর বাড়ির মধ্যে বিল্ডিংও তুলতে পারো, এত বড় চাকরি আয় করছে। ডিএম স্বয়ং বয়ে দিচ্ছে বাড়ির মধ্যে। দীনদয়াল উপাধ্যায় আর বাড়িতে আসে, তখন তার টেলিফোনের যোগাযোগ করার ব্যবস্থা নেই। 1 দিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে, দীনদয়াল উপাধ্যায় আর আসে না। তারপরে কিছুদিন পর ডাক মারফতে একটা চিঠি আসে মামার কাছে। দীনদয়াল উপাধ্যায় নিজের হাতে লিখে, মামা আমার 9 বছরের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আপনি আর মামি আমার মা বাবার মধ্যে পেরেছেন, আমাকে বড় করেছেন, আমার উপরে অনেক ভরসা আপনার, যে আমি আপনাদের দরিদ্রতা দূর করে এক সক্ষম পরিবার তৈরি করব, তার জন্য আমাকে মানুষ করেছে, আমি তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমার পরিবারের সেবার চাইতে আমার দেশ সেবা করা বড় দরকার। সবাই তো পরিবারের সেবা করে, আমার মতো একদিন যা যদি দেশের সেবা করি, আমার মনে হয় এটা আপনাদের কাছে সবচেয়ে বড় সেবা হবে। আরো কিছু ওয়ার্ড লিখে আপনার দীনদয়াল চিঠি পাঠিয়ে, চিঠি যখন মামা পড়ে, মামি পাড়া প্রতিবেশী সবাই এসছে, দীনদয়ালের চিঠি এসছে, সবাই কান্না ভেঙে পড়েছে। মানুষ ভেবেছিল এখন দেখো এরা বড় লোক হয়ে যাবে, পয়সা করে চলে আসবে, চাকরি করবে, শহরে থাকবে। আর দীনদয়াল উপাধ্যায় এত কষ্ট করার পর এত বড় চাকরি, বাড়িতে বসে আছে, এত পরিশ্রম করেছে, তখন বলছে পরিবার বড় না দেশ বড়, তার জন্য সঙ্গের প্রচার করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 10 বছর শাসন করে অর্থনীতিবিদ তথাকথিত, যে ভারতকে শাসন করে ভারতের জিডিপি নিচে নামিয়ে ভারতের বিদেশি মুদ্রা শূন্য করে সত্তা থেকে বিদায় নিয়েছিল। তারপর অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হলো, তখন বিদেশি ভান্ডার আবার তৈরি করেছে, ফরেন্সিক কারেন্সি তৈরি করেছে, আর নরেন্দ্র মোদী সেটাকে বাড়িয়ে আর 4.8 ট্রিলিয়নের ইকোনমি, ভারতকে দুনিয়ার 4র্থ ইকোনমি থেকে 3য় ইকোনমির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু যারা অর্থনীতিবিদ হিসাবে এই দেশে এসেছিল, আমাদের প্রণব দাস চলে গেছে, রাষ্ট্রপতি ইকোনমিক্স স্টুডেন্ট ছিলেন। প্রণব দাস প্রথম জিএসটি লাগু করার চেষ্টা করেছিলেন, কিন্তু সোনিয়া গান্ধীর কারণে উনি জিএসটি লাগু করতে পারেননি। কারণ সোনিয়া গান্ধীর জিএসটি পছন্দ হয় না, কারণ কি করের উপর কর নেওয়া ইংরেজের স্বভাব, আর করের উপর কর নেওয়া গান্ধী পরিবারের স্বভাব। কারণ ইংরেজ আর গান্ধী পরিবারের মধ্যে কোনো তফাৎ নেই, বরং
এরা এর চেয়ে খারাপ। পর যদি আমাকে কিচ্ছু না দেয় আমি বলি আরে তখন পর, কিন্তু নিজের ছেলে যদি আমাকে কিচ্ছু না দেয় তখন বলি আরে নিজের আপনটাই তো। ইংরেজ তো আমাদের নয়, এরা তো 7 সমুদ্র পার থেকে এসছে, এরা তো শোষণ করবেই। কিন্তু যে এই দেশে জন্মগ্রহণ করেছে সেই ভারতবর্ষকে সবচেয়ে বেশি শোষণ এবং আটকানোর ব্যবস্থা করেছে। ডাক্তারবাবু বলছিল যে লাদাখে কালকে কে করছে, কংগ্রেস কে, রাহুল গান্ধী, এরা ভারতবর্ষে ভালোই বাসে না। নিজে আপিল করে দুবার রাস্তায় জেন্সি নিচে সবাই রাস্তায় চলে আসো, হাঙ্গামা করো, ইট পাথর মারো, নিজের হারার নেই, হাওড়ার তো নিজের পার্টি দিয়েও হয় না। কংগ্রেস তো ভারতবর্ষের সবচেয়ে বড় পার্টি ছিল। জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী কংগ্রেসের, মনমোহন সিং প্রধানমন্ত্রী কংগ্রেসের। কংগ্রেসের সাপোর্টেই চন্দ্রশেখরের সরকার, কংগ্রেসের সাপোর্টেই দেবগড়ের সরকার, কংগ্রেসের সাপোর্টেই আইকে গুজরাটের সরকার, রাজীব গান্ধী কংগ্রেসের, টিভি নরসিংহ কংগ্রেসের, মনমোহন সিং কংগ্রেসের, সবই তো কংগ্রেসের। দেশটা এমন জায়গাতে কেন গেল তাহলে? আমরা অনেক সময় এগুলো সংগঠনের কার্যক্রমে আলোচনা করি না। বিকজ অফ দ্যাট আমরা মানে সপ্তাহে এসছি মানে কাউন্সিলর হতে হবে, এমএলএ হতে হবে, কাদের টিকা কাট নিতে হবে। কেউ বলে বলে ওখানে যেতে হবে, আমি তাকে জিজ্ঞাসা করি কি কারণে, কি কার্যক্রম, তার রূপরেখা কি, দেন বুঝে নিয়ে তার তৈরি করে তারপর। কারণ আমরা আমার গুলো ফোন করে রাজীববাবু, আরে তোমরা সকালবেলা 8টার সময় এগুলো, একজন বিহার মধ্যে যেমন লাল শাড়ি পরে এমন লাল শাড়ি পরে আই পড়ছে, একজন গোলাপি শাড়ি পরে আই পড়ছে, আমার উপরে দেখি যে কেউ মৃত্যু হয়ে গেছে সেই কারণে আসছে লাল শাড়ি পরে এমন এটা সাদিকি করা লাইট পোশাক মানুষের হয়। তো মানুষটা যদি নাই জানে জাহাজে বলে সাধ্যবারের বিরুদ্ধে ব্যানার চুপড়ে এলো, তখন বিয়ে বাড়ির মধ্যে সাদা শাড়ি পরে দেবো। তখনই আমি মাঝে মাঝে দেখি, আমি একটু ত্রিপুরাতে আজকাল কম আসি, কার্যকর্তাকে অনেক কিছু ভুলে গেছে। যার জন্মদিন পালন করার জন্য এখানে বসেছি, আমি বলবো কার্যক্রমে আমার সঙ্গে কে আছে? জেলা সভাপতি গৌরাঙ্গবাবু, বিজেপি পুরনো কার্যকর্তা পরিশ্রমী, দিলীপ বাবু প্রখ্যাত গাইনোকোলজিস্ট প্রফেসর, এখানে এমএলএ, রাজীব সাহা আমাদের সবার পরিচিত, যুব মোর্চার সভাপতি ছিল, এখন মন্ডল সভাপতি। সামনে কর্পোরেটরটা বসে আছেন, একজন কর্পোরেটর দেখে গেছে স্টেজের কারণে, তখন আমি দেখি, চিন্তা করে না দেখতে আসি, আর বাকিরা সাংবাদিকের কারণে দেখতে গেছে। রাজনীতি কেউ যদি ভাবে শর্টকাট, আমি প্রথম স্টার্ট কেন করলাম যে পুরা সূচনা নিয়ে আসতে হয়। और যদি কেউ সূচনা দিতে ভুল করে তো নিজে জিজ্ঞাসা করা, দাদাকে না করে দাদা বলে কিসের কার্যক্রম, যদি বলে অনেক সময় দাদা করে বলে তাহলে করতেই বলি কত বলে না আমার দিকে এও করে অনেক, এও কিন্তু অনেকে করে। তখন নিজে ভদ্রমতো বলার, দাদা কার্যক্রমটা জানলে না তাহলে তো তৈরি
ওনার মধ্যে যদি উৎসাহ মানে জিদো আসে তখন পুরো এক হয়ে যাবে। আমি কিছু বলেছি এখন যুব মোর্চার বাইক রেডিয়া যদি বলা হয় সকালবেলা 7টার সময় আয় করিস তোরা সবাই যুব মোর্চার বলা হয় সবাই তাই বললো তাই বাইক কর দাদা আমরা তো কোশ্চেন নামে রিক্সা দিয়ে হাইটাই তো সূচনা দিতে হবে। বাইক নিয়ে আসবে 10 কিলোমিটার চলবে, তার জন্য বাইকে তেল আছে কিনা, তেল না থাকলে এখানে ওই পেট্রোল পাম্পের সামনে টিকিট দেবো, ওখান থেকে সংগ্রহ করবে, তবেই গিয়ে বাইক রেলি সাকসেসফুল হবে। সূচনার উপরে নির্ভর করে কার্যক্রম সফল হবে না বিফল। অনেক সময় আমরা বলি দাদা কয়বার ধরে কইলাম ভ্যাকসিন গ্রহণ হইতেছে, আমি তখন খুব বুঝি সূচনাটা কেমন দরিদ্র, এটা আমি বলি না, অবজার্ভ করতে থাকি নেতার মধ্যে কতটা ম্যাচুরিটি আছে, কতটা শিখেছে, কতটা বোঝে আর কতটা আগে যেতে পারে। অনেকভাবে এমন হয়ে গেছি বড় নেতে আরে একটু শুরুতে 2018-তে যারা দ্বারা করেছি হেভি এমন দিচ্ছি, কারণ মানুষ কমিউনিস্ট থেকে মুক্তি চাইছিল। 2018-তে কোলাগাছ দ্বারা করেছি, কোলাগাছ দিচ্ছি, কিন্তু এমএলএ হওয়ার পর অনেকগুলো দেখেছি এমএলএ হয়ে গেছি কেন আমার লোক এমন কথা আরে বাপরে বাপ কত বড় এমএলএ, পুরো এরিয়ার মানুষের নাম জানে না, 5টা মানুষের নাম করতে পারতেন এমএলএ হয়েছে, কিন্তু হয়ে গেছে। নেতা হওয়া তো সুযোগ নয়, নেতা হওয়ার জন্য নেতৃত্বের যোগ্যতা থাকতে হবে। লেনদেনের মাধ্যমে নেতৃত্ব তৈরি হয় না, বৌদ্ধিকের মাধ্যমে হয়, বৌদ্ধিকের মাধ্যমে হয়, মানসিকতার মাধ্যমে হয়, হৃদয়তার মাধ্যমে হয়, রিলেশনের মাধ্যমে হয়, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে হয়। এগুলো নেতৃত্বের অলংকার। নেতৃত্বের অলংকার আমার এটা দিচ্ছে না এই কারণে আমি ওইটা যাইতাম না, আমার এটা কষ্ট নেই কারণ আমি বইতাম না, যে নেতৃত্বের অলংকার না। এখন আসে তিনটার কথা, কেন বললাম এই কথা? জেলার সভাপতি সকলের প্রিয় শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয় উপস্থিত রয়েছেন। উপলক্ষ করে যে কার্যক্রম সেখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিভাবক ডক্টর দিলীপ কুমার দাস মহোদয়, উপস্থিত বর্তমান বিধানসভার সমস্ত লোকসভার সাংসদ এবং আমাদের 18 মঞ্চে রয়েছেন আমাদের মন্ডল সভাপতি রাজীব সাহা মহোদয়, রয়েছেন প্রাক্তন আমাদের বর্তমান লোকসভার সাংসদ আদরণীয় শ্রী বিক্রম কুমার দেব। সবাইকে নমস্কার। মন্ডলের অফিস থেকে যে আয়োজিত রক্তদান শিবিরে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে এই রাজ্যের নরেন্দ্র মোদীজির 75তম জন্মদিন ছিল গত 17ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর থেকে 2 ও
ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে প্রোগ্রাম চলছে এবং রিপসেটও এটা পালন করছে। তো আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এডিশনাল সেক্রেটারি স্যার প্লাস এমডি স্যার সাজু ওয়াহিদ স্যার, আমাদের ডিএচএস স্যার প্রফেসর ডক্টর তপন মজুমদার অ্যাজ ওয়েল অ্যাজ ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা ম্যাডাম। তো আজকের প্রোগ্রামে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি অ্যান্ড উই আর এক্সপেক্টিং মোর দেন 60 পার্টিসিপেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আজ একটা নতুন HPLC মেশিন উদ্বোধন করলাম স্যারকে দিয়ে। এটার নাম হলো হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি মেশিন। আজকে এই দিনটা আপনারা কীভাবে পালন করছেন? আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, আমরা র্যালি করেছি, উই হ্যাভ গন ফর পোস্টার প্রেজেন্টেশন, আর এখন একটা প্রোগ্রাম হবে আমাদের রিগার্ডিং ফার্মাসিস্ট ডে সেলিব্রেশন, যার থিম হলো থিঙ্ক হেলথ থিঙ্ক ফার্মাসিস্ট। এখান থেকে সকল ছাত্রছাত্রীরা যারা আছে ফার্মাসি নিয়ে পড়ছে তাদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে? তাদের উদ্দেশ্যে বার্তা রাখবো যে ফার্মাসি প্রফেশন দেশকে, আমরা যে ওষুধ বানাই এই ওষুধ বানানোর মধ্যে ফার্মাসিস্টরা হলেন সবচেয়ে বড় মানে পিপল, ওরাই মেনলি এসে করে ওষুধপত্রের জন্য ইয়ে করে। ডাক্তাররা তো আছেনই, অ্যাজ ওয়েল অ্যাজ ফার্মাসিস্ট অলসো প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন মেডিসিন অর ইন হেলথ সেক্টর। নাম কি? আমার নাম হলো প্রফেসর ডক্টর ঋষিরাজ ছেত্রী, আমি প্রিন্সিপাল ইনচার্জ রিপসেট। শুভ উদ্বোধন করছেন আমাদের সম্মানের অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। Blood testing and drug testing is about me, but we are doing practical work for students. We are doing. May I now request Srimati Kanchan Sinha, Deputy Drugs Controller and Member Secretary TPA.
করে আমরা আরো বেশি করে এই মৎস্য উৎপাদন আমাদের রাজ্যেই হোক, কেন আমরা আসাম থেকে আনবো, বাংলাদেশ থেকে আনবো বা ওয়েস্ট বেঙ্গল থেকে আনবো, শিলিগুড়ির থেকেও আসা। তো এর মধ্যে আমরা দেখেছি যে অ্যাবাউট ত্রিপুরায় প্রডিউস হয় যে 94,000 মেট্রিক টন প্রতি বছরে আমাদের এখানে ত্রিপুরাতে মাছ উৎপাদন হয়। অনেকে হয়তোবা আপনারা হয়তোবা জানেন। তো এই যে 94,000 মেট্রিক টন তৈরি হয়, এতে করে আমাদের এখানে বসে থাকলে হবে না, আমাদের আরো বেশি যাতে প্রোডাকশন হয়, কারণ ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ যেন না থাকে। আমি আজকে এখানে এই যে আয়োজন রাখা হয়েছে, বিশেষ করে রক্তদান শিবির, আমরা জানি আমার পূর্ববর্তী বক্তা এখানে যিনি প্রেসিডেন্ট মহোদয় আছেন উনি বলেছেন যে ত্রিপুরাতে আমাদের রক্তের যে প্রয়োজন বা নিয়ম অনুসারে আমাদের পপুলেশনের 1% আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেখানে বুঝে থাকতে হবে। রক্ত অলওয়েজ ইমার্জেন্সি, দোকানে গেলে প্রেসক্রিপশন দিলে পাওয়া যাবে না। তো এই যে ইমার্জেন্সির জন্য ব্লাড ব্যাংকে 1% যে নির্দেশিকা আছে, 1% ব্লাড আমাদের থাকতে হবে। এখন থাকতে গেলে আমাদের যদি 40-70 লোক হয় আমাদের ত্রিপুরাতে, 2011 সেন্সাসের পর আর সেন্সাস হয়নি, এখন হবে, তো 40 লাখ আমরা যদি ধরি 40,000 ইউনিট আমাদের থাকতে হবে। দেখা গেছে ত্রিপুরাতে আমাদের জনসাধারণ এত কোঅপারেটিভ, যখন যখন সমস্যা হয়, যখন আহ্বান করি তারা কিন্তু এগিয়ে আসে, হাত বাড়িয়ে দেয়। এবং সেখানে গত বছর আমাদের প্রায় 40,000 যা দরকার সেইভাবে কিন্তু মজুদ ছিল। মাঝে মাঝে কথা হয় যে রক্ত পাওয়া যাচ্ছে না, বা সেই আমাদের যে প্রায় 14টা যে ব্লাড ব্যাংক আছে সরকারি পর্যায়ে 12টা, দুটো বেসরকারি পর্যায়ে। তো আমরা মনিটরিং করার সেখানে রক্ত সঞ্চালন কমিটি আছে, তারও কোন কোন জায়গায় রক্ত কম হচ্ছে সেইভাবে। আর রক্ত এরকম একটা জিনিস, আজকে যদি মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ীরা সবাই মিলে 1000 দিয়ে দেয়, এটা কিন্তু বেশি দিন রাখা যাবে না, তারও একটা এই যে সমতা রাখতে হবে। নির্দিষ্ট সময় যদি সেটাকে ব্যবহার না করা হয় তাহলে রক্তের যে কোষগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। কাজে যা দরকার ডিমান্ড সাপ্লাই, আমি অনেক জায়গায় সবসময় এই কথাটা বলি, রক্ত দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক কিছু প্রকৃতি থেকে শিখতে হবে। যে রক্ত এটা উপরওয়ালা এমন ভাবে ব্যবস্থা রেখেছে যে বাবা তুমি কিন্তু এটাকে নিজে তৈরি করতে পারো, অর্থাৎ মানুষের জন্য যে মানুষ একজন আরেকজনের জন্য এই রক্ত দানের মাধ্যমে এটা কিন্তু পরিস্ফুটিত হয়। এবং এই যে ব্যালেন্স করা, যে নিজে যেমন বাইসাইকেল যখন আমরা চালাই, বাইসাইকেল যখন চালাই তখন ব্যালেন্স করে বাইসাইকেল চালাই। কেউ যদি মনে করে আমি রাইট অবস্থায় বা লেফট অবস্থার মধ্যে আমি সাইকেল চালিয়ে যাবো, একটু পরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো সমাজ জীবনেও যদি আমরা চলাফেরা করি, এই রক্ত দেওয়া এবং রক্তকে সেটাকে প্রিজার্ভ করে রাখা, সেখানেও বলেছে ব্যালেন্স রাখতে হবে, অর্থাৎ কি ডিমান্ড আর সাপ্লাই তার মধ্যে রাখতে হবে যাতে করে নষ্ট না হয়, অ্যাক্সিডেন্ট যাতে না হয়। কিন্তু আমরা এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আপনারা যে রক্ত দিয়েছেন এটা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু সীমিত না, আপনাদের দেখে উদ্বুদ্ধ হবে অন্যান্য যেসব সংস্থা আছে, বাজারগুলো আছে, তারাও কিন্তু বলবে যে কেন আমরাও তাহলে রক্ত দিতে আমরা অনীহা প্রকাশ করবো, আমাদেরও দেওয়া উচিত। আর রক্ত সম্পর্কে একটা মানুষের সবসময় একটা ভয় থাকে যে রক্ত দিলে শরীর খারাপ, কিন্তু রক্ত দিলে শরীর ভালো হয়। এক তো নিজের যখন বডি চেক হয়, শরীর যখন চেক হয়, তাতে করে অনেক স্ক্রিনিং হয়ে যায় যে আমার ব্লাড প্রেশার আছে কিনা, হাইপার টেনশনে আমি ভুগছি কিনা, আমার ডায়াবেটিসের রোগী কিনা, বা অন্য কোনো ইনফেকশন HIV রোগ আছে কিনা, হিপাটাইটিস আছে কিনা, এগুলো কিন্তু চেক হয়। আবার রক্ত দিলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও অনেকটা কমে যায়, কারণ তাতে করে যে আয়রন আমাদের শরীরের মধ্যে যখন বেশি হয়, সেইগুলো কিন্তু আমাদের এই যে ব্লাড ভেসেলগুলো আছে সেইগুলোর মধ্যে বেশি থাকলে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা। আপনারা যারা এই রক্ত দেওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন,
আপনারা জানবেন আপনার এই রক্তের বিনিময়ে একটি পরিবারের একটি খুশি দিন আমরা উদযাপন করছি, সেটা হলো আমাদের প্রখর রাষ্ট্রবিদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মদিন আমরা আজকে উদযাপন করছি। বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং পণ্ডিতজির যে দেখানো পথ সেটাকে অনুসরণ করে আমাদের কাজ, আমাদের সরকার, সংগঠন সবাই সেই পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমরা কাজ করছি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আমরা জানি যে আমাদের ভারতবর্ষে যখন দুই ভাগে বিভক্ত করা হয়েছে, হিন্দুস্তান, পাকিস্তান, এবং সেই সময় থেকে এই ভারতবর্ষকে আরো খণ্ড বিখণ্ড করার জন্য সেই ভারতবর্ষের কুচক্রীরা যখন তৈরি হয়ে গেছিল, তখন আমাদের ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য একটি সংগঠন তৈরি করেছিল, যার নাম জনসংঘ 1951। আর এই জনসংঘের সৃষ্টি লগ্ন থেকে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির সেই সময় অখণ্ড ভারতের নেতৃত্ব উনি দিয়েছেন। আর উনার যে দর্শন একাত্মক মানববাদ, সেই একাত্মক মানববাদকে, দর্শনকে পাথেয় করে আমাদের কেন্দ্রে মোদীজি সরকার, তার আগে অটল বিহারী বাজপেয়ী সরকার, আর বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার সেই পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমাদের সরকার পরিচালিত হচ্ছে। এই একাত্মক মানববাদ কি? একাত্মক মানববাদের যে দর্শন, সেখানে উল্লেখ করা আছে যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত তাদের সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দাও। একই সঙ্গে আজ এই মহৎ দানের মধ্য দিয়ে রক্তদানের শুভ সূচনা করবেন শিবিরে। আমরা চাইব এই রক্তদান, মহৎ দান যেন সকলের মধ্যে রক্তের বন্ধনকে আরো সুদৃঢ় করে তোলে। এই অর্থরাশি আমরা তুলে দিচ্ছি একটা জোরে করতালি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। এই নির্মল রক্ত হইতেছে আন্টি করে কারা ডাকছি। আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় মঞ্চে আসন গ্রহণ করবেন। আজকের এই মহতী আয়োজনে প্রথমে বরণ করা হয়। মহতী আয়োজনের শুভ সূচনা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর সুবীর দাস, শ্রী ভবতোষ দাস, মৎস্য ব্যবসায়ী সমিতি তাদের হাতে, পূজা কমিটির প্রেসিডেন্ট শ্রী হরেন্দ্র দাস মহোদয় পুষ্পস্তবক এবং ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, আমার সমিতি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় গ্রহণ করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আজকে शिविर सर्वार्थ साधिके शरण्ये धर्मते गौरी नाम বলছেন প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। আমি অনুরোধ করব প্রথমে বরণ করা জানাচ্ছি এবং সকলকে আমার প্রণাম।
আমরা বাঙালি মহিলা সমাজের পক্ষ থেকে প্রত্যেক বছরই বিভিন্ন অনুষ্ঠানে আমরা দান দক্ষিণা করে থাকি। তো আজকে আমরা আসন্ন শারদ উৎসবটা আসন্ন বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, আর আজকে হয়তো তৃতীয় পক্ষ হয়তো শুরু হয়ে গেছে। তো এটা বাঙালির এই শারদ ঋতুটাই মানে উৎসবের ঋতু। তো আমরা দেখি যে আমরা সবাই এই পুজোতে নতুন কাপড় পরে বাড়ানোর একটা চল, পুরানো বাঙালির সংস্কৃতি এটা, কিন্তু আমরা দেখতে পাই অনেক আছে অভাবী মানুষ যারা দুমুঠো অন্ন জোগাড় করতে কষ্ট হয়, কিন্তু তারা তাদের সন্তান বা তার মা বোনদের কাপড় জোগাড় করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। সেই আনন্দটা তার কাছে খুব বিষণ্ণ হয়ে পড়ে। সেই জন্য আমরা চাই আমরা বাঙালি মহিলা সমাজ হিসাবে বাঙালি, যদিও সেটা বাঙালির উৎসব, কিন্তু সব ধর্মের মানুষ সেটার মধ্যে আনন্দে মেতে উঠে। এখানে কোনো ধর্মাবলম্বীর কোনো ব্যাপার নয়, সবাই সব ধর্মে আমরা অংশগ্রহণ করি। ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জনজাতি সব অংশের মানুষই আমরা এই রাজ্যে বাস করি। তাই আমরা চাই এই যে নররূপী নারায়ণ, তাদের যাতে একটু মুখে হাসি কিছু সংখ্যক হলেও যাতে আমরা হাসি ফুটাতে পারি, সেই উদ্দেশ্যে আমরা এখানে মিলিত হয়েছি। আর এই আনন্দ উচ্ছ্বাসে মানুষের আয়ু বৃদ্ধি হয়, কিন্তু আমরা যখন দেখি সবাই আনন্দ করছে কিন্তু কিছু মানুষ কান্নাকাটি করছে, আমাদের কষ্ট হয়। তাই এই ধরনের প্রোগ্রাম আমরা সবসময় নিয়ে থাকি, এবং যে সমস্ত ক্লাব বা যারা এরকম দান দক্ষিণা করে আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই ধরনের প্রোগ্রাম যাতে আরও বেশি বেশি করে হয়, এটার দ্বারা মন উদার হয়, বিশ্বকর্তৃত্ব মনের মধ্যে উদয় হয়, আপন পর ভেদ থাকে না। তাই এই ধরনের অনুষ্ঠান করা দরকার। তাই আমরা এই আজকের এই আয়োজনটা করেছি। মোটামুটি কতজনকে? আমরা 150 জনের মতো দিয়ে আসছে, আমাদের লোকরা কিছু আসছে, আবার আসছে। আপনার পরিচয়? নারী মেয়ে সবাইকে দেবো। আপনার পরিচয়? আমি মহিলা সমাজের রাজ্য সচিব শ্রীমন্তী দেব। ধন্যবাদ। লাইন পাইবেন না, লাইনটা সবাই লাইনে আপনি ডাকেন না, আপনি ডাকেন না না একটু রয়েছে একটু তো আরে একলি বলো লাইন আয় লাইনে দান হ্যাঁ গিয়া একখান দো আপ দে এদিকে তোমার কোনো কোনো দিদি একটু ধরেন ধরে সামনে দিকে কোন সিধা আন্দোলন বুলটি ঋষিদাস বুলটি কবিলা বেটলা আমার কাছ থেকে 6 মাস আগে 55 থেকে 80 বয়স পর্যন্ত যে পাওয়ারটা লাগবে ওটা 6 মাস আগেই শেষ। আইজেবি মোবাইল আছে
মানে নির্দিষ্ট একটা গাইডলাইন নেই। তার কারণ আমি কালকেও এক জায়গায় সাংবাদিকদের সাথে আমি বলছিলাম যে দ্য লাইফ ইজ এন অর্ডার, মানে একটা অর্ডারের মধ্যে আমাদের থাকতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট অ্যাচিভ দ্য গোল। এবং আমাদের যে ভারতীয় তত্ত্ব, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা, সেটাকে নিয়ে আলটিমেটলি উনি চিন্তা করতেন যে যখন তৎকালীন সময়ে যে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, উনি আসলে বুঝতে পারছিলেন না যে আমি কি কমিউনিজম বা সোশ্যালিজম নিয়ে চলবো। শেষ পর্যন্ত একটা জোড়াতালি, ক্যাপিটালিজম সোশ্যালিজম মিলিয়ে টিলিয়ে কোনো রকম একটা চলা। এতে করে পণ্ডিতজি দেখলেন যে এইভাবে তো দেশ কোনোদিনই উন্নতি করতে পারবে না, ডেভেলপ করতে পারবে না, আলটিমেটলি মানুষের উন্নয়ন হবে না। তখন উনিই বললেন যে না, একাত্ম মানববাদ সেটা আমাদের করতে হবে। এবং এটা কিন্তু ইজম দেওয়ার কথা ছিল না। যখন দেখলো যে কম্পিটিশনের মধ্যে আসতে হবে ইজম, তখনই ইন্টিগ্রাল হিউম্যান ইজম দিল। পণ্ডিতজি বারবার বলছেন প্রকৃতির থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, প্রকৃতি আমাদের শেখায়। আজকে নিউটনের কথা উনি বলছেন যে একবার যখন আপেল গাছ থেকে পড়ে, তো এটা তো আগেও পড়তো, তো এটা তো কেউ চিন্তা করেনি। আজকে এই যে গ্রেভিটেশনের উপরে যে ল সৃষ্টি করলো নিউটন, আমরা প্রকৃতির মধ্যে এরকম অনেক এখনো আবিষ্কার হয়নি অনেক জিনিস, তো তিনি সেটা আবিষ্কার করলেন চিন্তার উপর ডিপেন্ড করে যে আমার এই বিষয়ে আমার কোনো ইনোভেটিভ কোনো চিন্তা ভাবনা আছে কিনা, অথচ প্রকৃতির মধ্যেই ছিল। উনি কি বলছেন, আমাদের এই প্রকৃতির মধ্যে আমরা যারা জীবজন্তু জানোয়ার এবং প্রাণী জগতের মধ্যে সর্বোৎকৃষ্ট যে মানুষের অক্সিজেনের প্রয়োজন। তো অক্সিজেন কে দিচ্ছে? অক্সিজেন দিতে গেলে অক্সিজেন যদি বাজার থেকে কিনে এনে তো আর অক্সিজেন দেওয়া যাবে না, নর্মাল যদি বাঁচতে হয়। এখন অক্সিজেনের সিলিন্ডার হয়, কিন্তু তারও সেই আলটিমেটলি প্রকৃতির থেকেই অক্সিজেন আনতে হয়। কার্বন ডাই অক্সাইড আবার দরকার যারা ভেজিটেটিভ যে গাছপালা আছে তাদের জন্য। তো আমরা অক্সিজেন দেই, আমরা অক্সিজেন নেই এই গাছপালার থেকে, আর কার্বন ডাই অক্সাইড আমরা দিই। তো এই যে সিম্বায়োসিস যে প্রসেস, একে অপরের জন্য আমরা আলাদাভাবে যদি মনে করি আমি আমার মতো করে চলবো, তুমি যা খুশি তাই করবে, তো হবে না। সেটা প্রকৃতির মধ্যেই বলে দিয়েছে যে তোমার যে কার্বন ডাই অক্সাইড দিয়ে ওনাদেরকে বাঁচাতে হবে, আর ওখান থেকে অক্সিজেন আমাদের নিতে হয়। এই যে একটা একে অপরের জন্য আমাদের বাঁচতে হবে, প্রকৃতির থেকে আমাদের শিখতে হয়। সেই জায়গায় উনি সেই কারণেই বলছেন যে একাত্ম মানববাদ আর কমিউনিজম আর সোশিয়ালিজমে যে কথাটা বলছে, এখানে তো ডিভাইডেড পলিসি। ওরা কি বলছে যে লেবার ক্লাস, লেবার এবং অর্থকে সামনে রেখেছে, ক্যাপিটালকে সামনে রেখেছে, রেখে ওরা বলছে যে এই যে অর্থ তৈরি হয়, উৎপাদন যে হয়, সেই উৎপাদনের মেইন ক্রেডিট কর্মচারীদের বা শ্রমিক শ্রেণীর। তো শ্রমিক শ্রেণীর এবং মালিক পক্ষ এবং বা সরকার পক্ষ যেটা ছিল, এর মধ্যে ডিভাইডেড করে দিয়েছে।
এতে করে সংঘাত হয়। সংঘাতের কারণে এইভাবে দেশ চলতে পারে না। অনেক জায়গায় ইউরোপিয়ান কান্ট্রিগুলো আলটিমেটলি সেখান থেকে সরে এসছে, যে এইটাকে ফলো করে আমাদের দেশ চলতে পারবে না, উন্নতি করতে পারবো না, এবং সবচেয়ে বড় যে বিষয়, সেখানে কোনো স্বাধীনতা থাকে না, ডেমোক্রেসি থাকে না। আর উইদাউট ডেমোক্রেসি কোনো অবস্থায় কোনো মানব বা মানুষ কোনো সময় বাঁচতে পারে না। এখন 5 স্টার হোটেলের যদি খাওয়া আপনি কোনো বন্দি অবস্থায় কারাগারে কোনো ব্যক্তিকে আপনি দেন, ও কিন্তু খেয়ে সেটা স্বাদ পাবে না, যাই দিন। কিন্তু বাইরে গিয়ে সে যদি ওই যে সিঙ্গারাও খায়, সেটার মধ্যে কিন্তু একটা বিরাট একটা আনন্দ। এই যে বিষয়গুলো, এগুলো প্রকৃতির সব বিষয়। এটাই আমাদের পণ্ডিত দীনদয়ালজি বোঝানোর চেষ্টা করেছেন। উনি কি বলেছেন, যে অনেস্টি, আমরা সব কথায় কথায় বলি, আমেরিকা এবং ইউকে বলছে অনেস্টি ইজ আওয়ার বেস্ট বিজনেস, অনেস্টি ইজ আওয়ার পলিসি, আমরাও বলি। কিন্তু উনি বলছেন না, অনেস্টি শুড বি আওয়ার মানে প্রিন্সিপাল, এটা আমাদের প্রিন্সিপালে আনতে হবে। দিস ইজ নট আওয়ার বিজনেস, দিস ইজ নট আওয়ার পলিসি, ইট ইজ ইন প্রিন্সিপাল, দিস ইজ আওয়ার প্রিন্সিপাল। সেই দিশায় উনি কথা বলেছেন। আজকে আমার হাত আছে, শরীরের মধ্যেও যদি ইন্টিগ্রাল হিউম্যানিজম আমি সব জায়গায় দেখি। আজকে একটু আগে আমরা রক্ত দাতাগণ সেখানে ব্লাড ডোনেশনের একটা মহারাজগঞ্জ বাজারে একটা ব্যবস্থা হয়েছিল। ওখানকার যে আমরা ফিশারি নিয়ে যারা কাজ করছেন, সেখানেও এই যে একজনের রক্ত আরেকজনকে দিচ্ছেন, সেখানেও কিন্তু একই বিষয়। আমি সে বিষয়টা এখানে বলছিলাম যে একে অপরের জন্য বাজারে গিয়ে রক্ত কিনতে পারবেন না আপনি, তো একজন আরেকজনকে বাঁচাতে হবে। তো এই যে বিষয়, এগুলো দেখে উনি বললেন যে বিদেশ থেকে তাদের এখানে যে ক্যাপিটালিজম, সেখানে একই অবস্থায়, যে শ্রমিককে দাবিয়ে আমার পুঁজি বানাতে হবে, তো এটা চলবে না এটা। আবার আরেক দিকে বলছে না, মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলাদা আলাদা, তো এর মধ্যে সংঘাত, ক্যাপিটালিজমের মধ্যে আঘাত, যে কোনোভাবেই এই দুই দিশায় আমাদের কোনো দেশ সামনের দিকে এগোতে পারে না। তো উনি এর জন্য বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস। মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন ওইখান থেকে এসছে। আমার শরীরে আজকে আমার হাত আছে, আমার চোখ আছে, তাছাড়া এখানে চেয়ারপারসন এবং চেয়ারম্যান পিএসইউ আছে, প্রাক্তন মন্ত্রী ও চেয়ারম্যান হর্টিকালচার সোসাইটি, এবং আমার সামনে কর্পোরেটর মহোদয়াকে দেখতে পাচ্ছি। তাছাড়া মার্কেট চেয়ারম্যান অভিজিৎ দেব এবং হজ কমিটির শাহ আলম চেয়ারম্যান, এবং এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয় থেকে যারা স্কুল থেকে এসছে, কলেজ থেকে এসছে হয়তোবা, সমস্ত ছাত্রছাত্রীরা এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আজকে এই যে অনুষ্ঠান এখানে আইসিএ ডিপার্টমেন্টের থেকে নেওয়া হয়েছে, প্রতি বছরই সেটা রাখা হয়, এবারও সেটা রেখেছে, এবং আমি এর জন্য আইসিএ ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেব। এবং বিশেষ করে যাদেরকে আজকে এখানে সম্মাননা দেওয়া হয়েছে, তাদেরকে আমি কনগ্রেচুলেশন দিতে চাই। এখানে আমাদের সুধীন্দ্রবাবুর কথা বলা হচ্ছে, যে আমি শুনছিলাম সেখানে বসে, যে ক্রস কান্ট্রি, উনি প্রথম ক্রস কান্ট্রি শুরু করে। আমার এখনো মনে আছে কল্যাণপুরে উনি ছিলেন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পিআই হিসাবে, সিনিয়র পিআই। আমি পার্টিসিপেন্ট ছিলাম ক্রস কান্ট্রি। প্রথম আমরা এখান থেকে সিলেকশন করে বাইরে আমাদের পাঠাবে, তো আমরা আরসিসিতে আমরা প্র্যাকটিস করতাম। তো মেন গ্রুপ, সিনিয়র গ্রুপ 18 ইয়ার্সের এবং 16 ইয়ার্স, এইরকম 3টা গ্রুপে। তো সেইভাবে আমরা জানতাম কারা কারা সিলেকশন হবে, কারণ আমরা প্র্যাকটিসে আমরা বা বিভিন্নভাবে কলেজে যখন বা আমরা যখন প্রতিযোগিতা করতাম, আমরা জানতাম কে কোন জায়গায় পাবে। তো দৌড় তো শুরু হলো সেখানে। তো প্রথম যে হলো, আমাদের থেকে সিনিয়র ছিল, মেন গ্রুপে এসে যাবে। তো আমি দেখছিলাম, আর মাঝখানে আরেকজন, আমি জানি যে
সেও পাবে। তো আমি থার্ড পজিশনে থাকবো আমি জানি। তো ক্রস কান্ট্রিতে যেরকম দৌড় আমরা দেখতাম, সেই দৌড় কিন্তু তৎকালীন সময়ে আমরা ওই ক্রস কান্ট্রি বলতে এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে বা এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে গেলে ক্রস কান্ট্রি, এখানে কান্ট্রি যেহেতু দিয়েছে আমি দেশ সম্পর্কে বলব। নদী নালা, জল, খাল, বিল, কাঁটাতারের জায়গা ইত্যাদি, মানে যেখানে মানে থর্ন আছে সেই সব জায়গার উপর দিয়ে আপনার যেতে হবে। তো তার উপর আমাদের এখানে তো সেই ব্যবস্থা ছিল না। তো যে জমির যে নাল আছে তার উপর দিয়ে দৌড়ে রাস্তার উপর দিয়ে এসে যখন ফিনিশিং করতে যাচ্ছি, থার্ড পজিশনে যখন আমি দেখছিলাম, হঠাৎ করে দেখি একজনকে বাইসাইকেলে এসে ঠিক আমার সামনে দাঁড় করিয়ে দিল। ও দৌড়ছে, আমি বললাম এ কোথার থেকে আসলো, চিৎকার করতে লাগলাম, আরে কি হলো এটা, চিৎকার তো করছে কিন্তু ফিনিশিং ওই মুহূর্তে প্রায় 100 মিটার, একটা টার্নিং পয়েন্টে 100 মিটার। তো আমি চিৎকার করছি, চিৎকার করে গিয়ে আলটিমেটলি কিন্তু ওকে ক্রস করেছেন। তো আমার সিলেকশন হয়ে গেছে, কিন্তু ওকে আমি বললাম তুমি তো ওই এমবিবি কলেজে পড়ো, আমি শুনেছি আগরতলায় যেও, তারপর তোমাকে আমি মজা বুঝাবো। তো যখন এই স্যার সুধীন্দ্রবাবু আমাকে এসে বলছে আরে এসব ছেড়ে দাও, তুমি সিলেক্টেড হয়ে গেছো, আর কি চিন্তা করছো। এই কথাটা আজকে অনেকদিন বাদে উনি যখন বললেন যে ক্রস কান্ট্রি সম্পর্কে, সত্যি ওনাকে আজকে এরকম একটা দিনে ওনাদের ফ্যামিলির এবং ওনার ছেলে এবং মেয়েকে সংবর্ধনা দিতে পেরে আমি নিজেকে অত্যন্ত খুশি আমি বোধ করছি, অত্যন্ত আনন্দদায়ক বিষয়। আজকে এখানে পণ্ডিতজি সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা হয়েছে, যে প্রকট রাজনীতিবিদ এবং যাকে বলে দেশপ্রেমিক, দেশের জন্য উনি বলিদান হয়েছেন। সব বিষয়গুলো কিন্তু আগে জানতে দেওয়া হয়নি আমাদেরকে। এখানে যারা স্টুডেন্টরা আছে তাদের ম্যাচুরিটি হয়তো আর সেইভাবে আসেনি। যখন আমাদের বয়স হবে বা আর একটু বয়স হবে, তখন ওদের মনে হবে যে আরে পণ্ডিত দীনদয়ালজিকে আরো বেশি করে জানি। এবং যারা যত বেশি জানতে পারবে তার ম্যাচুরিটি তত বেশি ডেভেলপ করবে। আমাদের মধ্যে এই জ্ঞানও আমাদের দেওয়া হয়নি। পড়ার আছে, পরীক্ষা পাশ করা ভেরি ইম্পর্টেন্ট, আরও তার বাইরেও যে আরও কিছু আমরা জানতাম, গল্প বইটই পড়তাম এরকম, কিন্তু মানুষ সম্পর্কে তাকে দেখে, ওনাদের দেখে আমাদের, আর ভারতবর্ষে তো এক একজন লিজেন্ড ব্যক্তি, দেশ সম্পর্কে, ভারত সম্পর্কে, সারা পৃথিবী সম্পর্কে যারা চিন্তা ভাবনা করছেন তাদেরকে বোঝা এবং তাদেরকে সামনে রেখে একটা রোড ম্যাপ যদি আমরা তৈরি করতে পারি, তাকেই বলে যে কম বয়সে, এবং বহু লোক আমরা দেখেছি কম বয়সে এই পৃথিবীর জন্য অনেক কিছু দিয়ে গেছেন, তাদেরকে আজকে আমরা স্মরণ করি। এর মধ্যে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমরা বিবেকানন্দজিকেও আমরা দেখেছি, খুব অল্প বয়সে ওনারা মারা গেছেন, কিন্তু যা দিয়ে গেছেন এখনো আমরা একটা থিসিস আমরা এখনো শেষ করতে পারছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখানে যারা জানি যে বসতে নিজেদের মধ্যে একটা মনে হচ্ছে যে ঠিকভাবে বসবো কি বসবো না, মজা করবো কি, তো এগুলো কিন্তু যে যত তাড়াতাড়ি সেটা অ্যাডপ্ট করবে তার তত বেশি ম্যাচুরিটি ডেভেলপ করবে। পণ্ডিত দীনদয়ালজি এমন একজন ব্যক্তি, এই যে একটু আগে যে বললেন একাত্মক মানববাদ অর্থাৎ ইন্টিগ্রাল হিউম্যানিজম, অনেক ইজম হয়ে গেছে, ক্যাপিটালিজম, অ্যানার্কিজম, সোশিয়ালিজম, কমিউনিজম, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর আমাদের যে এই দেশ কিভাবে চলবে তার নির্দিষ্ট কিন্তু রোড ম্যাপ ছিল না। খুব চিন্তিত ছিলেন পণ্ডিত দীনদয়ালজি, কিভাবে আমাদের একটা, তো সেখানে যদি এটা সম্মিলিত ভাবে আমি যদি সামনের দিকে এগোতে চাই, একে অপরের সহযোগিতা যদি না থাকে, আমাদের শরীরের মধ্যেও কিন্তু ইন্টিগ্রাল ইমিউনিজম আছে, এগুলো বুঝতে হবে আমাদের। এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমার পায়ের নিচে একটা কাঁটা ঢুকে গেল, যদি কাঁটাটা ঢুকে যায় আর হাত যদি বলে আরে তো পায়ের নিচে কাঁটা ঢুকেছে, আমার কি দরকার কাঁটাটা বের করা, তাহলে কি চলবে? আর ব্যথায় যদি চোখ থেকে জল না পড়ে, চোখ যদি বলে যে না আমি কাঁদবো না, চলবে? তো এই যে একে
এক দুজেকে নিয়ে যে বিষয় যে আমরা একজন আরেকজনের সাথে একজনের জন্য আরেকজনের জন্য, এটা কিন্তু এই ইন্টিগ্রাল হিউম্যানিজমের সেটা খাপ খায়। আমরা এখনো সারা পৃথিবী এখন মানুষ বুঝতে পারছে যে আমাদের দেশের যে এইরকম একজন ব্যক্তি, যে আমাদের উনি যখন জনসংঘেতে ছিলেন, প্রথমে জেনারেল সেক্রেটারি হিসেবে ছিলেন যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন প্রেসিডেন্ট হন 1951-এ, পরবর্তী সময়ে উনি কিন্তু এই যে তথ্যটা দিলেন সব মানে পার্টিতে, জনসংঘের মানে ভারতীয় জনতা পার্টির যে পূর্বসূরি 1980-তে হয়েছে তার আগে, তখন উনি বললেন যে এটা আমাদের মানে আগামী দিনে এটা পথ চলার জন্য এই যে ডকুমেন্টটা আমি প্লেস করলাম, ড্রাফটেড ডকুমেন্ট, সেটা সেখানে কিন্তু ওই পার্টিতে সেটা ডিসিশন হবে। আর আজকে সেটার ইমপ্লিমেন্টেশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করছেন। এই যেটা বলছেন যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যত সুযোগ সুবিধা, বেনিফিশিয়ারি স্কিম আমাদের শুধু ওই আগরতলা শহরে বা দিল্লির খালি একটা জায়গায় তারা পাবে, বা একটা মানে এত প্রাচীন ধর্ম মানে সারা পৃথিবীর মধ্যে এটা আর এত পুরনো ধর্ম আর কিছু হতে পারে না। আমরা সব কিছুই সেখানে লুক্কায়িত আছে। তো বীজের মতোই আমাদের এখান থেকে সব উৎপত্তি হতে পারে ডিফারেন্ট আমরা, কিন্তু আলটিমেটলি আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে ওখান থেকে আমরা উৎপত্তি, আমরা সেটা ভুললে চলবে না। সেগুলো এক একটা উদাহরণ। আমি সত্যি এই যে ওনার যে দর্শন সেগুলো আমাদের বোঝা উচিত, আমাদের চিন্তা করা উচিত প্রতিনিয়ত, আমাদের যে চলার ক্ষেত্রে, আমাদের চিন্তার ক্ষেত্রে, আমাদের কথা বলার মাধ্যমে সবসময় এই চিন্তা ভাবনাগুলো আসা উচিত। এবং এখন এই জিনিসটা করার সুবাদে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পণ্ডিত দীনদয়ালজির চিন্তা ভাবনাকে মাথায় রেখে যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে দেশকে জিএসটি করার সময় এই যে ইনডাইরেক্ট ট্যাক্স সেটা যখন প্রতিষ্ঠিত করলেন, মানে মানে হই হই র, তৎকালীন সময়ে বিশিষ্ট যে আপনার প্রধানমন্ত্রী ছিলেন তিনি বিশিষ্ট অর্থবিদও ছিলেন, তা ওনার থেকে শুরু করে সেই বহু লোক বলছেন যে এইভাবে যদি চলে তো ভারতবর্ষের অর্থনীতি শেষ। সেই জায়গায় আজকে যেখানে 11তম অর্থনীতিতে সারা পৃথিবীর মধ্যে ছিল, সেখানে 4th পজিশনে ভারত আজকে চলে এসেছে। তাহলে কি হলো? আমাদের যে ওয়ার্ড ইজ বেটার দেন, মানে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ড, যেটা করে দেখিয়েছে যে আমি যা করেছি এবং সেটাতে আমি দেখিয়েছি যে আমরা যেভাবে চলছি সঠিক পথে চলছি। আমাদের ফর এক্সাম্পল আমাদের স্টেটে আমাদের প্যারামিটার কি, আমাদের এই রাজ্য ঠিকভাবে চলছে কিনা। আজকে আমাদের রাজ্য নর্থ ইস্টার্ন জোনের মধ্যে উই আর দ্য 4th স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি। সেই জায়গায় আজকে আমাদের এখানে যে জিএসটিপি আছে, স্টেট যে জিডিপি, সেখানে 2nd হাইয়েস্ট আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। পার ক্যাপিটা যদি আমরা আজকে দেখি, পার ক্যাপিটা ইনকামে আমরা 2nd হাইয়েস্ট নর্থ ইস্টার্ন জোনে, অর্থাৎ এবং ফ্রন্ট রানার নীতি আয়োগ থেকে ডিক্লেয়ার করেছে ফ্রন্ট রানার স্টেট ত্রিপুরা। এই যে বিষয়গুলো আমাদের এখানে যে ন্যাশনাল ক্রাইম ব্যুরো তারা কি বলছে যে ত্রিপুরা নিচের দিক থেকে ল অ্যান্ড অর্ডারের দিক থেকে এবং 3rd পজিশনে। তাহলে এই যে প্যারামিটারগুলো সেগুলো তো আমরা বানাইনি, এগুলোর উপর ডিপেন্ড করছে উই আর ইন কারেক্ট রাইট ডাইরেকশন। তো সেই চিন্তাধারায় আমরা চলছি। আগে আমরা দেখতাম কমিউনিস্টরা কি করেছে, কংগ্রেস কি করছে, শুধু মানে ফটোশটের জন্য এইসব করে, কিন্তু আমরা এই দিশায় আমরা চলবো না, আমরা কারেক্ট ডিসিশনে আমরা যাচ্ছি এবং সেইভাবে আমরা চলবো। আরও অনেক আজকে ওনাকে আমি শ্রদ্ধা জানিয়ে এবং এই কথাগুলো আপনাদের সামনে আমি বলার চেষ্টা করেছি। এবং যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে, সারা দিন বললেও ওনাকে নিয়ে যদি আমরা আলোচনা করি, উনি যে বিভিন্ন খণ্ড এই ইন্টিগ্রাল হিউম্যানিজমের উপরে লিখেছেন, আমি বলবো সবাই এগুলো পড়া উচিত। একটা কথা বলি, ওনার একটা স্টোরি আমি বলছি, কি রকম একটা মানে মানবিকতা, একটা মানুষ, প্রকৃত মানুষ কিরকম হতে পারে, একটা গল্প বলছি আপনাকে। ওনার একটা লেখা আমি পড়ছিলাম, সেটার মধ্যে বলছে যে এক গরিব এক ব্যক্তি, সে চা বিক্রি করে, তো প্রায়ই বলে পণ্ডিতজি আমার চার দোকানে একবার আসবেন, একবার চা খেয়ে যাবেন।
তো একদিন হঠাৎ করে ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন উনি, তো উনি বললেন ঠিক আছে। তো ওনার সাথে আরো দুজন ছিলেন, তো তিনজনে মিলে ওই চা যে বিক্রি করে তার ওখানে গেছেন। হঠাৎ করে পণ্ডিতজিকে দেখে তাড়াতাড়ি করে ওর একটা গামছা ছিল শরীরের মধ্যে, সেই গামছাটা দিয়ে বলে আর পণ্ডিতজি বসুন বসুন, ও যে টুল আছে টুলটা পরিষ্কার করে দিচ্ছে। তো বসার পরে বলছে যে তোমার তো বলছিলে চা খাওয়াবে, চা খাওয়াও। তো বলে নিশ্চয়ই নিশ্চয়ই। তো চা বানিয়েছে, তো 3 কাপ চা একজন পণ্ডিতজির জন্য আর ওনার সাথে যে দুজন ছিল। এখন চা তো বানিয়েছে, এটাকে ছাকবে কি করে? ওই যে গামছাটা ছিল ওর গা মুছছে, এই গামছাটার মধ্যে ছেঁকে সে চাটা দিয়েছে। দেওয়ার পরে পণ্ডিতজি সে চা খেয়েছে, আর বাকি দুজন ওরও চা, মানে বলে আর কি অবস্থা, এরকম গামছার মধ্যে দিয়েছে চা আর এটা এইভাবে ছেঁকে দিয়েছে। তৎকালীন সময়ে তো এরকম ছিল না চাকনি বাকনি, বা কিনবে কি, ওর কাছে পয়সা কোথায়, বা পরিষ্কার করে নেন, মানে সেরকম কাপড়ও ছিল না, ওনার এই গামছা দিয়ে দিয়েছে। আর নর্মাল, ওই সময় এটা নর্মাল ছিল। আমরা কলের জলে খেয়েছি, পুকুরের জল থেকে আমরা জল নিয়ে খেতাম আমরা। আর জল যে এখন মানে বিশুদ্ধ জল হবে, তো আস্তে আস্তে করে। আজকেও মাছ বাজারে আমি বলছিলাম যে আমরা মাছ কিনতে যেতাম, তো মাছ কিনতে গেলে বলতাম যে ওজন করবে, আমরা আমাদের চোখের সামনে ওজনের মেশিন এসছে, আগে চেহারা দেখে বলতাম এটা কত মাছ নিয়ে চলে এসছে। এখানে বাগা দিত, বাগা করে এত বাগা এত নিয়ে আসতাম, এখন তো ওজন করে দেয়। তো সময়ের তালে তালে অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু ইতিহাসকে জানা দরকার। তো পণ্ডিতজি এসছে, নমস্কার প্রণাম করে গাড়িতে উঠলো। গাড়িতে উঠার পর এই যে 2 ব্যক্তি পণ্ডিত দীনদয়ালজির সাথে গেছে, ওরা বমি করতে লাগলো। ওই কথাটা মনে করে বমিটিং আরম্ভ করলো। তো পণ্ডিতজি কে ওনারা জিজ্ঞেস করলেন যে পণ্ডিতজি এইভাবে নোংরা, ওর গায়ের ঘাম মুছছে, টেবিল মুছছে, এবং সেটার মধ্যে ছেঁকে আপনি আমাদেরকে দিল, আমরা বমি করলাম, আপনি দেখি বমি করলেন না। বললে তোমরা ওর যেভাবে ছেঁকে দিয়েছে সেটাকে দেখলে, কিন্তু ওর ভালোবাসাটা তোমরা দেখলে না। তো এইরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করছেন। এই যেটা বলছেন যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যত সুযোগ সুবিধা, বেনিফিশিয়ারি স্কিম, আমাদের শুধু ওই আগরতলা শহরে বা দিল্লির খালি একটা জায়গায় তারা পাবে, বা একটা মানে ক্রিম লেয়ার সেটা পাবে, তাতে চলবে না। একদম অন্তিম ব্যক্তি, মানে যাদের কেউ কোনোদিন ভাবেনি, তাদের কাছে আমাদের সরকারের সমস্ত যে বেনিফিশিয়ারি স্কিম তাদের কাছে পৌঁছতে হবে। তো আমরাও সেইভাবে কাজ করছি। প্রতি ঘরে সুশাসন, আপনারা সবাই দেখেছেন 2 বার আমরা করেছি প্রতি ঘরে, যে সমস্ত বেনিফিটগুলো যাতে মানুষের মানে অফিসে না আসতে হয়, সেখানে আমরা সেই বেনিফিশিয়ারি স্কিমগুলো আমরা দিচ্ছি সেন্ট্রালের। এবং আমরা এটাও করেছি এবার আমাদের সরকার থেকে, আমার সরকার করে একটা পোর্টাল বের করেছি। বিভিন্ন গ্রামে গঞ্জে অনেক সময় বিভিন্ন সমস্যা থাকে, কোথায় যাবে, একটা ড্রেন খারাপ, একটা ওখানে ইলেকট্রিসিটির নেই, তো সেখানে আমার পোর্টালে যদি সে ফটো তুলে সেটা যদি আপলোড করে, নির্দিষ্ট টাইম লাইন দেওয়া হয়েছে যে ওই টাইমের মধ্যে এটাকে সমাধান করতে হবে। সেটা না হলে নেক্সট এসডিএম লেভেলে না হলে ডিস্ট্রিক্ট লেভেলে, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি লেভেলে আসবে। টাইম লাইনের মধ্যে এই যে মানুষের জন্য কাজ করা, সেই কাজটা আমরা করছি। আমি বলছি না 100% হচ্ছে, কিন্তু আমরা দেখেছি যে পার্সেন্টেজ আসছে গ্রামে গঞ্জে সবচেয়ে বেশি, কিন্তু আমরা একটা কার্যকরী ভূমিকা নিয়েছি এবং মানুষ কিন্তু সেটা বেনিফিট পাচ্ছে। সেটাই পণ্ডিতজি বলার চেষ্টা করেছেন। আমরা যেটা অনেক সময় সদা সত্য কথা বলিও, আমরা বলি সদা সত্য কথা বলিও, ন্যাচারাল, কিন্তু আমরা কি করি, আজকাল পলিউটেড জমানা, সেখানে ইচ্ছে করো আমরা মিথ্যা কথা বলি। আবার অসত্যমা ইতি গজ, সেটাও ঠিক আছে ভালো কাজের জন্য মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ দেখা যায় এই যে মানে এটা একটা ব্যাড হ্যাবিটের মধ্যে ঢুকে যায়। তো উনি বলছেন যে এটা ন্যাচারাল। যদি আমাদের সবসময় যদি সত্য কথা আমরা বলি, তাহলে ওই লোকটার, ওই ব্যক্তির উপরে আমাদের বিশ্বাসটা কিন্তু আস্থার বিষয় হয়ে দাঁড়ায়, যে সে কখনো মিথ্যা কথা বলে না এবং যা বলে তার উপর বিশ্বাস করা যায়। আমাদের সরকারের উপর আমরা ওই দিশায় কাজ করতে চাই, যেটা আমরা বলি সেটা যেন হয়, তাতে করে মানুষের আস্থা আমাদের উপর বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রীজির উপর এই আস্থাটা কিন্তু এসছে। আমি অত্যন্ত খুশি যে 22 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে এসছেন
এখানে আসার পর উনি, আপনারা সবাই জানেন যে উনি আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দিরের পুজো দিয়েছেন, দেওয়ার পরে ওখানে প্লাক সেটা উন্মোচন করেছেন। আর সেই 22 তারিখে উনি কি করলেন, যে আমাদের যে জিএসটি কাউন্সিল, মাননীয় যিনি আমাদের ফিনান্স মিনিস্টার সীতারামনজি, সেইভাবে ওনার সাথে কথা বলার পর ডিসিশন হলো যে আমরা যে 5টা স্ল্যাবে আমরা যে জিএসটি করেছি, এবং সেটাও 2017-তে শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পরে, সেটাও কেউ সাহস করেনি। কারণ আমরা জানি এক একটা বস্তু বা একটা দ্রব্য যখন তৈরি হয়, সেটা কারখানার থেকে আরম্ভ করে ফিল্ডের থেকে যে কোনো জায়গার থেকে হলে বিভিন্ন ট্যাক্স হতো। একবার তো ওখানকার ট্যাক্স, একবার সেল ট্যাক্স, একবার আবার আরেক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়া ট্যাক্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইজ অফ ডুইং বিজনেস সেই যে 5টা স্ল্যাব করেছে, তারপরও তাতে দেখা গেছে দেওয়ার পরে যে দেখলো যে যেটা ডারউইনের মতবাদ, ডারউইন কি বলছে, উনি বলছেন যে সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট। এর অর্থটা কি, যখন, এর অর্থ না গায়ের জোরে একটা জায়গার মধ্যে তুমি তাকে দাবিয়ে কাজ করবে, যখন যেরকম যেটা মানুষের লাভ হবে সেইভাবে পরিবর্তন হতে হবে এবং ফর বেটারমেন্ট। এবং সেইভাবেই দেখুন 5টা যে এই স্ল্যাবে জিএসটি করেছিল, আজকে 2টো স্ল্যাব করেছে, 0%, 5%, 12%, তারপর 18%, পরবর্তী সময় সেটা 28% করেছিল, সাথে শেষ ছিল। আর আজকে যখন দেখলো যে বিজনেসম্যান এবং সাধারণ মানুষদের মধ্যে সমস্যা হচ্ছে, সেখানে 2টো স্টেপ করেছে, সেটা হচ্ছে 5% এবং 18%। তাতে করে আমি বিভিন্ন বাজারেও গেছি, আমাদের সবাই যাচ্ছেন এখানে বিভিন্ন জায়গায়, যে মানুষ অত্যন্ত খুশি। দুধের দাম এখন 0% হয়ে গেছে, তো এতে করে মানুষ সুবিধা পাচ্ছে। টুথপেস্ট এইসব ইত্যাদি যেসব আছে, জল বোতল সমস্ত জায়গায় ড্রপ করবে। এই যে মানুষের জন্য চিন্তা করা এবং সেটার যে ইন্সপাইরেশন যেটা দিয়েছে, সেটা পণ্ডিত দীনদয়ালজি, সেই ইন্সপাইরেশনে কিন্তু আমাদের সরকার আজকে, আমাদের কেন্দ্রীয় সরকারও চলছে, আমরাও চেষ্টা করছি যতটুকু পারা যায়। উনি কি বলছেন যে আমি আজকে মাটিতে আমি একটা বীজ পুঁতে দিলাম, এই বীজ একটা ছোট্ট একটা বীজ আমি পুঁতে দিই মাটির ভিতরে, সেই বীজ থেকে কি হয় আস্তে আস্তে সেটা ডালা, তারপরে শাখা প্রশাখা ইত্যাদি হয়, সেখান থেকে ফুল হয়, ফল হয়। কিন্তু আমরা যদি ভাবি যে এত ডিফারেন্ট আমরা এই ডালপালা এরকম ফুল ফল হলো, কিন্তু আমাদের যে আসল কোত্থেকে উৎপত্তি সেটা হচ্ছে আমার বীজ থেকে কিন্তু এতগুলো হলো। কাজেই এই জায়গাটা আমরা ভুলে যাই, আমাদের আসল অরিজিনটা কোথায়, আমাদের ভারতবর্ষের যে অরিজিন, যে আমাদের যে ইতিহাস, সেটাকে আমরা ভুলে গিয়ে বিদেশির যে চিন্তা ভাবনা, বিদেশি বা ইউরোপিয়ান কান্ট্রির যে চিন্তা ভাবনা, সেইগুলো আমাদের দেশে চলবে না। হয়তোবা তাদের এখানে তাদের যে ওখানকার যে সামাজিক অবস্থার কারণে হয়তোবা সেটা সেখানে চলবে। আমাদের দেশের যে চিন্তা ভাবনা, বিবেকানন্দজি যেভাবে বলছেন যে আমাদের যে ধর্ম, সেই ধর্ম অত্যন্ত প্রাচীন ধর্ম। এই ধর্মে আমরা সবসময় বলি যে আমাদের এত প্রাচীন ধর্ম, মানে সারা পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন আমাদের মাননীয় অতিথি। ভালোবাসাটা তোমরা দেখলে না, তো এইরকম ব্যক্তি আমাদের। তো ভালোবাসাটা আমি নিয়েছি যে কারণে আমার ভূমি হচ্ছে না। তো আমাদের এইগুলো যদি আমরা জানি, মানুষ হিসাবে কিভাবে চলা, মানুষ হিসাবে অন্য মানুষ সম্পর্কে চিন্তা ভাবনা করা, সেটা আমাদের মধ্যে তখন সেগুলো চলে আসবে। আজকে আবার পণ্ডিত দীনদয়ালজির কে আমি শ্রদ্ধা জানিয়ে ওনার এই জন্ম তিথিতে বারবার আবার আসুক সেই আশা রেখে, এবং আইসিআই ডিপার্টমেন্টকে বিশেষ করে আমি ধন্যবাদ দেবো যে ওনারা এই আয়োজনটা প্রতি বছর করেন। আরও বেশি করে মানুষ নেক্সট টাইম যাতে বেশি লোক আসে সেই ব্যবস্থা করা হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা, সম্মানিত অতিথি শ্রী রাজীব আমরা এবার প্রথমে আমাদের মাননীয় অতিথি করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে স্নেহা সাহা, সচিন দেববর্মা। এক গর্বের মুহূর্ত। মরণোত্তর দীনদয়াল উপাধ্যায় জাতীয় সংহতি পুরস্কার হাতে ধরে নিয়েছেন ওনাদের সুযোগ্যা কন্যা স্বপ্না দাস। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি বা মানুষের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করেছি, তখন মুসলিমেও কয়েকজন সাথী আমাদের সঙ্গে সেই পণ্ডিত দীনদয়ালজি সম্পর্কে জানা এবং পণ্ডিতজির যে আদর্শ সেটাকে প্রচার প্রসারের জন্য এগিয়ে এসছে। আজকে দিনে দাঁড়িয়ে আনন্দিত এই কারণে আজকে পণ্ডিত দীনদয়ালজি সম্পর্কে এসে কম্পিটিশন আমাদের ত্রিপুরা রাজ্যে হয়েছে, আর তিনজনই মেয়ে এখানে তার পুরস্কৃত হয়েছেন। এইটা দেখে আমি সত্যি আনন্দিত হয়েছি এবং এই যে 40 বছর আগে যে আমরা যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ আজকে এখানটা ফলপ্রসূ হচ্ছে, এটা আমাদের কাছে সবচেয়ে এক্সাইটেড। মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে রয়েছেন, আমি খুব একটা বেশি, কারণ মুখ্যমন্ত্রীর একটা প্রোগ্রাম রয়েছে, আমাদেরও রয়েছে, আর বিশেষ করে এখানে স্টুডেন্টরা এখানে সমবেত হয়েছে। তো আমাদের কাছে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি কি জিনিস, কেন ওনাকে আমরা আজকের এই দিনটা জন্মদিনটাকে উদযাপন করছি, সেই সম্পর্কে ছোট্ট করে আমি দু একটা কথা আমি উদযাপন করছি, কারণ এখানে তথ্যচিত্র এখানে রাখা হয়েছে। তো কাজেই যে তথ্যচিত্র থেকে আমরা অনেক কিছু আরো জানতে পেরেছি। আমি দেখলাম যখন আমাদের এই মেয়েরা যখন প্রাইজটা নিচ্ছিল,
জিজ্ঞেস করলাম যে তুমি এই পণ্ডিতজি সম্পর্কে কিভাবে জানবে, যে তুমি এসএ কম্পিটিশনে তুমি লিখলে কিভাবে জানবে? বললো গুগল বা অন্য জায়গা থেকে কালেকশন করে পণ্ডিতজি সম্পর্কে লিখে ফেলেছে। কি মানে কি ইন্সপায়ার হয়েছে? আমি ওই মেয়েটিকে জিজ্ঞেস করলাম তোমার সবচেয়ে বেশি ইন্সপায়ার কি হয়েছে? আমি সত্যি অবাক হয়ে গেছি। সে কোন স্কুলে পড়ে না কলেজে পড়ে? তুমি হ্যাঁ ত্রিপুরা ইউনিভার্সিটিতে, এমবিবি ইউনিভার্সিটিতে। কিসের তোমার সাবজেক্ট? হ্যাঁ ম্যাথমেটিক্স। ঠিক আছে, মানে এই যে ম্যাথমেটিক্স এর কথাটাই সত্যি প্রযোজ্য। কারণ ও বলছে যে ভারত যখন ডেভেলপ হবে, কোন কান্ট্রি যখন ডেভেলপ হয়, তার একমাত্র রাস্তা হলো যে আত্মনির্ভর। সে আমাকে এই কথাটা বলেছে। আমি সত্যি ইন্সপায়ার যে অন্তত পক্ষে একটা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট সে ক্যালকুলেশনে ভারতবর্ষের কথাও চিন্তা ভাবনা করছে। এটা আমাদের কাছে সবচেয়ে ভাগ্যের বিষয় যে এখন স্টুডেন্টরা কিভাবে চিন্তা ভাবনা শুরু করেছে। পণ্ডিতজি কি বলছেন যে একাত্তর মানববাদ। আমরা অনেক দর্শন ভারতবর্ষে আমরা পড়াশোনা করেছি। সুব্রত কিছুটা বলার চেষ্টা করেছে, সোশ্যালিজম, ইকোনমিজম, মানে বিভিন্নভাবে সোশ্যালিজম, কমিউনিজম, এইসব জিনিস, ক্যাপিটালিজম, এই সমস্ত জিনিস আমাদের কাছে রাখা হয়েছে। কিন্তু ভারতীয়ত্ববোধ এবং এই যে আত্মনির্ভর ভারত, সেটা আমরা কোনোদিনও চিন্তা ভাবনা করতে পারি। আমি যেহেতু স্টুডেন্টরা আছে, আমি স্টুডেন্টদেরকে বলি যে এখন আমরা স্পেস স্টেশন, আমাদের মানে আমাদের বিশ্বের মধ্যে স্পেস স্টেশন কার কার আছে? রাশিয়ার আছে। কার কার আছে? রাশিয়ার। আর কার? হ্যাঁ, ইউএস এর আছে। আমাদের তো নেই। ভারতবর্ষে আছে? ভারতবর্ষে আছে, আমাদের নেই। কিন্তু আমাদের স্পেস মিশন আমাদের ভারতীয় আত্মনির্ভরতার উপর ভিত্তি করে আমাদের ইন্ডিয়ারও স্পেস মিশন করার প্রয়াস কে করছেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তার লক্ষ্যমাত্রা কি? কেন আমরা করতে যাচ্ছি? আত্মনির্ভরের কথা কেন বলা হচ্ছে? আজকে থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের এই পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে যে একাত্তর মানববাদে যে আত্মনির্ভরের কথা বলা হয়েছে, ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিকভাবে বুনিয়াদ, শক্তিশালী বুনিয়াদ। আজকে আমরা ধরো এই যে আমাদের পেহেলগাঁওয়ে আমাদের আতঙ্কবাদীরা আমাদের কয়েকজন আমাদের যারা টুরিস্ট তাদেরকে হত্যা করেছে, নিরীহভাবে হত্যা করেছে। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু চুপ বসেনি। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাদেরকে কিন্তু এই অপারেশন সিন্দুরের মাধ্যমে তা দেখিয়ে দিয়েছে। আর টেকনোলজি কি? আমাদের ভারতীয় টেকনোলজি, আমাদের আত্মনির্ভর যে সংকল্প, সেটা মোদীজি আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই সংকল্প সাকার করে দেখিয়েছে। আমরা এখনো মনে আছে যখন আমরা ছোটবেলায় পড়তাম, তোমরা এখনো এই গানটা হয়তো মনে আছে অতুল প্রসাদের, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন হল। সেই লক্ষ্যমাত্রাকে কাজে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই দিশাকে কাজ করছে। আত্মনির্ভর স্বদেশী আমাদের সেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আজকে আমাদেরকে সেই রাস্তা একাত্তর মানববাদের মাধ্যমে সেটা দেখিয়েছেন। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশাকে পাথে করে কাজ শুরু করেছেন। এবং আমাদের রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, সেই সরকারেরও হচ্ছে চিন্তা ভাবনা যে গরিব, মহিলা, যুবক, কৃষক, সমস্ত সমাজের প্রত্যেকটা যারা পিছিয়ে পড়া মানুষ, অন্তদয় পরিবার, তাদেরকে সমৃদ্ধশালী করা, সেই সরকারের লক্ষ্যমাত্রা রেখে আমাদের সরকার কাজ করছে।
আমাদের আগরতলা পৌর নিগমের 41 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ ঘোষের অকাল প্রয়াণে গভীর শোকাহত মর্মাহত আমরা সবাই আগরতলা পৌর নিগম আমরা যারা সাথীরা একসঙ্গে আছি সহযোদ্ধারা, সত্যি আমাদের আজকের এই খুব দুঃখের বেদনার দিন আজকে আমাদের কাছে। অভিজিৎ ঘোষ কর্পোরেটর হিসাবে খুবই ভালো ছিল, ব্যক্তিগত জীবনও সে খুব ভালো ছেলে। সবসময় বলবো যে এলাকার উন্নয়ন, ওয়ার্ড এলাকার উন্নয়নের জন্য চিন্তা করতেন। প্রতিটি মিটিং এ প্রতিটি জায়গায় উনি চেষ্টা করতেন যাতে এই ওয়ার্ডের নাগরিক দিয়ে আগরতলা পৌর নিগমের নাগরিক পরিষদ প্রদানের ক্ষেত্রে যতটা সম্ভব করা। তারপর কিছুদিন আগে ক্যান্সার রোগে উনি আক্রান্ত হয়েছিলেন, চিকিৎসা চলছিল, জীবিতে ক্যান্সার ছিল, ভর্তিও ছিলেন। আজকে সকালে ওনার মৃত্যু হয়েছে। আমি বলবো যে শুধু ওয়ার্ডে এলাকার মানুষের ক্ষতি হয়নি, আমাদের ভারতীয় জনতা পার্টির দলেরও ক্ষতি হয়েছে, সংগঠনের এবং আগরতলা পৌর নিগমের আমরা আমাদের ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি। যেটা বয়স অনেক কম, মৃত্যুকালে ওনার স্ত্রী এবং শিশু সন্তান রেখে গেছেন। আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি। খবর পেয়ে আমরা আগরতলা ডিগ্রি ক্যান্সার হসপিটালে এসেছি। আমাদের ডেপুটি মেয়র, আমাদের কর্পোরেটর, চেয়ারম্যানগণ, আমাদের মন্ডল সভানেত্রী প্রতাপ করে বহু সহকর্মী এবং এলাকার নাগরিকরা এসেছেন। অভিজিৎ ছিল সকলের প্রিয় এবং কাজের লোক যাকে বোঝা। আমি আজকে এই দিনে এই বলবো যে আমরা একজন ভালো মানুষ, কাজের মানুষ, সকলের প্রিয় মানুষকে আমরা হারালাম। দলের যেমন ক্ষতি হলো, আগরতলা পৌর নিগমেরও অনেকটা ক্ষতি হলো, অপূরণীয় ক্ষতি। আমি আবারও ভগবান আমার প্রার্থনা তো রাস্তাতে শান্তি সম্প্রীতি হয়। প্রথমত পরিবারের প্রতি আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক সমবেদনা এবং শোক আমরা জ্ঞাপন করছি। আজকে আর এর বেশি বলার মতো। এখন ওনার বাড়িতে নেওয়া হবে, তারপর ওয়ার্ড অফিসে নেওয়া হবে, তারপর সরকারের জন্য বতলা মহাশ্মশানে আনা হবে। দর্শক, একান্ত মানবতাবাদীর প্রবক্তা এই আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি এত সামনে নিয়ে লাগে
আমরা বাকি যারা রয়েছে আমরা পরবর্তী সময়ে আমরা পুষ্পার্ঘ নিবেদন করব আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জিকে। এই আলোচনা কেন আমরা এই দিনটিকে আমরা আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আত্মনির্ভর ভারতের প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন। আমি একটু ছোট্ট করে ওনার পূর্ব ইতিহাস আমি কিছুটা তুলে ধরছি, তারপর আমি অন্য প্রসঙ্গে আসছি। আমরা জানি যে স্বাধীনতার পর এই ভারতবর্ষকে এই স্বাধীনতাটাকে আমাদের খর্ব করে আমাদের এই ভারতবর্ষকে জাতিগত দ্বিখণ্ডিত করা, অর্থাৎ এই ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করা, হিন্দুস্তান পাকিস্তান, এইভাবে আমাদের দেশকে ভাগ করা হয়েছে। এবং ভাগ করার জন্য যে নীতি আদর্শ সেটা কিন্তু কোনোদিনও করেনি যে কিসের ভিত্তিতে আমরা ভারতবর্ষকে ভাগ করব। শুধু একটাই পরিকল্পনা, সেটা হলো যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই দেশের প্রধানমন্ত্রী কে হবে তার হাতে দায়িত্ব করবে। এই লাভালাভের জন্য আমাদের দেশকে ভাগ করা হয়েছে, হিন্দুস্তান পাকিস্তান। এর লম্বা ইতিহাস, আমি সেটা সেদিকে যাচ্ছি না। কিন্তু এই ভারতবর্ষকে ভাগ করে সেই সময় যারা এই ভারতবর্ষকে ভাগ করার জন্য ষড়যন্ত্র করেছিল তাদের মধ্যে কেউ কেউ আবার ভারতবর্ষকে আরো খণ্ড বিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় ভারতবর্ষে ভারতবর্ষের সেই সুরসুরি শুরু হয়েছে। এবং এই যে বাংলাকেও ভাগ করা, আজকে যারা পশ্চিম বাংলা বলে চিৎকার করে ক্ষমতার দম্ভ দেখায়, তাদের এই পূর্বত ইতিহাস জানা দরকার যে আজকে বাংলাদেশ হয়তো আজকে যে পশ্চিম বাংলা সেটা বাংলাদেশের সঙ্গে থাকার কথা ছিল। একমাত্র ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার সেই প্রখর যে আন্দোলনের ফলে সেটা রক্ষা পায়, বাংলা রক্ষা পায়, আজকে যেটা পশ্চিম বাংলা হিসাবে বলেছে। এই ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় চলছিল। আর সেই সময় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই অখণ্ডতাকে লড়াই করার জন্য উনি একটা দল গঠন করার একটা উনি চিন্তা ভাবনা করলেন এবং 1951-এ সেই সময় জনসংঘের প্রতিষ্ঠা করেন। আর এই প্রতিষ্ঠা লগ্নে আমাদের যে যার জন্মদিন আজকে উদযাপন করছি, আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সেই সময় জনসংঘ যখন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নির্মাণ করলেন, আর ওই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় উনি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির গঠিত যে জনসংঘ, সেই জনসংঘেতে উনি সংযুক্ত হন। তার আগে উনি পড়াশোনা শেষ করার পর, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের ওনার পড়াশোনা শেষ হওয়ার পর উনি সমস্ত কিছু সংসারের সমস্ত কিছু ত্যাগ করে উনি সমাজের জন্য, এই রাষ্ট্রের হিতের জন্য উনি ঘর থেকে বেরিয়ে গেছিলেন। আর সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংস্পর্শে উনি ছিলেন। ওনার মূল উদ্দেশ্য হলো আমাদের এই সমাজকে পরিবর্তন করা, সুষ্ঠু সমাজ গঠন করা, তবেই রাষ্ট্রের যে রাষ্ট্রহিতের যে কথা বলছে সেই রাষ্ট্রকে নির্মাণ করা যাবে। সেই চিন্তা ভাবনা নিয়ে সেদিন এই জনসংঘের যে তৈরি করা হয়েছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি যে তৈরি করেছিলেন 1951-এ, সেই জনসংঘে উনি যোগদান করেন। এবং অভূতপূর্ব পরিস্থিতি, ওনারা দীর্ঘ লড়াই সংগ্রাম, সেই সময় এই ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপট আমরা সবাই জানি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে
এই ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করা যে কতখানি মানে বিচক্ষণতার দরকার, সেই বিচক্ষণতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যদি আমরা জীবনে করি তাহলে সেটা আমরা অনুধাবন করি। পরবর্তী সময়ে আমাদের ভারতীয় জনতা পার্টি রচনা করা হয়, কিন্তু তার আগে থেকে আমাদের এই যে উত্তরসূরি যেটা জনসংঘ, যেটা আমাদের পণ্ডিত দীনদয়ালজি, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে দল, সেখানে আমাদের একাত্ম মানববাদ, অর্থাৎ আমাদের এই ভারতবর্ষের রূপরেখা কি হবে সেই নিয়ে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আমরা সবাই জানি যে একাত্ম মানববাদের রচনা করেছিলেন। আর আমাদের যে দর্শন, আমাদের যে মূল দর্শন, সেটা হলো একাত্ম মানববাদ। আমরা গর্ব করে বলি যে এই একাত্ম মানববাদের উপর আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আমাদেরকে পথ নির্দেশন করেছে। এই একাত্ম মানববাদটা কি? এটা বিশাল বড়। আমরা বারবার আমাদের যখন ট্রেনিং প্রোগ্রাম হয়, এই একাত্ম মানববাদ নিয়ে আমরা আলোচনা করি, আমরা পড়াশোনা করি। একাত্ম মানববাদে আমরা কিভাবে চিন্তা ভাবনা করি? বর্তমান যেরকম সরকার, তার আগে অটল বিহারী বাজপেয়ীর সরকার, এবং বিভিন্ন প্রদেশে যে আমাদের সরকার পরিচালিত হয়, ওই সরকারের ওই একাত্ম মানববাদের যে দর্শন, সেই দর্শনের উপর নির্ভর করেই আমাদের সরকার পরিচালিত হয়। আমাদের এই একাত্ম মানববাদে শুধু দর্শন মানে আমরা ভারতীয়, এই যে আজকে আত্মনির্ভরের কথা আমরা যেটা বলছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেটা শুধু আজকের সূচনা নয়, সেই আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আমাদেরকে সেই পথ দেখিয়ে গেছে। একাত্ম মানববাদের সেই কথাগুলি সেখানে উল্লেখ করা রয়েছে। বিশ্বের সকল মতবাদের ঊর্ধ্বে যেখানে সংস্কৃতি, রাষ্ট্রপ্রেম এবং সর্বাত্মক মানব নির্মাণের মাধ্যমে, তাই আমার পূর্ববর্তী বক্তার আলোচনার সাপেক্ষে আমি সেটাই বলবো যে জানকারি রাখা, যে সংগঠনের কি কাজ চলছে সেটা সম্পর্কে জানকারি রাখা। তো আমরা যারা এখানে মক্কার বাচ্চারা ওই কোন দিয়ে দাঁড়ায়। আত্মনির্ভর ভারত আর সুষ্ঠু সমাজ গঠন করা, সমাজকে পরিবর্তন করা, ক্ষমতার পরিবর্তন নয়, ক্ষমতার পরিবর্তন মানে পরিবর্তন হতে থাকে, কিন্তু সমাজকে পরিবর্তন করা, সমাজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করা, অখণ্ডতাকে রক্ষা করা, রাষ্ট্রকে পুনর্নির্মাণ করা, সেই যে সংকল্প, সেই আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আমাদেরকে সেই দর্শনের মাধ্যমে উনি সেটা বলে গেছে। আমরা যদি লক্ষ্য করি যে অটল বিহারী বাজপেয়ীর সরকার, সেই অটল বিহারী বাজপেয়ীর সরকারের সময়ও যে চিন্তা ভাবনা, যে পরিকল্পনাগুলি আমরা যদি দেখি, সেই অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে যে একটা রেগুলেশন, যে সমাজ পরিবর্তনের কথা যেটা বারবার বলা হচ্ছে, যে সমাজ পরিবর্তন, রাষ্ট্রের পুনর্নির্মাণ, সেই দিক থেকে আমাদের বাজপেয়ী সেই কাজ শুরুয়াত করেছে। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি যে অটল বিহারী বাজপেয়ী আসার পর একটা রেগুলেশন আমরা সবাই উপলব্ধি করতে পেরেছি। আগে আমরা গ্যাসের লাইনের জন্য আমাদেরকে কি করতে হতো, এমপি কোটা, এমপি গ্যাসের লাইন একটা প্রেয়ার করলে 3-4 বছর 5 বছর পর একটা গ্যাসের লাইন আমরা পেতাম, গ্যাসের সিলিন্ডার। তার জন্য এমপির রিকমেন্ডেশন দরকার হতো। এমপি যদি রিকমেন্ডেশন দিত তাহলে হয়তো আমরা তাড়াতাড়ি পেতাম। টেলিফোন যোগাযোগ ব্যবস্থা, একটা ছোট্ট পাড়াতে একজনের বাড়ি যদি টেলিফোন থাকতো, আপনার নিশ্চয় মনে আছে যে একটা টেলিফোন মানে থাকা মানে সাংঘাতিক বিশাল ব্যাপার। এই পুরা পাড়ার মানুষ তার বস হিসাবে মানত। আর মোবাইল ফোন বাজপেয়ীর ঠিক আসার আগটা থেকে শুরু হয়েছিল, কিন্তু একটা ওই সময় একটা কলের দাম ছিল, 1 মিনিটে কলের দাম ছিল 7 থেকে 8 টাকা। আপনার নিশ্চয়ই মনে আছে। আমাদের অটল বিহারী বাজপেয়ী আসার পর এই জিনিসগুলি মুক্ত করে দেওয়া হয়েছে। এবং গ্যাসের কানেকশন, আমার এখনো মনে আছে
যে আমি 3 বছর ধরে খালি গ্যাস কোম্পানিতে যাওয়া আশা করতাম যে কবে গ্যাস আমার বাড়িতে আসবে, কিন্তু বাজপেয়ী সরকার আসার পর উল্টা আমাদের এই গ্যাস এজেন্সি থেকে লোক পাঠিয়ে আমাকে খবর দেওয়া হয়েছে যে আপনার গ্যাস স্যাংশন হয়েছে, আপনি গ্যাস নিতে আসুন। এখন আমি নিজেও সেই বেনিফিশিয়ারি। টেলিফোন, মোবাইল শুধু নয়, যে সমস্ত যোগাযোগ ব্যবস্থা, সাউথ ইস্ট এশিয়ার করিডোর, আপনারা নিশ্চয়ই সেটা ভুলে যাননি, মানে হাইওয়ে, সেই অটল বিহারী বাজপেয়ীর সময় সেই কাজ শুরু হয়েছে। আজকে আমরা দিল্লি থেকে অনেকে মথুরা বৃন্দাবন যাই বেড়ানোর জন্য, যে যমুনা এক্সপ্রেস এবং গুজরাটের কিছু রাস্তা আজকে দিল্লি থেকে জয়পুর পর্যন্ত মাত্র 3 ঘন্টায় 120 কিলোমিটারের নিচে গাড়ি চালানো যাবে না। এই যে রাস্তা, এই যে করিডোর, এই করিডোর নির্মাণের ক্ষেত্রে আমাদের অটল বিহারী বাজপেয়ী সেই চিন্তা ভাবনা করেছেন। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, ছোট ছোট রাস্তাগুলি, গ্রামের রাস্তাগুলি বড় রাস্তার সঙ্গে কানেক্টিভিটি করা, এই অটল বিহারী বাজপেয়ীর সময় করা হয়েছে। আর তার ইন্সপিরেশন কে? তার ইন্সপিরেশন হলো আমাদের একাত্তর মানববাদ দর্শনের রচয়িতা আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি। সেই চিন্তা ভাবনাকে বাস্তবায়ন আমাদের বাজপেয়ী সরকারের সময় সেটা করেছে। আমাদের এই একাত্তর মানববাদে বারবার আমি এটা বলছি যে সমাজকে পরিবর্তন করা, এই সমাজ পরিবর্তনের জন্যই আমরা আমাদের ক্ষমতাকে বেশি দিন টিকিয়ে রাখতে পারি। আজকে মোদিজি সরকার, আজকে থেকে আমাদের আত্মনির্ভর ভারতের প্রচার প্রসার শুরু হচ্ছে। কেন আত্মনির্ভরের কথা মোদিজি বলছে? কারণ ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা। আমরা আজকে কোন জায়গায় পৌঁছে গেছি? আমরা 4র্থ স্থানে, বিশ্বের 4র্থ স্থানে আমরা পৌঁছে গেছি। কিসে? অর্থনীতি। অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি আজকে 4th পজিশনে পৌঁছে গেছে এবং মোদিজি যে প্রয়াস নিয়ে কাজ করছে আগামী যে আমাদের 3rd ইকোনমিতে পৌঁছার জন্য আমাদের সরকার, মোদিজি সরকার সেই বিষয় নিয়ে কাজ করছে। লাইক হচ্ছে, আমি আরেকটু আলোচনা যার কথায় we are not for any ism, we are পরবর্তী সময়ে এই বইয়ের কপি প্রত্যেকটি জেলায় প্রেরণ করা হবে। নেতৃবৃন্দরা আছেন, মন্ডলের নেতৃবৃন্দরা, এবং এখানে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় ডেপুটি মেয়র শ্রীমতী। We believe in the integral development of the human being. কর্মব্যস্ততা হয়েছে, আমি সকলের কাছে বিনম্র অনুরোধ করব আপনারা নিজ নিজ পথপ্রদর্শক, একাত্ম মানবতাবাদের প্রবক্তা,
এই আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি এত সামনে নিয়ে লাগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জিকে আমরা বাকি যারা রয়েছে আমরা পরবর্তী সময়ে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করব আমাদের পৌর নিগমের ৩ নং ওয়ার্ডের উদ্যোগে ৩ নং ওয়ার্ডের অন্তর্গত একটা সরকারি পুকুর, সেই সরকারি পুকুর আমাদের এলাকার যারা সনাতন ধর্মে বিশ্বাস করে সেই সনাতন ধর্মাবলী লোকেরা মানে বিভিন্ন বাপ মা মারা গেলে শ্রাদ্ধ শান্তি এবং পূজার দশমী সবাই এই পুকুরটার উপর নির্ভরশীল। তো আমরা আমাদের সরকারি যে প্রোগ্রাম একদিন 1 ঘন্টা একসাথ, সে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আজকে আমরা এই সাফাই অভিযানে অংশগ্রহণ করছি এবং এলাকাকে সুস্থ স্বচ্ছতা রাখার জন্য আমি আমাদের এই ওয়ার্ডের এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষকে আহ্বান করব যাতে প্রত্যেকের বাড়ির সামনে এবং এলাকার যাতে স্বচ্ছতা বজায় রাখে, সেটার জন্য আমরা এইটাই মেসেজ দেওয়ার জন্য আমরা এটা পরিষ্কার করছি। আমি তো একজন নাগরিক, আমারও দায়বদ্ধতা আছে এলাকার স্বচ্ছতা বজায় রাখার জন্য সামনের সারিতে এসে কাজ করা। আমরা যদি নেতৃত্ব দিই কিন্তু আমরা যদি ফিল্ডে কাজ না করি তো সবাই এই কাজে অংশগ্রহণ করতে তারা উৎসাহিত হয় না। তো আমি প্রথমে পুকুরে নামছি, যে পুকুরের মধ্যে আমি সাফাই অভিযান করার জন্য আমি যখন নেমেছি অনেকে উৎসাহিত হয়েছে। তো আমরা চাই যারা বিভিন্ন দায়িত্বে আছে আমাদের সমাজে, আমাদের সরকারি বা দলের সবাই যদি এগিয়ে আসে তো সাধারণ মানুষটা সেইভাবে আস্তে আস্তে এই স্বচ্ছতাই সেবা আমাদের সরকারের আমাদের দলের যে মূল স্লোগান, একটা স্লোগানের মধ্যে মূল স্লোগানের মধ্যে একটা স্লোগান, সেটা এখানে প্রকাশ পাবে। শুভম
সারা দেশের সঙ্গে সারা রাজ্যেও আগরতলা পৌর নিগম এলাকায়ও আগরতলা পৌর নিগম এবং নগরায়ণ দপ্তরের যৌথ উদ্যোগে সেবাই স্বচ্ছতা বা স্বচ্ছতা উৎসব যেটা আমাদের শুরু হয়েছে সেটাকে সামনে রেখে আজকে বিকাশনী বাজার এলাকায় আমরা স্বচ্ছতা অভিযান করেছি। আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিপি চাকমা মহোদয় আছেন, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের আরবান ডিপার্টমেন্টের যিনি অধিকর্তা ডিরেক্টর মেগাজন আইএস আছেন এবং আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে কর্পোরেটর এসছেন, বিভিন্ন বাজারে যারা ব্যবসায়ীবৃন্দরা আছেন এবং এই এলাকার যারা নাগরিক তারাও অংশগ্রহণ করেছেন। তো আমরা জানি স্বচ্ছতা আমাদের জীবনে অত্যন্ত অপরিহার্য। ব্যক্তি এবং সামাজিক সমস্ত জায়গায় আমাদের ব্যক্তিগতভাবেও আমাদের মানসিকভাবেও স্বচ্ছতা প্রয়োজন আছে। বিবেক বলুন আর মন বলুন আর সমস্ত চিন্তা ভাবনার মধ্যে স্বচ্ছতা যেমন প্রয়োজন এবং আমাদের ব্যবহারিক জীবনেও স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয়। কাজে আমাদের ভারত সরকার, আমাদের রাজ্য সরকার, আমাদের নগরায়ণ দপ্তর, আমাদের পৌর নিগম সবাই মিলে কিন্তু সারা শহরকে সারা রাজ্যকে স্বচ্ছ রাখার যে পরিকল্পনা সেই হিসাবে আজকে এই অনুষ্ঠান বা কর্মসূচি আমি বলবো। আমি সমস্ত আগরতলা পৌরবাসীর কাছে আহ্বান রাখবো যাতে স্বচ্ছতা বজায় রাখেন। তার নিজের জন্য হোক, সমাজের জন্য হোক, পরিবারের জন্য হোক, স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আমরা সেবাই স্বচ্ছতা প্রোগ্রাম আমরা নিয়েছি। তো আমার আবারও আবেদন থাকবে শহরবাসীর কাছে, শহরকে সুন্দর নির্মল রাখার ক্ষেত্রে, পরিবেশকে সুন্দর রাখার ক্ষেত্রে স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয়। তো আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বের সরকার এবং নরেন্দ্র মোদীর সরকার স্বচ্ছতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। সেই হিসেবে আমরা দেশকে স্বচ্ছ রাখা, রাজ্যকে স্বচ্ছ রাখা, শহরকে স্বচ্ছ রাখা এবং পরিবেশ, মহল্লা, আমার বাড়িকে স্বচ্ছ রাখার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা করছি। আজকে দুর্গাপুরী বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায় এবং আমরা এই এলাকায় যারা কর্পোরেটররা আছেন, বিশেষ করে আমাদের আধিকারিকরা আছেন, আর পৌর নিগমের নগরায়ণ দপ্তরের সবাই মিলে এই কর্মসূচি সফল করার জন্য আজকে রয়েছে মানুষকে সচেতন করা, স্বচ্ছতার বিষয়ে সচেতন করা এবং এটার কুফল বিষয়েও সতর্ক করা। স্বচ্ছ যদি না থাকে আমাদের কী কী অসুবিধা হতে পারে, আর স্বচ্ছ থাকলে পরে কী কী সুবিধা আমরা গ্রহণ করতে পারি, তো ভালোভাবে কতটা বাঁচতে পারি, সেইভাবেই স্বচ্ছতার প্রোগ্রাম সচেতন এড়ানো। পিকচার না দিদি, পিকচার তো তুলে
রাখো বুঝছেন না পুরাতন হাসপাতাল রোড পূজা কমিটির পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। এবছর আপনার পূজার বাজেট কি রয়েছে এবং কি কি সামাজিক কর্মসূচি রয়েছে? আমাদের বাজেট 6 লক্ষ টাকা, আর আমরা কিছু সামাজিক কাজ করব, যেমন 29 তারিখ শনিবারে 27 তারিখ আমাদের পুজো মণ্ডপ উদ্বোধন, ওই দিনে আমাদের কিছু একটা সামাজিক কাজ থাকবে। পূজার মূল আকর্ষণ কি রয়েছে? সতীর 51 ফিট। আর কি অন্য কিছু রয়েছে পূজার মধ্যে কর্মসূচি? 51 ফিটের মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে 51 মায়ের যে 51 রূপ, সেই রূপ আমরা এখানে ফুটিয়ে তুলতে যাচ্ছি। আর সামাজিক কর্মসূচি? সামাজিক কর্মসূচির মধ্যে থাকছে আমাদের যে বয়স্ক মাতৃশক্তি, তাদের সম্মাননা প্রদান। পূজার বাজেট কেমন রয়েছে? 6 লক্ষ টাকা। সবাইকে কি বার্তা দেবেন? সবাইকে শান্তি এবং সম্প্রীতি বজায় রেখে এই সমাজে থাকার জন্য, এবং যাতে এই সমাজকে আরও উন্নত শিখরে নিয়ে যায়, সেটাই আমাদের আশা থাকবে। আচ্ছা, আমি ব্যবস্থা করে দিচ্ছি, শেষ তো আচ্ছা রবি কাগজ এখানে তো ওই এখানে অনেক আর এই কালকে ব্লক করে দিলে আমরা কমপ্লিট চলো সবাই চলো হিন্দি করতো মানে বিলে খামখানির মতো
হ্যাঁ আজকে যাবো আজকে মাইকে আমি করতে করতে সময় আইন না বুঝলেন আর এটা অলরেডি লই গেছে কই বেশি নিতে না বলে তো আজকে তো ইয়ে তো বাইরে মহাপুরুষের আজকে জন্মতিথি, যিনি এখানে যারা বসে আছে এদের সবচাইতে বেশি নামে পণ্ডিত না কাজেও পণ্ডিত, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এমনিতে নাম পড়েনি, এমনিতে নাম পড়েনি। গরিব করে সন্তান, ছোটবেলা মা বাবা মরে গেছে। আমাদের এখানে তো মা বাবা যদি ছোটবেলা মরে যায় 9 বছরে, ওই দিন 9 ইয়ার্স 9 বছরের বাচ্চা শিশুর মাও নেই বাবাও নেই, আর আজকে আমরা এখানে পূজা করব না। একবার চিন্তা করা যায়, আমাদের এখানে 9 বছরে যদি কেউ মা বাবা মারা যায়, আমরা কেউ অনাথ হয়ে গেছি, এই অনাথ বাচ্চাটা। আর আমরা ডিসিশন নিয়ে নেই, মা বাবা যখন নাই 9 বছরে মরে গেছে, কি করবো আর? রাস্তার কান্দারিতে ভিড়, মানুষের বাড়িতে বর্তন বাঁধবো, বাসন বাঁধবো, খেতে লাইট বাঁধবো। আমরা সিদ্ধান্ত নিয়ে নিই, মা বাবা নেই, অনাথ হয়ে গেছে, সবাই অনাথ। কে পড়াশোনা করে দেবো, কে স্কুল নিয়ে দেবো, কে ড্রেস কিনে দেবো? 9 বছরের মা বাবা নেই, আর ওনার আদর্শে ভারতীয় জনতা পার্টি দুনিয়ার সবচেয়ে বড় পার্টি তৈরি হয়ে গেছে। উনি কোনো ভগবান ব্যক্তি না, বুঝে গেছেন মা বাবা নেই তো কি অবস্থা, পালার কোনো লোক নেই। রাজস্থানের জন্ম, উত্তরপ্রদেশের যোগীর যে জন্মভূমি গোরক্ষপুর, সেখানে মামা নিয়ে এসছেন, কি করবে? মামা পালার জন্য নিয়ে এসছেন। মামাও গরিব ব্রাহ্মণ, মামারও ছেলে মেয়ে আছে, মামাও দুধ বিক্রি করে পরিবার চালায়। একটা গাড়ি আছে, দুধ বিক্রি করে ছোট্ট একটা করে মামার বাড়ি থাকে। মামা মাঝে মাঝে ব্রাহ্মণ মানুষ পূজা অর্চনা করে দক্ষিণা পায়, এটা আর দুধ বিক্রি করে শরীর পরিবার চালায়। দীনদয়ালজি কোনো মধ্যে সরকারি স্কুলে অ্যাডমিশন হয়ে নিয়েছে, অ্যাডমিশন নিয়ে ধীরে ধীরে মাধ্যমিক পাস করেছে, টিউশন করে, নিজেও করে, অন্যকেও টিউশন দেয়, মানুষের খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। তখন আর টাকা দিত, টাকার ব্যবস্থা নেই, ঠিক আছে সে একটু পড়াইছে, চলে হ্যাঁ দুপুরে খাওয়াটা দিয়ে বুঝতে পারি। মাধ্যমিক পাস করার পর যখন ফার্স্ট ডিভিশনে পাস করে গেছে, যার কোনো টিচার নাই, যার কোনো মা বাবা স্কুলে লয়ে যাওয়ার নাই, গাড়ি নাই, অটো নাই, বাইসাইকেল নাই, তখন সঙ্গের কাছে এসছে RSS জেলা অফিসের মধ্যে সঙ্গের প্রচারক দেখেছি, কথাবার্তা বলেছে, ভালো লেগেছে। পড়াশোনা করুন, একটা আদর্শের সঙ্গে টাচ করেছে। আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শ
एक नीति है, एक व्यवस्था তার সঙ্গে পরিচিত হয়েছে, মনোবল বেড়েছে, একটা গার্জিয়ান পেয়েছে। তারপর সবকিছু বলে তো লাভ নেই। গ্রাজুয়েশন কমপ্লিট করেছে ফার্স্ট ডিভিশন, করার পর মামি মামা ভেবেছে আমাদের খারাপ দিন তো চলে গেছে, ভাইনা তো বিএসসি পাস করে নিয়েছে, এবার বাড়িতে চাকরি এগো। ওই সময় বিএসসি পাস করা মানে পুরো জেলার মানুষ তাদের দেখার জন্য বাড়ির মধ্যে রেজাল্ট ঘোষণার পর কলেজ থেকে বাড়িতে আসার আগে ডিএম বাড়ির মধ্যে পৌঁছে গেছে চাকরির অফার দিয়ে, অফিসারের চাকরির অফার দিয়ে ডিএম ডাইরেক্ট পেয়ে গেছে, কারণ গ্রুপ পাওয়া যেত না তখন মেরিট। সবাই বাড়ির মধ্যে ডিএমও বয়ে দিচ্ছে, আর মামা মামি মামার ছেলে মেয়ে সবাই বয়ে দিচ্ছে, দাদা তো পাস করে নিয়েছে, ডিএম বাড়ি বয়ে দিচ্ছে, চাকরি এত টাকার চাকরি হাতের মধ্যে অফার। মামি চিন্তা করছে আমরা দুঃখের দিন গেছে, বাস মামাও খুশি, আর দুধ দিচ্ছে খাওয়া লাগতো না, এবার তো ভালো দিনে আয় করছে, সোনা চেনে পড়তে পারো, বেনারসি শাড়িও পড়তে পারো, আর বাড়ির মধ্যে বিল্ডিংও তুলতে পারো, এত বড় চাকরি আয় করছে। ডিএম স্বয়ং করে দিচ্ছে বাড়ির মধ্যে। দীনদয়াল উপাধ্যায় আর বাড়িতে আসে, তখন তার টেলিফোনের যোগাযোগ করার ব্যবস্থা নেই। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে, দীনদয়াল উপাধ্যায় আর আসে না। তারপরে কিছুদিন পর ডাক মারফতে একটা চিঠি আসে মামার কাছে। দীনদয়াল উপাধ্যায় নিজের হাতে লিখে, মামা আমার 9 বছরের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আপনি আর মামি আমার মা বাবার মধ্যে পেরেছেন, আমাকে বড় করেছেন, আমার উপরে অনেক ভরসা আপনার যে আমি আপনাদের দরিদ্রতা দূর করে এক সক্ষম পরিবার তৈরি করব, তার জন্য আমাকে মানুষ করেছে, আমি তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমার পরিবারের সেবার চাইতে আমার দেশ সেবা করা বড় দরকার। সবাই তো পরিবারের সেবা করে, আমার মতো একদিন যা যদি দেশের সেবা করি, আমার মনে হয় এটা আপনাদের কাছে সবচেয়ে বড় সেবা হবে। আরো কিছু ওয়ার্ড লিখে আপনার দীনদয়াল চিঠি পাঠে। চিঠি যখন মামা পড়ে, মামি পাড়া প্রতিবেশী সবাই এসছে, দীনদয়ালের চিঠি এসছে, সবাই কান্না ভেঙে পড়েছে। মানুষ ভেবেছিল এখন দেখো এরা বড় লোক হয়ে যাবে, পয়সা করে চলে আসবে, চাকরি করবে, শহরে থাকবে। আর দীনদয়াল উপাধ্যায় এত কষ্ট করার পর এত বড় চাকরি, বাড়িতে বসে আছে, এত পরিশ্রম করেছে, তখন বলছে পরিবার বড় না দেশ বড়, তার জন্য সঙ্গের প্রচার করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গঠন করে। 10 বছর শাসন করে অর্থনীতিবিদ তথাকথিত যে ভারতকে শাসন করে ভারতের জিডিপি নিচে নামিয়ে ভারতের বিদেশি মুদ্রা শূন্য করে সত্তা থেকে বিদায় নিয়েছিল, তারপর অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হলো, তখন বিদেশি ভান্ডার আবার তৈরি করেছে, ফরেনসিক কারেন্সি তৈরি করেছে, আর নরেন্দ্র মোদী সেটাকে বাড়িয়ে আর 4.8 ট্রিলিয়নের ইকোনমি ভারতকে দুনিয়ার 4র্থ ইকোনমি থেকে 3য় ইকোনমির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু যারা অর্থনীতিবিদ হিসাবে এই দেশে এসেছিল, আমাদের প্রণব দাস চলে গেছে, রাষ্ট্রপতি ইকোনমিক্স স্টুডেন্ট ছিলেন। প্রণব দাস প্রথম জিএসটি লাগু করার চেষ্টা করেছিলেন, কিন্তু সোনিয়া গান্ধীর কারণে উনি জিএসটি লাগু করতে পারেননি। কারণ সোনিয়া গান্ধীর জিএসটি পছন্দ হয় না, কারণ কি
করের উপর কর নেওয়া ইংরেজের স্বভাব, আর করের উপর কর নেওয়া গান্ধী পরিবারের স্বভাব। কারণ ইংরেজ আর গান্ধী পরিবারের মধ্যে কোনো তফাৎ নেই, বরং এরা এর চেয়ে খারাপ। পর যদি আমাকে কিচ্ছু না দেয় আমি বলে আরে তখন পর, কিন্তু নিজের ছেলে যদি আমাকে কিচ্ছু না দেয় তখন বলে আরে নিজের আপনটাই তো। ইংরেজ তো আমাদের নয়, এরা তো 7 সমুদ্র পার থেকে এসছে, এরা তো শোষণ করবে। কিন্তু যে এই দেশে জন্মগ্রহণ করেছে সেই ভারতবর্ষের সবচেয়ে বেশি শোষণ এবং আটকানোর ব্যবস্থা করেছে। ডাক্তারবাবু বলছিল যে লাদাখে কালকে কে করছে, কংগ্রেস কে, রাহুল গান্ধী, এরা ভারতবর্ষে ভালোই বাসে না। নিজে আপিল করে দুবার রাস্তায় জেন্সি নিচে সবাই রাস্তায় চলে আসো, হাঙ্গামা করো, ইট পাত্র পানো, নিজের হারার নেই, হাওড়ার তো নিজের পার্টি দিয়েও হয় না। কংগ্রেস তো ভারতবর্ষের সবচেয়ে বড় পার্টি ছিল। জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী কংগ্রেসের, মনমোহন সিং প্রধানমন্ত্রী কংগ্রেসের। কংগ্রেসের সাপোর্টেই চন্দ্রশেখরের সরকার, কংগ্রেসের সাপোর্টেই দেবগড়ের সরকার, কংগ্রেসের সাপোর্টেই আইকে গুজরাটের সরকার, রাজীব গান্ধী কংগ্রেসের, পিভি নরসিংহ রাও কংগ্রেসের, মনমোহন সিং কংগ্রেসের, সবই তো কংগ্রেসের। দেশটা এমন জায়গাতে কেন গেল তাহলে? আমরা অনেক সময় এগুলো সংগঠনের কার্যক্রমে আলোচনা করি না। বিকজ অফ দ্যাট আমরা মানে সত্তা এসছি, মানে কাউন্সিলর হতে হবে, এমএলএ হতে হবে, কাজের টিকা কাট নিতে হবে। পত্রিকা কেউ বলে বলে ওখানে যেতে হবে, আমি তাকে জিজ্ঞাসা করি কি কারণে, কি কার্যক্রম, তার রূপরেখা কি, দেন বুঝে নিয়ে তার তৈরি করে তারপর আসে। কারণ আমরা আমার ফোন করে রাজীববাবু, আরে তোমরা সকালবেলা 8টার সময় এগুলো, একজন বিহার করতে যেমন লাল শাড়ি পরে, এমন লাল শাড়ি পরে আয় পড়ছে, একজন গোলাপি শাড়ি পরে আয় পড়ছে। আমার উপরে দেখে কি যে কেউ মৃত্যু হয়ে গেছে সেই কারণটা আছে, লাল শাড়ি পরে এমন সাদিকি করা লাইট পোশাক মানুষের পাওয়া। তো মানুষটা যদি নাই জানে, জাহাজে বলে 7 বারের বিরুদ্ধে ব্যানার চুপে রেখে, তখন বিয়ে বাড়ির মধ্যে সাদা শাড়ি পরে দেবো। তখনই আমি মাঝে মাঝে দেখি, আমি তো ত্রিপুরাতে আজকাল কম আসি, কার্যকর্তাকে অনেক কিছু ভুলে গেছে। যার জন্মদিন পালন করার জন্য এখানে বসেছি, আমি বলবো বিদ্যালয় কার্যক্রমে আমার সঙ্গে কে আছে? জেলা সভাপতি গৌরাঙ্গবাবু, বিজেপি পুরনো কার্যকর্তা পরিশ্রমী, দিলীপবাবু প্রখ্যাত গাইনোকোলজিস্ট প্রফেসর, এখানে এমএলএ, রাজীব সাহা আমাদের সবার পরিচিত, যুব মোর্চার সভাপতি ছিল, এখন মন্ডল সভাপতি। সামনে কর্পোরেটরটা বসে আছেন, একজন কর্পোরেটর দেখে গেছে স্টেজের কাছে, তবু আমি দেখি, চিন্তা করে না দেখতে আসি, আর বাকিরা সাংবাদিকের কারণে দেখতে গেছে। রাজনীতি কেউ যদি ভাবে সরকার, আমি প্রথম স্টার্ট কেন করলাম যে পুরা সূচনা নিয়ে আসতে হয়। যদি কেউ সূচনা দিতে ভুল করে তো নিজে জিজ্ঞাসা করা, দাদাকে না করে দাদা বলে কিসের কার্যক্রম, যদি বলে অনেক সময় দাদা করে বলে তাহলে করতে হবে নি, কত মনে লাগতে হবে আমার দিকে, এও করে অনেক, এও কিন্তু অনেকে করে।
তখন নিজে ভদ্রমতো বললাম, দাদা কারিকুলটা জানলে না তাহলে তো তৈরি হয়ে আমার ওনার মধ্যে যদি উৎসাহ মানে জিদো আসে তখন পুরাই করে দেবে, আমি ঠিক তো বলেছে। এখন যুব মোর্চার বাইকের লিয়া যদি বলা হয় সকালবেলা 7টার সময় আয় বলিস তোরা সবাই যুব মোর্চার বলা হয়, সবাই তাই বললো তাই বাইক কর দাদা আমরা তো কোর্সের নামে রিক্সা নিয়ে উঠছি, হাইটাই উঠছি, তো সূচনা দিতে হবে। বাইক নিয়ে আসবে, 10 কিলোমিটার চলবে, তার জন্য বাইকে তেল আছে কিনা, তেল না থাকলে এখানে ওই পেট্রোল পাম্পের সামনে টিকিট দেবো, ওখান থেকে সংগ্রহ করবে, তবেই গিয়ে বাইক রেলি সাকসেসফুল হবে। সূচনার উপরে নির্ভর করে কার্যক্রম সফল হবে না বিফল। অনেক সময় আমরা বলি দাদা কয়বার করে কইলাম দেখছেন যখন হইতেছে, আমি তখন খুব বুঝি সূচনাটা কেমন ধরি, এটা আমি বলি না, অবজার্ভ করতে থাকি নেতার মধ্যে কতটা ম্যাচুরিটি আছে, কতটা শিখেছে, কতটা বোঝে, আর কতটা আগে যেতে পারে। অনেকভাবে এমন হয়ে গেছি বড় নেতা, আরে একটু শুরুতে 2018-তে যারা দ্বারা করেছি হেভি এমনই দিচ্ছি, কারণ মানুষ কমিউনিস্ট থেকে মুক্তি চাইছিল। 2018-তে কোলাঘাট দ্বারা করেছি, পলায়ন দিচ্ছি, কিন্তু এমএলএ হওয়ার পর অনেকগুলো দেখেছি এমএলএ হয়ে গেছি কেন আমার লোক একটা কথা, আরে বাপরে বাপ কত বড় এমএলএ, পুরো এরিয়ার মানুষের নাম জানে না, 5টা মানুষের নাম করতে পারতেন এমএলএ হয়েছে, কিন্তু ভয় হয়ে গেছে। নেতা হওয়া এত সোজা নয়, নেতা হওয়ার জন্য নেতৃত্বের যোগ্যতা থাকতে হবে। লেনদেনের মাধ্যমে নেতৃত্ব তৈরি হয় না, বৌদ্ধিকের মাধ্যমে হয়, বৌদ্ধিকের মাধ্যমে হয়, মানসিকতার মাধ্যমে হয়, হৃদয়তার মাধ্যমে হয়, রিলেশনের মাধ্যমে হয়, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে হয়। এগুলো নেতৃত্বের অলংকার। নেতৃত্বের অলংকার আমার এটা দিচ্ছে না এই কারণে আমি ওইটা যেতাম না, আমার এটা করতে না এই কারণে আমি বইতাম না, যে নেতৃত্বের অলংকার না। এখন আসে দীনদয়াল কথা, কেন বললাম এই কথা? জেলার সভাপতি সকলের প্রিয় শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয় উপস্থিত রয়েছেন। উপলক্ষ করে যে কার্যক্রম, সেখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিভাবক ডক্টর দিলীপ কুমার দাস মহোদয়, উপস্থিত বর্তমান বিধানসভার সমস্ত লোকসভা সাংসদ এবং আমাদের 18 মঞ্চে রয়েছেন আমাদের মন্ডল সভাপতি রাজীব সাহা মহোদয়, রয়েছেন প্রাক্তন আমাদের বর্তমান লোকসভার সাংসদ আদরণীয় শ্রী বিক্রম কুমার দেব। সবাইকে নমস্কার। মন্ডলের অফিস করতে যে আয়োজিত রক্তদান শিবিরে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই রাজ্যের নরেন্দ্র মোদীজির 75তম জন্মদিন ছিল গত 17ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর থেকে 2
ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে প্রোগ্রাম চলছে এবং ওয়েবসাইটে এটা পালন করছে। তো আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এডিশনাল সেক্রেটারি স্যার প্লাস এমডি স্যার সাজু ওয়াহিদ স্যার, আমাদের ডিএচএস স্যার প্রফেসর ডক্টর তপন মজুমদার অ্যাজ ওয়েল অ্যাজ ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা ম্যাডাম। তো আজকের প্রোগ্রামে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি অ্যান্ড উই আর এক্সপেক্টিং মোর দেন 60 পার্টিসিপেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আজ একটা নতুন এইচপিএলসি মেশিন উদ্বোধন করলাম স্যারকে দিয়ে। এটার নাম হলো হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি মেশিন। আজকে এই দিনটা আপনারা কীভাবে পালন করছেন? আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, আমরা র্যালি করেছি, উই হ্যাভ গন ফর পোস্টার প্রেজেন্টেশন, আর এখন একটা প্রোগ্রাম হবে আমাদের রিগার্ডিং ফার্মাসিস্ট ডে সেলিব্রেশন, যার থিম হলো থিঙ্ক হেলথ থিঙ্ক ফার্মাসিস্ট। এখান থেকে সকল ছাত্রছাত্রীরা যারা আছে ফার্মাসি নিয়ে পড়ছে তাদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে? তাদের উদ্দেশ্যে বার্তা রাখবো যে ফার্মাসি প্রফেশন দেশকে, আমরা যে ওষুধ বানাই এই ওষুধ বানানোর মধ্যে ফার্মাসিস্টরা হলেন সবচেয়ে বড় মানে পিপল, ওরাই মেনলি এসে করে ওষুধপত্রের জন্য করে। ডাক্তাররা তো আছেনই, অ্যাজ ওয়েল অ্যাজ ফার্মাসিস্ট অলসো প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন মেডিসিন অর ইন হেলথ সেক্টর। নাম কি? আমার নাম হলো প্রফেসর ডক্টর ঋষিরাজ ছেত্রী, আমি প্রিন্সিপাল ইনচার্জ রিপসেট। শুভ উদ্বোধন করছেন আমাদের সম্মানের অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। Blood testing is a drug testing laboratory, but we are doing practical works for students. We are doing. May I now request Srimati Kanchan Sinha, Deputy Drugs Controller and Member Secretary TPA.
আমরা আরো বেশি করে এই মৎস্য উৎপাদন আমাদের রাজ্যেই হোক, কেন আমরা আসাম থেকে আনবো, বাংলাদেশ থেকে আনবো বা ওয়েস্ট বেঙ্গল থেকে আনবো, শিলিগুড়ির তো আসে। তো এর মধ্যে আমরা দেখেছি যে অ্যাবাউট ত্রিপুরায় প্রডিউস হয় যে 94,000 মেট্রিক টন প্রতি বছরে আমাদের এখানে ত্রিপুরাতে মাছ উৎপাদন হয়। অনেকে হয়তোবা আপনারা হয়তোবা জানেন। তো এই যে 94,000 মেট্রিক টন তৈরি হয়, এতে করে আমাদের এখানে বসে থাকলে হবে না, আমাদের আরো বেশি যাতে প্রোডাকশন হয়, কারণ ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ যেন না থাকে। আমি আজকে এখানে এই যে আয়োজন রাখা হয়েছে, বিশেষ করে রক্তদান শিবির, আমরা জানি আমার পূর্ববর্তী বক্তা এখানে যিনি প্রেসিডেন্ট মহোদয় আছেন উনি বলেছেন যে ত্রিপুরাতে আমাদের রক্তের যে প্রয়োজন বা নিয়ম অনুসারে আমাদের পপুলেশনের 1% আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেখানে বুঝে থাকতে হবে। রক্ত অলওয়েজ ইমার্জেন্সি, দোকানে গেলে প্রেসক্রিপশন দিলে পাওয়া যাবে না। তো এই যে ইমার্জেন্সির জন্য ব্লাড ব্যাঙ্কে 1% যে নির্দেশিকা আছে, 1% ব্লাড আমাদের থাকতে হবে। এখন থাকতে গেলে আমাদের যদি 40-70 লোক হয় আমাদের ত্রিপুরাতে, 2011 সেন্সাসের পর আর সেন্সাস হয়নি, এখন হবে, তো 40 লাখ আমরা যদি ধরি 40,000 ইউনিট আমাদের থাকতে হবে। দেখা গেছে ত্রিপুরাতে আমাদের জনসাধারণ এত কোঅপারেটিভ, যখন যখন সমস্যা হয়, যখন আহ্বান করি তারা কিন্তু এগিয়ে আসে, হাত বাড়িয়ে দেয়। এবং সেখানে গত বছর আমাদের প্রায় 40,000-এর যা দরকার সেইভাবে কিন্তু মজুদ ছিল। মাঝে মাঝে কথা হয় যে রক্ত পাওয়া যাচ্ছে না, বা সেই আমাদের যে প্রায় 14টা যে ব্লাড ব্যাংক আছে সরকারি পর্যায়ে 12টা, দুটো বেসরকারি পর্যায়ে। তো আমরা মনিটরিং করার সেখানে রক্ত সঞ্চালন কমিটি আছে, তারও কোন কোন জায়গায় রক্ত কম হচ্ছে সেইভাবে। আর রক্ত এইরকম একটা জিনিস, আজকে যদি মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ীরা সবাই মিলে 1000 দিয়ে দেয়, এটা কিন্তু বেশি দিন রাখা যাবে না। তারও একটা এই যে সমতা রাখতে হবে, নির্দিষ্ট সময় যদি সেটাকে ব্যবহার না করা হয় তাহলে রক্তের যে কোষগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। কাজে যা দরকার ডিমান্ড সাপ্লাই, আমি অনেক জায়গায় সবসময় এই কথাটা বলি, রক্ত দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক কিছু প্রকৃতি থেকে শিখতে হবে। যে রক্ত এটা উপরওয়ালায় এমন ভাবে ব্যবস্থা রেখেছে যে বাবা তুমি কিন্তু এটাকে নিজে তৈরি করতে পারো, অর্থাৎ মানুষের জন্য যে মানুষ একজন আরেকজনের জন্য এই রক্ত দানের মাধ্যমে এটা কিন্তু পরিস্ফুটিত করে। এবং এই যে ব্যালেন্স করা, যে নিজে যেমন বাইসাইকেল যখন আমরা চালাই, বাইসাইকেল যখন চালাই তখন ব্যালেন্স করে বাইসাইকেল চালাই। কেউ যদি মনে করে আমি রাইট অবস্থায় বা লেফট অবস্থার মধ্যে আমি সাইকেল চালিয়ে যাবো, একটু পরে অ্যাক্সিডেন্ট হয়ে। তো সমাজ জীবনেও যদি আমরা চলাফেরা করি, এই রক্ত দেওয়া এবং রক্তকে সেটাকে প্রিজার্ভ করে রাখা, সেখানেও বলেছে ব্যালেন্স রাখতে হবে, অর্থাৎ কি ডিমান্ড আর সাপ্লাই তার মধ্যে রাখতে হবে যাতে করে নষ্ট না হয়, অ্যাক্সিডেন্ট যাতে না হয়। কিন্তু আমরা এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আপনারা যে রক্ত দিয়েছেন এটা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু সীমিত না, আপনাদের দেখে উদ্বুদ্ধ হবে অন্যান্য যেসব সংস্থা আছে, বাজারগুলো আছে, তারাও কিন্তু বলবে যে কেন আমরাও তাহলে রক্ত দিতে আমরা অনীহা প্রকাশ করবো, আমাদেরও দেওয়া উচিত। আর রক্ত সম্পর্কে একটা মানুষের সবসময় একটা ভয় থাকে যে রক্ত দিলে শরীর খারাপ, কিন্তু রক্ত দিলে শরীর ভালো হয়। এক তো নিজের যখন বডি চেক হয়, শরীর যখন চেক হয়, তাতে করে অনেক স্ক্রিনিং হয়ে যায় যে আমার ব্লাড প্রেশার আছে কিনা, হাইপার টেনশনে আমি ভুগছি কিনা, আমার ডায়াবেটিসের রোগী কিনা, বা অন্য কোনো ইনফেকশন HIV রোগ আছে কিনা, হিপাটাইটিস আছে কিনা, এগুলো কিন্তু চেক হয়। আবার রক্ত দিলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটা কমে যায়, কারণ তাতে করে যে আয়রন আমাদের শরীরের মধ্যে যখন বেশি হয়, সেইগুলো কিন্তু আমাদের এই যে ব্লাড ভেসেলগুলো আছে সেইগুলোর মধ্যে বেশি থাকলে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা। আপনারা যারা এই রক্ত দেওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন,
আপনারা জানবেন আপনার এই রক্তের বিনিময়ে একটি পরিবারের একটি খুশি দিন আমরা উদযাপন করছি, সেটা হলো আমাদের প্রখর রাষ্ট্রবিদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মদিন আমরা আজকে উদযাপন করছি। বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং পণ্ডিতজির যে দেখানো পথ সেটাকে অনুসরণ করে আমাদের কাজ, আমাদের সরকার, সংগঠন সবাই সেই পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমরা কাজ করছি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আমরা জানি যে আমাদের ভারতবর্ষে যখন দুই ভাগে বিভক্ত করা হয়েছে, হিন্দুস্তান, পাকিস্তান, এবং সেই সময় থেকে এই ভারতবর্ষকে আরো খণ্ড বিখণ্ড করার জন্য সেই ভারতবর্ষের কুচক্রীরা যখন তৈরি হয়ে গেছিল, তখন আমাদের ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য একটি সংগঠন তৈরি করেছিল, যার নাম জনসংঘ 1951। আর এই জনসংঘের সৃষ্টি লগ্ন থেকে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির সেই সময় অখণ্ড ভারতের নেতৃত্ব উনি দিয়েছেন। আর উনার যে দর্শন একাত্মক মানববাদ, সেই একাত্মক মানববাদকে, দর্শনকে পাথেয় করে আমাদের কেন্দ্রে মোদীজি সরকার, তার আগে অটল বিহারী বাজপেয়ী সরকার, আর বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার সেই পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমাদের সরকার পরিচালিত হচ্ছে। এই একাত্মক মানববাদ কি? একাত্মক মানববাদের যে দর্শন, সেখানে উল্লেখ করা আছে যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত তাদের সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দাও। একই সঙ্গে আজ এই মহৎ দানের মধ্য দিয়ে রক্তদানের শুভ সূচনা করবেন শিবিরে। আমরা চাইব এই রক্তদান, মহৎ দান যেন সকলের মধ্যে রক্তের বন্ধনকে আরো সুদৃঢ় করে তোলে। এই অর্থরাশি আমরা তুলে দিচ্ছি একটা জোরে করতালি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। এই নির্মল রক্ত হইতেছে আন্টি করে কারা ডাকছি। আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় মঞ্চে আসন গ্রহণ করবেন। আজকের এই মহতী আয়োজনে প্রথমে বরণ করা হয়। মহতী আয়োজনের শুভ সূচনা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর সুবীর দাস, শ্রী ভবতোষ দাস, মৎস্য ব্যবসায়ী সমিতি তাদের হাতে, পূজা কমিটির প্রেসিডেন্ট শ্রী হরেন্দ্র দাস মহোদয় পুষ্পস্তবক এবং ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, আমার সমিতির মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় অংশগ্রহণ করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আজকে शिविर सर्वार्थ साधिके शरण्ये धर्मके गौरी नाम বলছেন প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। আমি অনুরোধ করব প্রথমে বরণ করা জানাচ্ছি এবং সকলকে আমার প্রণাম।
আমরা বাঙালি মহিলা সমাজের পক্ষ থেকে প্রত্যেক বছরই বিভিন্ন অনুষ্ঠানে আমরা দান দক্ষিণা করে থাকি। তো আজকে আমরা আসন্ন শারদা উৎসবটা আসন্ন, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, আর আজকে হয়তো তৃতীয় পক্ষ হয়তো শুরু হয়ে গেছে। তো এটা বাঙালির এই শারদ ঋতুটাই মানে উৎসবের ঋতু। তো আমরা দেখি যে আমরা সবাই এই পুজোতে নতুন কাপড় পরে বাড়ানোর একটা চল, পুরানো বাঙালির সংস্কৃতি এটা, কিন্তু আমরা দেখতে পাই অনেক আছে অভাবী মানুষ যারা দুমুঠো অন্ন জোগাড় করতে কষ্ট হয়, কিন্তু তারা তাদের সন্তান বা তার মা বোনদের কাপড় জোগাড় করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। সেই আনন্দটা তার কাছে খুব বিষণ্ণ হয়ে পড়ে। সেই জন্য আমরা চাই, আমরা বাঙালি মহিলা সমাজ হিসাবে, বাঙালি যদিও সেটা বাঙালির উৎসব, কিন্তু সব ধর্মের মানুষ সেটার মধ্যে আনন্দে মেতে উঠে। এখানে কোনো ধর্মাবলম্বীর কোনো ব্যাপার নয়, সবাই সব ধর্মে আমরা অংশগ্রহণ করি। ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জনজাতি সব অংশের মানুষই আমরা এই রাজ্যে বাস করি। তাই আমরা চাই এই যে নররূপী নারায়ণ, তাদের যাতে একটু মুখে হাসি কিছু সংখ্যক হলেও যাতে আমরা হাসি ফুটাতে পারি, সেই উদ্দেশ্যে আমরা এখানে মিলিত হয়েছি। আর এই আনন্দ উচ্ছ্বাসে মানুষের আয়ু বৃদ্ধি হয়, কিন্তু আমরা যখন দেখি সবাই আনন্দ করছে কিন্তু কিছু মানুষ কান্নাকাটি করছে, আমাদের কষ্ট হয়। তাই এই ধরনের প্রোগ্রাম আমরা সবসময় নিয়ে থাকি, এবং যে সমস্ত ক্লাব বা যারা এরকম দান দক্ষিণা করে আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই ধরনের প্রোগ্রাম যাতে আরও বেশি বেশি করে হয়, এটার দ্বারা মন উদার হয়, বিশ্বকর্তৃত্ব মনের মধ্যে উদয় হয়, আপন পর ভেদ থাকে না। তাই এই ধরনের অনুষ্ঠান করা দরকার। তাই আমরা এই আজকের এই আয়োজনটা করেছি। মোটামুটি কতজনকে? আমরা 150 জনের মতো দিয়ে আসছে, আমাদের লোকরা কিছু আসছে, আবার আসছে। আপনার পরিচয়? নারী সবাইকে দেবো। আপনার পরিচয়? আমি মহিলা সমাজের রাজ্য সচিব শ্রীমন্তী দেব। ধন্যবাদ। লাইন পাইবেন না, লাইনটা সবাই লাইনে আপনি ডাকেন না, আপনি ডাকেন না না একটু রয়েছে একটু তো আরে একলি বলা লাইন আয় লাইনে দান হ্যাঁ গিয়া একখান দুই আপ দে এলিকে তোমার কোনো কোনো ইয়ে নেই দিদি একটু ধরেন ধরে সামনে দিকে কোন সুবিধা আমরা বলতে বুলতি ঋষিদাস বুলতি কবিলা বেটলা আমার কাছ থেকে 6 মাস আগে 55 থেকে 80 বয়স পর্যন্ত যে পাওয়ারটা লাগবে ওটা 6 মাস আগে শেষ। আইজেবে মোবাইল আছে, মোবাইল নাম্বার সেটা দিন।
মানে নির্দিষ্ট একটা গাইডলাইনে, তার কারণ আমি কালকেও এক জায়গায় সাংবাদিকদের সাথে আমি বলছিলাম যে দ্য লাইফ ইজ এন অর্ডার, মানে একটা অর্ডারের মধ্যে আমাদের থাকতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট অ্যাচিভ দ্য গোল। এবং আমাদের যে ভারতীয় তত্ত্ব, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা, সেটাকে নিয়ে আলটিমেটলি উনি চিন্তা করতেন যে যখন তৎকালীন সময়ে যে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, উনি আসলে বুঝতে পারছিলেন না যে আমি কি কমিউনিজম বা সোশ্যালিজম নিয়ে চলবো। শেষ পর্যন্ত একটা জোড়াতালি, ক্যাপিটালিজম সোশ্যালিজম মিলিয়ে টিলে কোন রকম একটা চলা। এতে করে পণ্ডিতজি দেখলেন যে এইভাবে তো দেশ কোনোদিনই উন্নতি করতে পারবে না, ডেভেলপ করতে পারবে না, আলটিমেটলি মানুষের উন্নয়ন হবে না। তখন উনিই বললেন যে না, একাত্ম মানববাদ সেটা আমাদের করতে হবে। এবং এটা কিন্তু ইজম দেওয়ার কথা ছিল না। যখন দেখলো যে কম্পিটিশনের মধ্যে আসতে হবে ইজম, তখনই ইন্টিগ্রাল হিউম্যান ইজম দিল। পণ্ডিতজি বারবার বলছেন প্রকৃতির থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, প্রকৃতি আমাদের শেখায়। আজকে নিউটনের কথা উনি বলছেন যে একবার যখন আপেল গাছ থেকে পড়ে, তো এটা তো আগেও পড়তো, তো এটা তো কেউ চিন্তা করেনি। আজকে এই যে গ্রেভিটেশনের উপরে যে ল সৃষ্টি করলো নিউটন, আমরা প্রকৃতির মধ্যে এরকম অনেক এখনো আবিষ্কার হয়নি অনেক জিনিস, তো তিনি সেটা আবিষ্কার করলেন চিন্তার উপর ডিপেন্ড করে যে আমার এই বিষয়ে আমার কোনো ইনোভেটিভ কোনো চিন্তা ভাবনা আছে কিনা, অথচ প্রকৃতির মধ্যেই ছিল। উনি কি বলছেন, আমাদের এই প্রকৃতির মধ্যে আমরা যারা জীবজন্তু জানোয়ার এবং প্রাণী জগতের মধ্যে সর্বোৎকৃষ্ট যে মানুষের অক্সিজেনের প্রয়োজন। তো অক্সিজেন কে দিচ্ছে? অক্সিজেন দিতে গেলে অক্সিজেন যদি বাজার থেকে কিনে এনে তো আর অক্সিজেন দেওয়া যাবে না, নর্মাল যদি বাঁচতে হয়। এখন অক্সিজেনের সিলিন্ডার হয়, কিন্তু তারও সেই আলটিমেটলি প্রকৃতির থেকেই অক্সিজেন আনতে হয়। কার্বন ডাই অক্সাইড আবার দরকার যারা ভেজিটেটিভ যে গাছপালা আছে তাদের জন্য। তো আমরা অক্সিজেন দেই, আমরা অক্সিজেন নেই এই গাছপালার থেকে, আর কার্বন ডাই অক্সাইড আমরা দিই। তো এই যে সিম্বায়োসিস যে প্রসেস, একে অপরের জন্য আমরা আলাদাভাবে যদি মনে করি আমি আমার মতো করে চলবো, তুমি যা খুশি তাই করবে, তো হবে না। সেটা প্রকৃতির মধ্যেই বলে দিয়েছে যে তোমার যে কার্বন ডাই অক্সাইড দিয়ে ওনাদেরকে বাঁচাতে হবে, আর ওখান থেকে অক্সিজেন আমাদের নিতে হয়। এই যে একটা একে অপরের জন্য আমাদের বাঁচতে হবে, প্রকৃতির থেকে আমাদের শিখতে হয়। সেই জায়গায় উনি সেই কারণেই বলছেন যে একাত্ম মানববাদ আর কমিউনিজম আর সোশিয়ালিজমের যে কথাটা বলছে, এখানে তো ডিভাইডেড পলিসি। ওরা কি বলছে যে লেবার ক্লাস, লেবার এবং অর্থকে সামনে রেখেছে, ক্যাপিটালকে সামনে রেখেছে, রেখে ওরা বলছে যে এই যে অর্থ তৈরি হয়, উৎপাদন যে হয়, সেই উৎপাদনের মেইন ক্রেডিট কর্মচারীদের বা শ্রমিক শ্রেণীর। তো শ্রমিক শ্রেণীর এবং মালিক পক্ষ এবং বা সরকার পক্ষ যেটা ছিল, এর মধ্যে ডিভাইডেড করে দিয়েছে। এতে করে সংঘাত হয়, সংঘাতের কারণে এইভাবে দেশ চলতে পারে না। অনেক জায়গায় ইউরোপিয়ান কান্ট্রিগুলো আলটিমেটলি সেখান থেকে সরে এসছে যে এইটাকে ফলো করে আমাদের দেশ চলতে পারবে না, উন্নতি করতে পারবো না, এবং সবচেয়ে বড় যে বিষয়, সেখানে কোনো স্বাধীনতা থাকে না, ডেমোক্রেসি থাকে না। আর উইদাউট ডেমোক্রেসি কোনো অবস্থায় কোনো মানব বা মানুষ কোনো সময় বাঁচতে পারে না। এখন 5 স্টার হোটেলের যদি খাওয়া আপনি কোনো বন্দি অবস্থায় কারাগারে কোনো ব্যক্তিকে আপনি দেন, ও কিন্তু খেয়ে সেটা স্বাদ পাবে না, যাই দিন। কিন্তু বাইরে গিয়ে সে যদি ওই যে সিঙ্গারাও খায়, সেটার মধ্যে কিন্তু একটা বিরাট একটা আনন্দ।
এই যে বিষয়গুলো, এগুলো প্রকৃতির সব বিষয়। এটাই আমাদের পণ্ডিত দীনদয়ালজি বোঝানোর চেষ্টা করেছেন। উনি কি বলেছেন যে অনেস্টি, আমরা সব কথায় কথায় বলি, আমেরিকা এবং ইউকে বলছে অনেস্টি ইজ আওয়ার বেস্ট বিজনেস, অনেস্টি ইজ আওয়ার পলিসি, আমরাও বলি। কিন্তু উনি বলছেন না, অনেস্টি শুড বি আওয়ার মানে প্রিন্সিপাল, এটা আমাদের প্রিন্সিপালে আনতে হবে। দিস ইজ নট আওয়ার বিজনেস, দিস ইজ নট আওয়ার পলিসি, ইট ইজ ইন প্রিন্সিপাল, দিস ইজ আওয়ার প্রিন্সিপাল। সেই দিশায় উনি কথা বলেছেন। আজকে আমার হাত আছে, শরীরের মধ্যেও যদি ইন্টিগ্রাল হিউম্যানিজম আমি সব জায়গায় দেখি। এখন আজকেও একটু আগে আমরা রক্ত দাতাগণ, সেখানে ব্লাড ডোনেশনের একটা মহারাজগঞ্জ বাজারে একটা ব্যবস্থা হয়েছিল। ওখানকার যে আমরা ফিশারি নিয়ে যারা কাজ করছেন, সেখানেও এই যে একজনের রক্ত আরেকজনকে দিচ্ছেন, সেখানেও কিন্তু একই বিষয়। আমি সেই বিষয়টা এখানে বলছিলাম যে একে অপরের জন্য বাজারে গিয়ে রক্ত কিনতে পারবেন না আপনি, তো একজন আরেকজনকে বাঁচাতে হবে। তো এই যে বিষয়, এগুলো দেখে উনি বললেন যে বিদেশ থেকে তাদের এখানে যে ক্যাপিটালিজম, সেখানে একই অবস্থায়, যে শ্রমিককে দাবিয়ে আমার পুঁজি বানাতে হবে, তো এটা চলবে না এটা। আবার আরেক দিকে বলছে না, মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলাদা আলাদা, তো এর মধ্যে সংঘাত, ক্যাপিটালিজমের মধ্যে আঘাত, যে কোনোভাবেই এই দুই দিশায় আমাদের কোনো দেশ সামনের দিকে এগোতে পারে না। তো উনি এর জন্য বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস। মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন ওইখান থেকে এসছে। আমার শরীরে আজকে আমার হাত আছে, আমার চোখ আছে, তাছাড়া এখানে চেয়ারপারসন এবং চেয়ারম্যান পিএসইউর আছে, প্রাক্তন মন্ত্রী ও চেয়ারম্যান হর্টিকালচার সোসাইটি, এবং আমার সামনে কর্পোরেটর মহোদয়াকে দেখতে পাচ্ছি, তাছাড়া মার্কেট চেয়ারম্যান অভিজিৎ দেব এবং হজ কমিটির শাহ আলম চেয়ারম্যান, এবং এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয় থেকে যারা স্কুল থেকে এসছে, কলেজ থেকে এসছে হয়তোবা, সমস্ত ছাত্রছাত্রীরা এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আজকে এই যে অনুষ্ঠান এখানে আইসিএ ডিপার্টমেন্টের থেকে নেওয়া হয়েছে, প্রতি বছরই সেটা রাখা হয়, এবারও সেটা রেখেছে, এবং আমি এর জন্য আইসিএ ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেব। এবং বিশেষ করে যাদেরকে আজকে এখানে সম্মাননা দেওয়া হয়েছে তাদেরকে আমি কনগ্রেচুলেশন দিতে চাই। এখানে আমাদের সুধীন্দ্রবাবুর কথা বলা হচ্ছে, যে আমি শুনছিলাম সেখানে বসে, যে ক্রস কান্ট্রি, উনি প্রথম ক্রস কান্ট্রি শুরু করে। আমার এখনো মনে আছে কল্যাণপুরে উনি ছিলেন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পিআই হিসাবে, সিনিয়র পিআই। আমি পার্টিসিপেন্ট ছিলাম ক্রস কান্ট্রি। প্রথম আমরা এখান থেকে সিলেকশন করে বাইরে আমাদের পাঠাবে, তো আমরা আরসিসিতে আমরা প্র্যাকটিস করতাম। তো মেন গ্রুপ, সিনিয়র গ্রুপ 18 ইয়ার্সের এবং 16 ইয়ার্স, এইরকম তিনটা গ্রুপে। তো সেইভাবে আমরা জানতাম কারা কারা সিলেকশন হবে, কারণ আমরা প্র্যাকটিসে আমরা বা বিভিন্নভাবে কলেজে যখন বা আমরা যখন প্রতিযোগিতা করতাম, আমরা জানতাম কে কোন জায়গায় পাবে। তো দৌড় তো শুরু হলো সেখানে। তো প্রথম যে হলো আমাদের থেকে সিনিয়র ছিল, মেন গ্রুপে এসে যাবে। তো আমি দেখছিলাম, আর মাঝখানে আরেকজন, আমি জানি যে সেও পাবে, তো আমি থার্ড পজিশনে থাকবো আমি জানি। তো ক্রস কান্ট্রিতে যেরকম দৌড় আমরা দেখতাম, সেই দৌড় কিন্তু তৎকালীন সময়ে আমরা ওই ক্রস কান্ট্রি বলতে এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে বা এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে গেলে ক্রস কান্ট্রি, এখানে কান্ট্রি যেহেতু দিয়েছে আমি দেশ সম্পর্কে বলব। নদী নালা, জল, খাল, বিল, কাঁটাতারের জায়গা ইত্যাদি, মানে যেখানে মানে থর্ন আছে সেই সব জায়গার উপর দিয়ে আপনার যেতে হবে। তো তার উপর আমাদের এখানে তো সেই ব্যবস্থা ছিল না। তো
যে জমির যে নাল আছে তার উপর দিয়ে দৌড়ে রাস্তার উপর দিয়ে এসে যখন ফিনিশিং করতে যাচ্ছি, থার্ড পজিশনে যখন আমি দেখছিলাম, হঠাৎ করে দেখি একজনকে বাইসাইকেলে এসে ঠিক আমার সামনে দাঁড় করিয়ে দিল। ও দৌড়ছে, আমি বললাম এ কোথার থেকে আসলো, চিৎকার করতে লাগলাম, আরে কি হলো এটা, চিৎকার তো করছে কিন্তু ফিনিশিং ওই মুহূর্তে প্রায় 100 মিটার, একটা টার্নিং পয়েন্টে 100 মিটার। তো আমি চিৎকার করছি, চিৎকার করে গিয়ে আলটিমেটলি কিন্তু ওকে ক্রস করেছেন। তো আমার সিলেকশন হয়ে গেছে, কিন্তু ওকে আমি বললাম তুমি তো ওই এমবিবি কলেজে পড়ো, আমি শুনেছি আগরতলায় যেও, তারপর তোমাকে আমি মজা বুঝাবো। তো যখন এই স্যার সুধীন্দ্রবাবু আমাকে এসে বলছে, আরে এসব ছেড়ে দাও, তুমি সিলেক্টেড হয়ে গেছো, আর কি চিন্তা করছো। এই কথাটা আজকে অনেক দিন বাদে উনি যখন বললেন যে ক্রস কান্ট্রি সম্পর্কে, সত্যি ওনাকে আজকে এরকম একটা দিনে ওনাদের ফ্যামিলির এবং ওনার ছেলে এবং মেয়েকে সংবর্ধনা দিতে পেরে আমি নিজেকে অত্যন্ত খুশি আমি বোধ করছি, অত্যন্ত আনন্দদায়ক বিষয়। আজকে এখানে পণ্ডিতজি সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা হয়েছে, যে প্রকট রাজনীতিবিদ এবং যাকে বলে দেশপ্রেমিক, দেশের জন্য উনি বলিদান হয়েছেন। সব বিষয়গুলো কিন্তু আগে জানতে দেওয়া হয়নি আমাদেরকে। এখানে যারা স্টুডেন্টরা আছে তাদের ম্যাচুরিটি হয়তো আর সেইভাবে আসেনি। যখন আমাদের বয়স হবে বা আর একটু বয়স হবে, তখন ওদের মনে হবে যে আরে পণ্ডিত দীনদয়ালজিকে আরো বেশি করে জানি। এবং যারা যত বেশি জানতে পারবে তার ম্যাচুরিটি তত বেশি ডেভেলপ করবে। আমাদের মধ্যে এই জ্ঞানও আমাদের দেওয়া হয়নি, পড়ার আছে, পরীক্ষা পাশ করা ভেরি ইম্পর্টেন্ট, আরও তার বাইরেও যে আরও কিছু আমরা জানতাম, গল্প বইটই পড়তাম এরকম, কিন্তু মানুষ সম্পর্কে তাকে দেখে, ওনাদের দেখে আমাদের, আর ভারতবর্ষে তো এক একজন লিজেন্ড ব্যক্তি, দেশ সম্পর্কে, ভারত সম্পর্কে, সারা পৃথিবী সম্পর্কে যারা চিন্তা ভাবনা করছেন তাদেরকে বোঝার এবং তাদেরকে সামনে রেখে একটা রোড ম্যাপ যদি আমরা তৈরি করতে পারি, তাকেই বলে যে কম বয়সে, এবং বহু লোক আমরা দেখেছি কম বয়সে এই পৃথিবীর জন্য অনেক কিছু দিয়ে গেছেন, তাদেরকে আজকে আমরা স্মরণ করি। এর মধ্যে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমরা বিবেকানন্দজিকেও আমরা দেখেছি, খুব অল্প বয়সে ওনারা মারা গেছেন, কিন্তু যা দিয়ে গেছেন এখনো আমরা একটা থিসিস আমরা এখনো শেষ করতে পারছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখানে যারা জানি যে বসতে নিজেদের মধ্যে একটা মনে হচ্ছে যে ঠিকভাবে বসবো কি বসবো না, মজা করবো কি, তো এগুলো কিন্তু যে যত তাড়াতাড়ি সেটা অ্যাডপ্ট করবে তার তত বেশি ম্যাচুরিটি ডেভেলপ করবে। পণ্ডিত দীনদয়ালজি এমন একজন ব্যক্তি, এই যে একটু আগে যে বললেন একাত্মক মানববাদ, অর্থাৎ ইন্টিগ্রাল হিউম্যানিজম, অনেক ইজম হয়ে গেছে, ক্যাপিটালিজম, অ্যানার্কিজম, সোশিয়ালিজম, কমিউনিজম, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর আমাদের যে এই দেশ কিভাবে চলবে তার নির্দিষ্ট কিন্তু রোড ম্যাপ ছিল। খুব চিন্তিত ছিলেন পণ্ডিত দীনদয়ালজি, কিভাবে আমাদের একটা তো সেখানে যদি এটা সম্মিলিত ভাবে আমি যদি সামনের দিকে এগোতে চাই, একে অপরের সহযোগিতা যদি না থাকে, আমাদের শরীরের মধ্যেও কিন্তু ইন্টিগ্রাল হিউম্যানিজম আছে, এগুলো বুঝতে হবে আমাদের। এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমার পায়ের নিচে একটা কাঁটা ঢুকে গেল, যদি কাঁটাটা ঢুকে যায় আর হাত যদি বলে আরে তো পায়ের নিচে কাঁটা ঢুকেছে, আমার কি দরকার কাঁটাটা বের করা, তাহলে কি চলবে? আর ব্যথায় যদি চোখ থেকে জল না পড়ে, চোখ যদি বলে যে না আমি কাঁদবো না, চলবে? তো এই যে এক দুজে গেলে যে বিষয় যে আমরা একজন আরেকজনের সাথে, একজনের জন্য আরেকজনের জন্য, এটা কিন্তু এই ইন্টিগ্রাল হিউম্যানিজমের সেটা খাপ খায়। আমরা এখনো সারা পৃথিবী, এখন মানুষ বুঝতে পারছে যে আমাদের দেশের যে এইরকম একজন ব্যক্তি, যে আমাদের উনি যখন জনসংঘেতে ছিলেন, প্রথমে জেনারেল সেক্রেটারি হিসেবে ছিলেন, যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন প্রেসিডেন্ট হন 1951-এ, পরবর্তী সময়ে উনি কিন্তু এই যে তথ্যটা দিলেন সব মানে পার্টিতে, জনসংঘের মানে
ভারতীয় জনতা পার্টির যে পূর্বসূরি 1980-তে হয়েছে, তার আগে তখন উনি বললেন যে এটা আমাদের মানে আগামী দিনে এটা পথ চলার জন্য এই যে ডকুমেন্ট আমি প্লেস করলাম, ড্রাফটেড ডকুমেন্ট, সেটা সেখানে কিন্তু ওই পার্টিতে সেটা ডিসিশন হবে। আর আজকে সেটার ইমপ্লিমেন্টেশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করছেন। এই যেটা বলছেন যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যত সুযোগ সুবিধা, বেনিফিশিয়ারি স্কিম আমাদের শুধু ওই আগরতলা শহরে বা দিল্লির খালি একটা জায়গায় তারা পাবে, বা একটা মানে এত প্রাচীন ধর্ম মানে সারা পৃথিবীর মধ্যে এটা আর এত পুরনো ধর্ম আর কিছু হতে পারে না। আমরা সব কিছুই সেখানে লুক্কায়িত আছে। তো বীজের মতোই আমাদের এখান থেকে সব উৎপত্তি হতে পারে ডিফারেন্ট আমরা, কিন্তু আলটিমেটলি আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে ওখান থেকে আমরা উৎপত্তি, আমরা সেটা ভুললে চলবে না। সেগুলো এক একটা উদাহরণ। আমি সত্যি এই যে ওনার যে দর্শন সেগুলো আমাদের বোঝা উচিত, আমাদের চিন্তা করা উচিত প্রতিনিয়ত, আমাদের যে চলার ক্ষেত্রে, আমাদের চিন্তার ক্ষেত্রে, আমাদের কথা বলার মাধ্যমে সবসময় এই চিন্তা ভাবনাগুলো আসা উচিত। এবং এখন এই জিনিসটা করার সুবাদে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পণ্ডিত দীনদয়ালজির চিন্তা ভাবনাকে মাথায় রেখে যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে দেশকে জিএসটি করার সময় এই যে ইনডাইরেক্ট ট্যাক্স সেটা যখন প্রতিষ্ঠিত করলেন, মানে মানে হই হই র তৎকালীন সময়ে বিশিষ্ট যে আপনার প্রধানমন্ত্রী ছিলেন তিনি বিশিষ্ট অর্থবিদও ছিলেন, তা ওনার থেকে শুরু করে সেই বহু লোক বলছেন যে এইভাবে যদি চলে তো ভারতবর্ষের অর্থনীতি শেষ। সেই জায়গায় আজকে যেখানে 11তম অর্থনীতিতে সারা পৃথিবীর মধ্যে ছিল সেখানে 4th পজিশনে ভারত আজকে চলে এসেছে। তাহলে কি হলো? আমাদের যে ওয়ার্ড ইজ বেটার দেন, মানে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ড, যেটা করে দেখিয়েছে যে আমি যা করেছি এবং সেটাতে আমি দেখিয়েছি যে আমরা যেভাবে চলছি সঠিক পথে চলছি। আমাদের ফর এক্সাম্পল আমাদের স্টেটে আমাদের প্যারামিটার কি, আমাদের এই রাজ্য ঠিকভাবে চলছে কিনা। আজকে আমাদের রাজ্য নর্থ ইস্টার্ন জোনের মধ্যে উই আর দ্য 4th স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি। সেই জায়গায় আজকে আমাদের এখানে যে জিএসটিপি আছে, স্টেট যে জিডিপি, সেখানে 2nd হাইয়েস্ট আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। পার ক্যাপিটা যদি আমরা আজকে দেখি, পার ক্যাপিটা ইনকামে আমরা 2nd হাইয়েস্ট নর্থ ইস্টার্ন জোনে, অর্থাৎ এবং ফ্রন্ট রানার নীতি আয়োগ থেকে ডিক্লেয়ার করেছে ফ্রন্ট রানার স্টেট ত্রিপুরা। এই যে বিষয়গুলো আমাদের এখানে যে ন্যাশনাল ক্রাইম ব্যুরো তারা কি বলছে যে ত্রিপুরা নিচের দিক থেকে ল অ্যান্ড অর্ডারের দিক থেকে এবং 3rd পজিশনে। তাহলে এই যে প্যারামিটারগুলো সেগুলো তো আমরা বানাইনি, এগুলোর উপর ডিপেন্ড করছে উই আর ইন কারেক্ট রাইট ডাইরেকশন। তো সেই চিন্তাধারায় আমরা চলছি। আগে আমরা দেখতাম কমিউনিস্টরা কি করেছে, কংগ্রেস কি করছে, শুধু মানে ফটোশটের জন্য এইসব করে, কিন্তু আমরা এই দিশায় আমরা চলবো না, আমরা কারেক্ট ডিসিশনে আমরা যাচ্ছি এবং সেইভাবে আমরা চলবো। আরও অনেক আজকে ওনাকে আমি শ্রদ্ধা জানিয়ে এবং এই কথাগুলো আপনাদের সামনে আমি বলার চেষ্টা করেছি। এবং যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে, সারা দিন বললেও ওনাকে নিয়ে যদি আমরা আলোচনা করি, উনি যে বিভিন্ন খণ্ড এই ইন্টিগ্রাল হিউম্যানিজমের উপরে লিখেছেন, আমি বলবো সবাই এগুলো পড়া উচিত। একটা কথা বলি, ওনার একটা স্টোরি আমি বলছি, কি রকম একটা মানে মানবিকতা, একটা মানুষ, প্রকৃত মানুষ কিরকম হতে পারে, একটা গল্প বলছি আপনাকে। ওনার একটা লেখা আমি পড়ছিলাম, সেটার মধ্যে বলছে যে এক গরিব এক ব্যক্তি সে চা বিক্রি করে, তো প্রায়ই বলে পণ্ডিতজি আমার চার দোকানে একবার আসবেন, একবার চা খেয়ে যাবেন। তো একদিন হঠাৎ করে ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন উনি, তো উনি বললেন ঠিক আছে। তো ওনার সাথে আরো 2 জন ছিলেন, তো 3 জনে মিলে ওই চা যে বিক্রি করে তার ওখানে গেছেন। হঠাৎ করে পণ্ডিতজিকে দেখে তাড়াতাড়ি করে ওর একটা গামছা ছিল শরীরের মধ্যে, সেই গামছাটা দিয়ে বলে আর পণ্ডিতজি বসুন বসুন, ও যে টুল আছে টুলটা পরিষ্কার করে দিচ্ছে। তো বসার পরে বলছে যে তোমার তো বলছিলে চা খাওয়াবে, চা খাওয়াও। তো বলে নিশ্চয়ই নিশ্চয়ই। তো চা বানিয়েছে, তো 3 কাপ চা একজন পণ্ডিতজির জন্য আর ওনার সাথে যে 2 জন ছিল। এখন
চা তো বানিয়েছে, এটাকে ছাকবে কি করে? ওই যে গামছাটা ছিল ওর গা মুছছে, এই গামছাটার মধ্যে ছেঁকে সে চাটা দিয়েছে। দেওয়ার পরে পণ্ডিতজি সে চা খেয়েছে, আর বাকি দুজন ওরও চা, মানে বলে আর কি অবস্থা, এরকম গামছার মধ্যে দিয়েছে চা আর এটা এইভাবে ছেঁকে দিয়েছে। তৎকালীন সময়ে তো এরকম ছিল না চাটনি বাটনি, বা কিনবে কি, ওর কাছে পয়সা কোথায়, বা পরিষ্কার করে নেন, মানে সেরকম কাপড়ও ছিল না, ওনার এই গামছা দিয়ে দিয়েছে। আর নর্মাল, ওই সময় এটা নর্মাল ছিল। আমরা কলের জলে খেয়েছি, পুকুরের জল থেকে আমরা জল নিয়ে খেতাম আমরা। আর জল যে এখন মানে বিশুদ্ধ জল হবে, তো আস্তে আস্তে করে। আজকেও মাছ বাজারে আমি বলছিলাম যে আমরা মাছ কিনতে যেতাম, তো মাছ কিনতে গেলে বলতাম যে ওজন করবে, আমরা আমাদের চোখের সামনে ওজনের মেশিন এসছে, আগে চেহারা দেখে বলতাম এটা কত মাছ নিয়ে চলে এসছে। এখানে বাগা দিত, বাগা করে এত বাগা এত নিয়ে আসতাম, এখন তো ওজন করে দেয়। তো সময়ের তালে তালে অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু ইতিহাসকে জানা দরকার। তো পণ্ডিতজি এসে নমস্কার প্রণাম করে গাড়িতে উঠলো। গাড়িতে উঠার পর এই যে দুই ব্যক্তি পণ্ডিত দীনদয়ালজির সাথে গেছে, ওরা বমি করতে লাগলো। ওই কথাটা মনে করে বমিটিং আরম্ভ করলো। তো পণ্ডিতজি কে ওনারা জিজ্ঞেস করলেন যে পণ্ডিতজি এইভাবে নোংরা, ওর গায়ের ঘাম মুছছে, টেবিল মুছছে, এবং সেটার মধ্যে ছেঁকে আপনি আমাদেরকে দিল, আমরা বমি করলাম, আপনি দেখি বমি করলেন না। বললে তোমরা ওর যেভাবে ছেঁকে দিয়েছে সেটাকে দেখলে, কিন্তু ওর ভালোবাসাটা তোমরা দেখলে না। তো এইরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করছেন। এই যেটা বলছেন যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যত সুযোগ সুবিধা, বেনিফিশিয়ারি স্কিম, আমাদের শুধু ওই আগরতলা শহরে বা দিল্লির খালি একটা জায়গায় তারা পাবে, বা একটা মানে ক্রিম লেয়ার সেটা পাবে, তাতে চলবে না। একদম অন্তিম ব্যক্তি, মানে যাদের কেউ কোনোদিন ভাবেনি, তাদের কাছে আমাদের সরকারের সমস্ত যে বেনিফিশিয়ারি স্কিম তাদের কাছে পৌঁছতে হবে। তো আমরাও সেইভাবে কাজ করছি। প্রতি ঘরে সুশাসন আপনারা সবাই দেখেছেন, দুবার আমরা করেছি প্রতি ঘরে, যে সমস্ত বেনিফিটগুলো যাতে মানুষের মানে অফিসে না আসতে হয়, সেখানে আমরা সেই বেনিফিশিয়ারি স্কিমগুলো আমরা দিচ্ছি সেন্ট্রালের। এবং আমরা এটাও করেছি, এবার আমাদের সরকার থেকে, আমার সরকার করে একটা পোর্টাল বের করেছি। বিভিন্ন গ্রামে গঞ্জে অনেক সময় বিভিন্ন সমস্যা থাকে, কোথায় যাবে, একটা ড্রেন খারাপ, একটা ওখানে ইলেকট্রিসিটির ইয়ে নেই, তো সেখানে আমার পোর্টালে যদি সে ফটো তুলে সেটা যদি আপলোড করে, নির্দিষ্ট টাইম লাইন দেওয়া হয়েছে যে ওই টাইমের মধ্যে এটাকে সমাধান করতে হবে। সেটা না হলে নেক্সট এসডিএম লেভেলে না হলে ডিস্ট্রিক্ট লেভেলে, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি লেভেলে আসবে। টাইম লাইনের মধ্যে এই যে মানুষের জন্য কাজ করা, সেই কাজটা আমরা করছি। আমি বলছি না 100% হচ্ছে, কিন্তু আমরা দেখেছি যে পার্সেন্টেজ আসছে গ্রামে গঞ্জে সবচেয়ে বেশি, কিন্তু আমরা একটা কার্যকরী ভূমিকা নিয়েছি এবং মানুষ কিন্তু সেটা বেনিফিট পাচ্ছে। সেটাই পণ্ডিতজি বলার চেষ্টা করেছেন। আমরা যেটা অনেক সময় সদা সত্য কথা বলিও, আমরা বলি সদা সত্য কথা বলিও, ন্যাচারাল, কিন্তু আমরা কি করি, আজকাল পলিউটেড জমানা, সেখানে ইচ্ছে করো আমরা মিথ্যা কথা বলি। আবার অসত্যমা ইতি গজ, সেটাও ঠিক আছে ভালো কাজের জন্য মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ দেখা যায় এই যে মানে এটা একটা ব্যাড হ্যাবিটের মধ্যে ঢুকে যায়। তো উনি বলছেন যে এটা ন্যাচারাল। যদি আমাদের সবসময় যদি সত্য কথা আমরা বলি, তাহলে ওই লোকটার, ওই ব্যক্তির উপরে আমাদের বিশ্বাসটা কিন্তু আস্থার বিষয়ে দাঁড়ায়, যে সে কখনো মিথ্যা কথা বলে না এবং যা বলে তার উপর বিশ্বাস করা যায়। আমাদের সরকারের উপর আমরা ওই দিশায় কাজ করতে চাই, যেটা আমরা বলি সেটা যেন হয়, তাতে করে মানুষের আস্থা আমাদের উপর বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রীজির উপর এই আস্থাটা কিন্তু এসছে। আমি অত্যন্ত খুশি যে 22 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে এসছেন। এখানে আসার পর উনি, আপনারা সবাই জানেন যে উনি আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দিরের পুজো দিয়েছেন, দেওয়ার পরে ওখানে প্লাক সেটা উন্মোচন করেছেন। আর সেই 22 তারিখেই উনি কি করলেন, যে আমাদের যে জিএসটি কাউন্সিল, মাননীয় যিনি আমাদের ফিনান্স মিনিস্টার সীতারামনজি, সেইভাবে ওনার সাথে কথা বলার পর ডিসিশন হলো যে আমরা যে 5টা স্ল্যাবে আমরা যে জিএসটি করেছি, এবং সেটাও
2017-তে শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী জি আসার পরে। সেটাও কেউ সাহস করেনি, কারণ আমরা জানি এক একটা বস্তু বা একটা দ্রব্য যখন তৈরি হয় সেটা কারখানার থেকে আরম্ভ করে ফিল্ডের থেকে যে কোনো জায়গার থেকে হলে বিভিন্ন ট্যাক্স হতো। একবার তো ওখানকার ট্যাক্স, একবার সেল ট্যাক্স, একবার আবার আরেক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়া ট্যাক্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইজ অফ ডুইং বিজনেস সেই যে 5টা স্ল্যাব করেছে, তারপরেও তাতে দেখা গেছে দেওয়ার পরে যে দেখলো যে যেটা ডারউইনের মতবাদ, ডারউইন কি বলছে, উনি বলছেন যে সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট। এর অর্থটা কি? যখন এর অর্থ না গায়ের জোরে একটা জায়গার মধ্যে তুমি তাকে দাবিয়ে কাজ করবে, যখন যেরকম যেটা মানুষের লাভ হবে সেইভাবে পরিবর্তন হতে হবে এবং ফর বেটারমেন্ট। এবং সেইভাবেই দেখুন 5টা যে এই স্ল্যাবে জিএসটি করেছিল, আজকে 2টো স্ল্যাব করেছে, 0%, 5%, 12%, তারপর 18%, পরবর্তী সময় সেটা 28% করেছিল, সাথে শেষ ছিল। আর আজকে যখন দেখলো যে বিজনেসম্যান এবং সাধারণ মানুষদের মধ্যে সমস্যা হচ্ছে, সেখানে 2টো স্টেপ করেছে, সেটা হচ্ছে 5% এবং 18%। তাতে করে আমি বিভিন্ন বাজারেও গেছি, আমাদের সবাই যাচ্ছেন এখানে বিভিন্ন জায়গায়, যে মানুষ অত্যন্ত খুশি। দুধের দাম এখন 0% হয়ে গেছে, তো এতে করে মানুষ সুবিধা পাচ্ছে। টুথপেস্ট এইসব ইত্যাদি যেসব আছে, জল বোতল সমস্ত জায়গায় ড্রপ করবে। এই যে মানুষের জন্য চিন্তা করা এবং সেটার যে ইন্সপাইরেশন যেটা দিয়েছে সেটা পণ্ডিত দীনদয়ালজি, সেই ইন্সপাইরেশনে কিন্তু আমাদের সরকার আজকে, আমাদের কেন্দ্রীয় সরকারও চলছে, আমরাও চেষ্টা করছি যতটুকু পারা যায়। উনি কি বলছেন যে আমি আজকে মাটিতে আমি একটা বীজ পুঁতে দিলাম, এই বীজ একটা ছোট্ট একটা বীজ আমি পুঁতে দিই মাটির ভিতরে, সেই বীজ থেকে কি হয় আস্তে আস্তে সেটা ডালা, তারপরে শাখা প্রশাখা ইত্যাদি হয়, সেখান থেকে ফুল হয়, ফল হয়। কিন্তু আমরা যদি ভাবি যে এত ডিফারেন্ট আমরা এই ডালপালা এরকম ফুল ফল হলো, কিন্তু আমাদের যে আসল কোত্থেকে উৎপত্তি সেটা হচ্ছে আমার বীজ থেকে কিন্তু এতগুলো হলো। কাজেই এই জায়গাটা আমরা ভুলে যাই, আমাদের আসল অরিজিনটা কোথায়, আমাদের ভারতবর্ষের যে অরিজিন, যে আমাদের যে ইতিহাস, সেটাকে আমরা ভুলে গিয়ে বিদেশির যে চিন্তা ভাবনা, বিদেশি বা ইউরোপিয়ান কান্ট্রির যে চিন্তা ভাবনা, সেইগুলো আমাদের দেশে চলবে না। হয়তোবা তাদের এখানে তাদের যে ওখানকার যে সামাজিক অবস্থার কারণে হয়তোবা সেটা সেখানে চলবে। আমাদের দেশের যে চিন্তা ভাবনা, বিবেকানন্দজি যেভাবে বলছেন যে আমাদের যে যে ধর্ম, সেই ধর্ম অত্যন্ত প্রাচীন ধর্ম। এই ধর্মে আমরা সবসময় বলি যে আমাদের এত প্রাচীন ধর্ম, মানে সারা পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন আমাদের মাননীয় অতিথি। ভালোবাসাটা তোমরা দেখলে না, তো এইরকম ব্যক্তি আমাদের। তো ভালোবাসাটা আমি নিয়েছি যে কারণে আমার ভূমি হচ্ছে না। তো আমাদের এইগুলো যদি আমরা জানি, মানুষ হিসাবে কিভাবে চলা, মানুষ হিসাবে অন্য মানুষ সম্পর্কে চিন্তা ভাবনা করা, সেটা আমাদের মধ্যে তখন সেগুলো চলে আসবে। আজকে আবার পণ্ডিত দীনদয়ালজিকে আমি শ্রদ্ধা জানিয়ে ওনার এই জন্ম তিথিতে বারবার আবার আসুক সেই আশা রেখে, এবং আইসিআই ডিপার্টমেন্টকে বিশেষ করে আমি ধন্যবাদ দেবো যে ওনারা এই আয়োজনটা প্রতি বছর করেন। আরও বেশি করে মানুষ নেক্সট টাইম যাতে বেশি লোক আসে সেই ব্যবস্থা করা হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ।
জানান মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা। সম্মানিত অতিথি শ্রী রাজীব আমরা এবার প্রথমে আমাদের মাননীয় অতিথি করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে স্নেহা সাহা, সচিন দেববর্মা। এক গর্বের মুহূর্ত। মরণোত্তর দীনদয়াল উপাধ্যায় জাতীয় সংগ্রামী পুরস্কার হাতে ধরে নিয়েছেন ওনাদের সুযোগ্যা কন্যা স্বপ্না দাস। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি বা মানুষের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করেছি, তখন মুসলিমেও কয়েকজন সাথী আমাদের সঙ্গে সেই পণ্ডিত দীনদয়ালজি সম্পর্কে জানা এবং পণ্ডিতজির যে আদর্শ সেটাকে প্রচার প্রসারের জন্য এগিয়ে এসছে। আজকে দিনে দাঁড়িয়ে আনন্দিত এই কারণে আজকে পণ্ডিত দীনদয়ালজি সম্পর্কে এসে কম্পিটিশন আমাদের ত্রিপুরা রাজ্যে হয়েছে, আর 3 জনই মেয়ে এখানে তার পুরস্কৃত হয়েছেন। এইটা দেখে আমি সত্যি আনন্দিত হয়েছি এবং এই যে 40 বছর আগে যে আমরা যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ আজকে এখানটা ফলপ্রসূ হচ্ছে, এটা আমাদের কাছে সবচেয়ে এক্সাইটমেন্ট। মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে রয়েছেন, আমি খুব একটা বেশি, কারণ মুখ্যমন্ত্রীর একটা প্রোগ্রাম রয়েছে, আমাদেরও রয়েছে, আর বিশেষ করে এখানে স্টুডেন্টরা এখানে সমবেত হয়েছে। তো আমাদের কাছে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি কি জিনিস, কেন ওনাকে আমরা আজকের এই দিনটা জন্মদিনটাকে উদযাপন করছি, সেই সম্পর্কে ছোট্ট করে আমি দু একটা কথা আমি উদযাপন করছি, কারণ এখানে তথ্যচিত্র এখানে রাখা হয়েছে। তো কাজেই যে তথ্যচিত্র থেকে আমরা অনেক কিছু আরো জানতে পেরেছি। আমি দেখলাম যখন আমাদের এই মেয়েরা যখন প্রাইজটা নিচ্ছিল, জিজ্ঞেস করলাম যে তুমি এই পণ্ডিতজি সম্পর্কে কিভাবে জানবে, যে তুমি এসএ কম্পিটিশনে তুমি লিখলে কিভাবে জানবে? বললো গুগল বা অন্য জায়গা থেকে কালেকশন করে পণ্ডিতজি সম্পর্কে লিখে ফেলেছে। কি মানে কি ইন্সপায়ার হয়েছে? আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম তোমার সবচেয়ে বেশি ইন্সপায়ার কি হয়েছে? আমি সত্যি অবাক হয়ে গেছি। সে কোন স্কুলে পড়ে না কলেজে পড়ে? তুমি ত্রিপুরা ইউনিভার্সিটিতে, এমবিবি ইউনিভার্সিটিতে। কিসের তোমার সাবজেক্ট? ম্যাথমেটিক্স। ঠিক আছে, মানে এই যে ম্যাথমেটিক্স এর কথাটাই সত্যি প্রযোজ্য, কারণ ও বলছে যে ভারত যখন
ডেভেলপ হবে, কোন কান্ট্রি যখন ডেভেলপ হয় তার একমাত্র রাস্তা হলো যে আত্মনির্ভর। সে আমাকে এই কথাটা বলেছে, আমি সত্যি ইন্সপায়ার যে অন্তত পক্ষে একটা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট সে ক্যালকুলেশনে ভারতবর্ষের কথাও চিন্তা ভাবনা করছে। এটা আমাদের কাছে সবচেয়ে ভাগ্যের বিষয় যে এখন স্টুডেন্টরা কিভাবে চিন্তা ভাবনা শুরু করেছে। পণ্ডিতজি কি বলছেন যে একাত্তর মানবতা। আমরা অনেক দর্শক ভারতবর্ষে আমরা পড়াশোনা করেছি, সুব্রতদা কিছুটা বলার চেষ্টা করেছে, সোশ্যালিজম, ইকোনমিজম, মানে বিভিন্নভাবে সোশ্যালিজম, কমিউনিজম, এইসব জিনিস, ক্যাপিটালিজম, এই সমস্ত জিনিস আমাদের কাছে রাখা হয়েছে। কিন্তু ভারতীয়ত্ববোধ এবং এই যে আত্মনির্ভর ভারত, সেটা আমরা কোনোদিনও চিন্তা ভাবনা করতে পারি। আমি যেহেতু স্টুডেন্টরা আছে, আমি স্টুডেন্টদেরকে বলি যে এখন আমরা স্পেস স্টেশন, আমাদের মানে আমাদের বিশ্বের মধ্যে স্পেস স্টেশন কার কার আছে? রাশিয়ার আছে। কার কার আছে? রাশিয়ার। আর কার? হ্যাঁ, ইউএস এর আছে। আমাদের তো নেই। ভারতবর্ষে আছে? ভারতবর্ষে আছে, আমাদের নেই। কিন্তু আমাদের স্পেস মিশন আমাদের ভারতীয় আত্মনির্ভরতার উপর ভিত্তি করে আমাদের ইন্ডিয়ারও স্পেস মিশন করার প্রয়াস কে করছেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তার লক্ষ্যমাত্রা কি? কেন আমরা করতে যাচ্ছি? আত্মনির্ভরের কথা কেন বলা হচ্ছে? আজকে থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের এই পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে যে একাত্তর মানববাদে যে আত্মনির্ভরের কথা বলা হয়েছে, ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিকভাবে বুনিয়াদ, শক্তিশালী বুনিয়াদ। আজকে আমরা ধরো এই যে পোখরান, আমাদের পেহেলগাঁওয়ে আমাদের আতঙ্কবাদীরা আমাদের কয়েকজন আমাদের যারা টুরিস্ট তাদেরকে হত্যা করেছে, নিরীহভাবে হত্যা করেছে। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু চুপ বসেনি। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাদেরকে কিন্তু এই অপারেশন সিন্দুরের মাধ্যমে তা দেখিয়ে দিয়েছে। আর টেকনোলজি কি? আমাদের ভারতীয় টেকনোলজি, আমাদের আত্মনির্ভর যে সংকল্প, সেটা মোদীজি আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই সংকল্প সাকার করে দেখিয়েছে। আমরা এখনো মনে আছে যখন আমরা ছোটবেলায় পড়তাম, তোমরা এখনো এই গানটা হয়তো মনে আছে অতুল প্রসাদের, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন হল। সেই লক্ষ্যমাত্রাকে কাজে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই দিশাকে কাজ করছে। আত্মনির্ভর স্বদেশী আমাদের সেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আজকে আমাদেরকে সেই রাস্তা একাত্তর মানববাদের মাধ্যমে সেটা দেখিয়েছেন। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশাকে পাথে করে কাজ শুরু করেছেন। এবং আমাদের রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, সেই সরকারেরও হচ্ছে চিন্তা ভাবনা যে গরিব, মহিলা, যুবক, কৃষক, সমস্ত সমাজের প্রত্যেকটা যারা পিছিয়ে পড়া মানুষ, অন্তদয় পরিবার, তাদেরকে সমৃদ্ধশালী করা, সেই সরকারের লক্ষ্যমাত্রা রেখে আমাদের সরকার কাজ করছে। আমাদের আগরতলা পৌর নিগমের 41 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ ঘোষের অকাল প্রয়াণে
গভীর শোকাহত মর্মাহত আমরা সবাই আগত কর্মী, আমরা যারা সাথী রাজভঙ্গে আছি সহযোদ্ধারা, সত্যি আমাদের আজকের এই খুব দুঃখের বেদনার দিন আজকে আমাদের কাছে। অভিজিৎ ঘোষ কর্পোরেটর হিসাবে খুবই ভালো ছিল, ব্যক্তিগত জীবনও সে খুব ভালো ছেলে। সবসময় আমি বলবো যে এলাকার উন্নয়ন, ওয়ার্ড এলাকার উন্নয়নের জন্য চিন্তা করতেন। প্রতিটি মিটিং এ প্রতিটি জায়গায় উনি চেষ্টা করতেন যাতে এই ওয়ার্ডের নাগরিক দিয়ে আগরতলা পৌর নিগমের নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যতটা সম্ভব করা। তারপর কিছুদিন আগে ক্যান্সার রোগে উনি আক্রান্ত হয়েছিলেন, চিকিৎসা চলছিল, জীবিতে ক্যান্সার ছিল, ভর্তিও ছিলেন। আজকে সকালে ওনার মৃত্যু হয়েছে। আমি বলবো যে শুধু ওয়ার্ডের এলাকার মানুষের ক্ষতি হয়নি, আমাদের ভারতীয় জনতা পার্টির দলেরও ক্ষতি হয়েছে, সংগঠনের এবং আগরতলা পৌর নিগমের আমাদের ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি। যেটা বয়স অনেক কম, মৃত্যুকালে ওনার স্ত্রী এবং শিশু সন্তান রেখে গেছেন। আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি। খবর পেয়ে আমরা আগরতলা ডিগ্রি ক্যান্সার হসপিটালে এসেছি। আমাদের ডেপুটি মেয়র, আমাদের কর্পোরেটর, চেয়ারম্যানগণ, আমাদের মন্ডল সভা নেত্রী প্রতাপ করে বহু সহকর্মী এবং এলাকার নাগরিকরা এসেছেন। কারণ অভিজিৎ ছিল সকলের প্রিয় এবং কাজের লোক যাকে বোঝায়। আমি আজকে এই দিনে এই বলবো যে আমরা একজন ভালো মানুষ, কাজের মানুষ, সকলের প্রিয় মানুষকে আমরা হারালাম। দলের যেমন ক্ষতি হলো, আগরতলা পৌর নিগমেরও অনেকটা ক্ষতি হলো, অপূর্ণ ক্ষতি। আবারও ভগবান আমার প্রার্থনা তো রাস্তাতে শান্তি সবকিছু হয়। প্রত্যন্ত পরিবারের প্রতি আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক সমবেদনা এবং শোক আমরা জ্ঞাপন করছি। আজকে আর এর বেশি বলার মতো এখন ওনার বাড়িতে নেওয়া হবে, তারপর ওয়ার্ড অফিসে নেওয়া হবে, তারপর সরকারের জন্য বতলা মহাশ্মশানে আনা হবে। পথপ্রদর্শক, একান্ত মানবতাবাদের প্রবক্তা, এই আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি এত সামনে নিয়ে লাগে। আমরা বাকি যারা রয়েছে আমরা পরবর্তী সময়ে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করব আমাদের
দীনদয়াল উপাধ্যায়জিকে। এই আলোচনা কেন আমরা এই দিনটিকে আমরা আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আত্মনির্ভর ভারতের প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন। আমি একটু ছোট্ট করে ওনার পূর্ব ইতিহাস আমি কিছুটা তুলে ধরছি, তারপর আমি অন্য প্রসঙ্গে আসছি। আমরা জানি যে স্বাধীনতার পর এই ভারতবর্ষকে, এই স্বাধীনতাটাকে আমাদের খর্ব করে আমাদের এই ভারতবর্ষকে জাতিগত দ্বিখণ্ডিত করা, অর্থাৎ এই ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করা, হিন্দুস্তান পাকিস্তান, এইভাবে আমাদের দেশকে ভাগ করা হয়েছে। এবং ভাগ করার জন্য যে নীতি আদর্শ সেটা কিন্তু কোনোদিনও করেনি যে কিসের ভিত্তিতে আমরা ভারতবর্ষকে ভাগ করব। শুধু একটাই পরিকল্পনা, সেটা হলো যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই দেশের প্রধানমন্ত্রী কে হবে তার হাতে দায়িত্ব করবে। এই লাভালাভের জন্য আমাদের দেশকে ভাগ করা হয়েছে, হিন্দুস্তান পাকিস্তান। এর লম্বা ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এই ভারতবর্ষকে ভাগ করে সেই সময় যারা এই ভারতবর্ষকে ভাগ করার জন্য ষড়যন্ত্র করেছিল, তাদের মধ্যে কেউ কেউ আবার ভারতবর্ষকে আরো খণ্ড বিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় ভারতবর্ষে ভারতবর্ষের সেই সুরসুরি শুরু হয়েছে। এবং এই যে বাংলাকেও ভাগ করা, আজকে যারা পশ্চিম বাংলা বলে চিৎকার করে ক্ষমতার দম্ভ দেখায়, তাদের এই পূর্বত ইতিহাস জানা দরকার যে আজকে বাংলাদেশ, হয়তো আজকে যে পশ্চিম বাংলা সেটা বাংলাদেশের সঙ্গে থাকার কথা ছিল। একমাত্র ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ওনার সেই প্রখর যে আন্দোলনের ফলে সেটা রক্ষা পায়, বাংলা রক্ষা পায়, আজকে যেটা পশ্চিম বাংলা হিসাবে বলেছে। এই ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় চলছিল। আর সেই সময় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই অখণ্ডতাকে লড়াই করার জন্য উনি একটা দল গঠন করার একটা উনি চিন্তা ভাবনা করলেন এবং 1951-এ সেই সময় জনসংঘের প্রতিষ্ঠা করেন। আর এই প্রতিষ্ঠা লগ্নে আমাদের যে যার জন্মদিন আজকে উদযাপন করছি, আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সেই সময় জনসংঘ যখন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নির্মাণ করলেন, আর ওই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় উনি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির গঠিত যে জনসংঘ, সেই জনসংঘেতে উনি সংযুক্ত হন। তার আগে উনি পড়াশোনা শেষ করার পর, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের ওনার পড়াশোনা শেষ হওয়ার পর উনি সমস্ত কিছু, সংসারের সমস্ত কিছু ত্যাগ করে উনি সমাজের জন্য, এই রাষ্ট্রের হিতের জন্য উনি ঘর থেকে বেরিয়ে গেছিলেন। আর সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংস্পর্শে উনি ছিলেন। ওনার মূল উদ্দেশ্য হলো আমাদের এই সমাজকে পরিবর্তন করা, সুষ্ঠু সমাজ গঠন করা, তবেই রাষ্ট্রের যে রাষ্ট্রহিতের যে কথা বলছে সেই রাষ্ট্রকে নির্মাণ করা যাবে। সেই চিন্তা ভাবনা নিয়ে সেদিন এই জনসংঘের যে তৈরি করা হয়েছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি যে তৈরি করেছিলেন 1951-এ, সেই জনসংঘে উনি যোগদান করেন। এবং অভূতপূর্ব পরিস্থিতি, ওনারা দীর্ঘ লড়াই সংগ্রাম, সেই সময় এই ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপট আমরা সবাই জানি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করা যে কতখানি মানে বিচক্ষণতার দরকার, সেই বিচক্ষণতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যদি আমরা জীবনে করি, তাহলে সেটা আমরা অনুধাবন করি।
পরবর্তী সময়ে আমাদের ভারতীয় জনতা পার্টির রচনা করা হয়, কিন্তু তার আগে থেকে আমাদের এই যে উত্তরসূরি যেটা জনসংঘ, যেটা আমাদের পণ্ডিত দীনদয়ালজি, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে দল, সেখানে আমাদের একাত্ম মানববাদ, অর্থাৎ আমাদের এই ভারতবর্ষের রূপরেখা কি হবে সেই নিয়ে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আমরা সবাই জানি যে একাত্ম মানববাদের রচনা করেছিলেন। আর আমাদের যে দর্শন, আমাদের যে মূল দর্শন, সেটা হলো একাত্ম মানববাদ। আমরা গর্ব করে বলি যে এই একাত্ম মানববাদের উপর আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আমাদেরকে পথ নির্দেশন করেছেন। এই একাত্ম মানববাদটা কি? এটা বিশাল বড়। আমরা বারবার আমাদের যখন ট্রেনিং প্রোগ্রাম হয়, এই একাত্ম মানববাদ নিয়ে আমরা আলোচনা করি, আমরা পড়াশোনা করি। একাত্ম মানববাদে আমরা কিভাবে চিন্তা ভাবনা করি? বর্তমান যেরকম সরকার, তার আগে অটল বিহারী বাজপেয়ীর সরকার, এবং বিভিন্ন প্রদেশে যে আমাদের সরকার পরিচালিত হয়, ওই সরকারের ওই একাত্ম মানববাদের যে দর্শন, সেই দর্শনের উপর নির্ভর করেই আমাদের সরকার পরিচালিত হয়। আমাদের এই একাত্ম মানববাদে শুধু দর্শন মানে আমরা ভারতীয়, এই যে আজকে আত্মনির্ভরের কথা আমরা যেটা বলছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেটা শুধু আজকের সূচনা নয়, সেই আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আমাদেরকে সেই পথ দেখিয়ে গেছেন। একাত্ম মানববাদে সেই কথাগুলি সেখানে উল্লেখ করা রয়েছে। বিশ্বের সকল মতবাদের ঊর্ধ্বে, যেখানে সংস্কৃতি, রাষ্ট্রপ্রেম এবং সর্বাত্মক মানব নির্মাণের মাধ্যমে, তাই আমার পূর্ববর্তী বক্তার আলোচনার সাপেক্ষে আমি সেটাই বলবো যে জানকারি রাখা, যে সংগঠনের কি কাজ চলছে সেটা সম্পর্কে জানকারি রাখা। তো আমরা যারা এখানে মক্কার বাচ্চাটা কোনদিন দিয়ে দাঁড়ায় আত্মনির্ভর ভারত আর সুষ্ঠু সমাজ গঠন করা, সমাজকে পরিবর্তন করা, ক্ষমতার পরিবর্তন নয়, ক্ষমতার পরিবর্তন মানে পরিবর্তন হতে থাকে, কিন্তু সমাজকে পরিবর্তন করা, সমাজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করা, অখণ্ডতাকে রক্ষা করা, রাষ্ট্রকে পুনর্নির্মাণ করা, সেই যে সংকল্প, সেই আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আমাদেরকে সেই দর্শনের মাধ্যমে উনি সেটা বলে গেছেন। আমরা যদি লক্ষ্য করি যে অটল বিহারী বাজপেয়ীর সরকার, সেই অটল বিহারী বাজপেয়ীর সরকারের সময়ও যে চিন্তা ভাবনা, যে পরিকল্পনাগুলি আমরা যদি দেখি, সেই অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে যে একটা রেগুলেশন, যে সমাজ পরিবর্তনের কথা যেটা বারবার বলা হচ্ছে, যে সমাজ পরিবর্তন, রাষ্ট্রের পুনর্নির্মাণ, সেই দিক থেকে আমাদের বাজপেয়ী সেই কাজ শুরুয়াত করেছে।